Oh my god. ঠিক আছে, we have only 49 people with us, very low participation, around 50 only. Anyway, we have to start. আমরা স্টার্ট করে দিচ্ছি। আজকে আমরা দেখব চ্যাপ্টার 7 প্রবাবলি, যেটা আমরা লাস্ট ক্লাসে স্টার্ট করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি। দ্যাট ইজ অ্যাবাউট কস্ট অফ সেলস এন্ড ইনভেন্টরিজ। ওকে, লাস্ট জি ক্লাসে স্যার। আমরা দেখেছিলাম ইনভেন্টরিজ এর ডেফিনিশন কি, টাইপস অফ ইনভেন্টরি ফর ডিফারেন্ট অর্গানাইজেশন। ফর এক্সাম্পল, in manufacturing setup, inventories will be of different types: raw material, work in progress materials, finished goods, packing materials, spare parts and all things. Whereas in trading organization, only finished goods inventory will be there. Then আমরা দেখেছিলাম ইনভেন্টরির সাথে IS2 এর কি রিলেশনশিপ। IS2 বেসিক্যালি requires how inventory should be valued, কিভাবে মেজার করা হবে, ইনিশিয়াল মেজারমেন্ট এন্ড সাবসিকুয়েন্ট ভ্যালুয়েশন, ইনভেন্টরি রিলেটেড কি কি ডিসক্লোজার থাকতে হবে সেগুলা, হ্যাঁ, অল দিস থিংস IS2 হচ্ছে ডিসকাস করে। এখানে আমরা দেখেছিলাম যে ইনভেন্টরি ট্র্যাকিং সিস্টেম কি, দুইটা ট্র্যাকিং সিস্টেম, একটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেম আর একটা পারপেচুয়াল সিস্টেম। কারেক্ট ইনভেন্টরি ভ্যালুয়েশন কেন দরকার? কারণ ইনভেন্টরি ভ্যালুয়েশন যদি কারেক্ট না হয় তাহলে প্রফিট কুড বি আন্ডারস্টেটেড অর ওভারস্টেটেড। কারণ ইনভেন্টরি হচ্ছে ডিরেক্টলি অথবা ইনভার্সলি মানে রিলেটেড টু কস্ট অফ সেলস। তাইলে ইফ এ কোম্পানি শোজ হায়ার ইনভেন্টরি মানে ক্লোজিং ইনভেন্টরি, দ্যাট মিন্স ইটস কস্ট অফ সেলস ইজ আন্ডারস্টেটেড এন্ড ভাইস ভার্সা। এবং কস্ট অফ সেলসের সাথে আবার প্রফিট ইনভার্সলি রিলেটেড। কোনো কারণে কস্ট অফ সেলস যদি কম দেখানো হয় তাহলে প্রফিট হায়ার হয়। হ্যাঁ, আর কস্টিং ফর্মুলা আমরা জানি IFRS হচ্ছে FIFO আর ওয়েটেড অ্যাভারেজ অ্যালাউ করে, LIFO ইজ নট অ্যালাউড। আর গোল্ডেন রুল অফ ভ্যালুয়েশন, এখানে আমরা জানি কি যে ইনভেন্টরি হ্যাজ টু বি মেজার্ড এট লোয়ার অফ কস্ট অর এনআরভি। এটার মধ্যে যেটা লোয়ার ওইটাতেই আমাদের ব্যালেন্স শিটে ইনভেন্টরিকে ক্যারি করতে হবে। হ্যাঁ, এখানে আমরা দেখেছিলাম যে হোয়াট আর দ্য কস্ট দ্যাট উই শুড ইনক্লুড ইন দ্য ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি। ইন সামারি, এখানে আমরা যদি বলতে চাই তাহলে কস্ট অফ অল ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল এক্সপেন্সেস, সেগুলোই হচ্ছে ইনভেন্টরি কস্টের মধ্যে থাকবে। ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল অথবা ডিরেক্টলি ট্রেসেবল আইটেম হচ্ছে ওইগুলা যেগুলোকে ইন্ডিভিজুয়াল মানে ইউনিট অফ প্রোডাক্টের সাথে রিলেট করা যায়। আর কোন কোন কস্ট আমরা ইনভেন্টরির মধ্যে ইনক্লুড করবো না সেগুলো হচ্ছে অ্যানুয়াল অথবা অ্যাবনর্মাল লেভেলের ওয়েস্ট, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেলিং কস্ট, ফরেন এক্সচেঞ্জ গেইন লস, ইন্টারেস্ট কস্ট, এগুলো হচ্ছে আমরা ইউজুয়ালি ইনক্লুড করবো না ইনভেন্টরি কস্টের মধ্যে। সাবসিকুয়েন্ট মেজারমেন্ট অলরেডি উই হ্যাভ রিপিটেড যে এখানে হুইচএভার ইজ লোয়ার কস্ট অথবা নেট রিয়ালাইজেবল ভ্যালু, এটার মধ্যে যেটা কম ওইটাই আমাদের ব্যালেন্স শিটে ক্লোজিং ইনভেন্টরিকে ক্যারি করতে হবে। এনআরভি তাহলে কি? এনআরভি আমরা বলতেছিলাম যে এক্সপেক্টেড সেলিং প্রাইস মাইনাস ওই সেলটা করতে গেলে আনুষঙ্গিক যে খরচগুলো লাগবে সেগুলো। কখন কখন এনআরভি কমে যেতে পারে আমরা বলছিলাম যে যদি অবসলিট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, হ্যাঁ, নিউ টেকনোলজি চলে আসে, দিস আর ইন্ডিকেটরস দ্যাট ইউর ইনভেন্টরি মে হ্যাভ এ ড্রপ ইন ইটস এনআরভি। কস্ট ফর্মুলা আমরা ব্রিফলি ডিসকাস করেছিলাম, ওভারহেড অ্যালোকেশন, যেখানে আমরা একটা সিস্টেমেটিক বেসিসে ওভারহেডগুলো এমনভাবে অ্যালোকেট করব সো দ্যাট আমাদের আন্ডারলাইং কনজাম্পশন অফ দ্য অ্যাক্টিভিটি বা কস্ট রিফ্লেক্ট হয়, যে কোন প্রোডাক্ট কতটুকু রিসোর্স কনজিউম করে, ওই প্রোডাক্ট ততটুকুই ওই রিসোর্সের কস্টটা অ্যালোকেশন পাওয়া উচিত। আচ্ছা, সার্ভিস প্রোভাইডারদের ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ডিরেক্টলি আমরা একটা অডিট ফার্মের এক্সাম্পল বলেছিলাম যে একটা অডিট এঙ্গেজমেন্টে যে পার্টনার সাইন পার্টনার থেকে ওনার কস্ট, এঙ্গেজমেন্ট টিমে যে ম্যানেজার এবং আর্টিকেল স্টুডেন্টরা থাকে তাদের কস্ট হচ্ছে ডিরেক্ট লেবার। অ্যাট্রিবিউটেবল ওভারহেড হচ্ছে ওই অডিট ফার্মের আদার ধরেন ডেপ্রিসিয়েশন, ফার্নিচারের ডেপ্রিসিয়েশন, তাদের কমন যে কস্ট বিল্ডিং এর বা যেই প্রিমাইসে তারা অপারেট করে সেটা রেন্ট, সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউটেবল ওভারহেডস। এই দুটো যোগ করলে হচ্ছে আমরা পাবো কি কস্ট অফ সার্ভিসেস। এইখান থেকে প্রবলেম আমরা আজকে ডিসকাশনটা শুরু করব। আচ্ছা, আপ টু দিস ইনক্লুডিং এভরিথিং দ্যাট উই হ্যাভ কভারড সো ফার। স্যার আপনার কথা ডবল স্ক্রিন মনে হচ্ছে। সরি স্যার, ডাবল শোনা যাচ্ছে? জি স্যার। আর আপনার কেউ ক্লিয়ার একটু কিছু রিফ্রেশ শুনছে করছেন? না। আমি তো শুনতেছি না। স্যার আপনার যার প্রবলেম হচ্ছে আমার মনে হয় তিনি একটু চেক করেন, অথবা আপনি আবার বের হয়ে আবার জয়েন করতে পারেন। আচ্ছা, ফ্রম চ্যাপ্টার 1 টিল টুডে আপনারা কি বাসায় ঠিকঠাক মতো হোমওয়ার্কগুলো করছেন? আমি তো প্রত্যেকটা ক্লাসের পরে ক্লাস ম্যাটেরিয়ালগুলো শেয়ার করে দিই, ওখানে এমসিকিউ গুলো থাকে, ম্যাথগুলো থাকে। নো ম্যাটার whether or not you understand all this theoretical discussion, what will matter in the exam is whether or not you will be able to answer all the questions in the given time. For that you have to complete the exercises that I share with you. আপনারা কি এক্সারসাইজ গুলো বাসায় করেন? এমসিকিউ গুলো কমপ্লিট করেন সবাই? জি স্যার। I hope যে আপনারা বাসায় পড়েন, কিন্তু I'm a bit confused. আপনারা যদি বাসায় পড়েন তাহলে you should have a lot of questions, so you never ask me any question. ব্যাপারটা কি আপনারা কি সব বুঝে যান? এরকম কোনো কিছু মনে হয় না যে এটা আবার রিপিট করা দরকার বা জিজ্ঞেস করা দরকার বা বুঝি নাই? স্যার যেগুলোতে কনফিউজ থাকে তখন দেখে গেছে যে আমরা আমি আমার সিনিয়রদেরকে বলি, ওনারা বুঝাই দেয়, তারপর হচ্ছে আমি অন্য কোনো ওয়ের মাধ্যমে বুঝে নেই। ওকে, গ্রেট। আপনি তো তাহলে সেলফ সাফিশিয়েন্ট, গুড। সবাই এরকম করতে পারেন, বাট হাউএভার সিন্স এখানে আপনাদের জন্য আমি ডেডিকেটেড টিচার আছি, আপনারা ইউ ক্যান অলসো ডিসকাস উইথ মি, নো প্রবলেম। গোল হচ্ছে কি যে আমরা যা করতেছি সেটা যাতে বুঝে আমরা এক্সামে আনসার করে পাস করতে পারি। ওকে, এনিওয়ে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আদারওয়াইজ আজকে এখান থেকে আমরা আজকে ক্লাসটা স্টার্ট করতেছি। আই গেস কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে ইনভেন্টরি রাইট ডাউন আগে বুঝি আমরা। রাইট ডাউন মানে কি? রাইট ডাউন মানে কোনো কিছু যে ভ্যালুতে আপনি সেটাকে ক্যারি করতেছেন, ইউজুয়ালি অ্যাসেট, যেই ভ্যালুতে আপনি ব্যালেন্স শিটে ক্যারি করেন তার থেকে ওটার ভ্যালু কমিয়ে ফেলা, সেটাকে বলে রাইট ডাউন অথবা রাইট অফ বলে অনেক সময়, ওটা বলে রাইট অফ। তাহলে রাইট ডাউন ইনভেন্টরিকে করতে হতে পারে, মানে ইনভেন্টরি আমরা যেই ভ্যালুতে ইনভেন্টরিটাকে ক্যারি করতেছি ব্যালেন্স শিটে, ধরেন 100 টাকাতে, সেটা কখনো কখনো কমায় ফেলতে হতে পারে, মানে 90 টাকাতে নামাতে হতে পারে। কখন? যখন ইনভেন্টরিটা ড্যামেজ হয়ে যাবে অথবা অবসোলেট হয়ে যাবে। মানে কি? আপনি ওই অ্যাসেটটা ক্যারি যে করতেছেন সেটা তাহলে ইনফ্লেটেড ভ্যালু, অবসোলেট বা ড্যামেজ আইটেম থেকে তো নিশ্চয়ই আপনি ওই 100 টাকার পরিমাণে বেনিফিট উদ্ধার করতে পারবেন না। তাইলে রাদার কি হবে? আপনার উচিত হবে যতটুকু অবসোলেট হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে ততটুকু পিএনএল এ চার্জ করে ফেলা অ্যাজ এন এক্সপেন্স। হ্যাঁ, আর রিমেইনিং যেটা হচ্ছে আসলে রিকভারেবল ওইটাকে অ্যাসেট হিসেবে কন্টিনিউ করা। এটা একটা ইনস্ট্যান্স যেখানে আমার রাইট ডাউন হতে পারে। সেকেন্ড হচ্ছে স্লো মুভিং স্টক যদি হয়। আমরা আইফোনের একটা এক্সাম্পল দিছিলাম না, এখন ধরেন আইফোন 16, 17, 18 মেবি চলে, হ্যাঁ, কিন্তু ধরেন এখন যদি অ্যাপলের কাছে কোনো ইনভেন্টরি থেকে থাকে আইফোন 10 এর, 12 এর, তো সেগুলো তো অলরেডি স্লো মুভিং, মানে সেগুলো তো এখন নতুন মডেলগুলোর মতো আর বিক্রি হবে না, ভেরি আনলাইকলি। তাহলে তার কি হবে? যে উচিত হবে যে ওই ইনভেন্টরিগুলো 9, 10, 11 এই সিরিজগুলো এখন স্লো মুভিং স্টক হিসেবে রাইট অফ করে ফেলা, মানে পিএনএল চার্জ করে ফেলা, কারণ এগুলো থেকে সে এক্সপেক্টেড সেলিং প্রাইস আর পাবে না। থার্ড হচ্ছে যে ইনস্ট্যান্স আমার কস্ট হচ্ছে নেট রিয়ালাইজেবল ভ্যালু থেকে বেড়ে যায়। কখন বেড়ে যেতে পারে? হ্যাঁ, যখন আপনার আইটেমটা ড্যামেজ হতে পারে, সেটাতে রিওয়ার্ক করতে হবে। ধরেন
আপনি হচ্ছে কোনো একটা কম্পিউটার বিক্রি করেন, কিন্তু সেই কম্পিউটারগুলো সবগুলোতে কোনো কারণে একটা টেকনিক্যাল এরর দেখা গেল। হ্যাঁ, তো আপনি একটা চিন্তা করছেন 50,000 করে বিক্রি করবেন, আপনার কস্ট 40,000, কিন্তু এখন 40,000 উপর আপনি আবার 15,000 টাকা করে প্রত্যেকটা পিছনে রিওয়ার্ড করাইতে হবে। তাহলে আপনার কি হবে? সেলিং প্রাইস তো আর বাড়লো না, 50,000 আছে, কিন্তু কস্ট 40,000 এর জায়গায় 55 হয়ে গেল। দ্যাট মিন্স ইওর কস্ট ইজ হায়ার দ্যান ইওর নেট রিয়ালাইজেবল ভ্যালু বা সেলিং প্রাইস। এই ক্ষেত্রেও আপনার উচিত হবে ইনভেন্টরিটাকে রাইট ডাউন করে ফেলা। মানে 55,000 টাকা যদি আপনার খরচ হয়, সেই 55,000 টাকাকে 50,000 টাকা পর্যন্ত হচ্ছে ইনভেন্টরি রেকর্ড করা, এডিশনাল 5,000 টাকা যেটা খরচ হয়েছে সেটা P&L এক্সপেন্স হিসেবে চার্জ করে ফেলা। তাহলে রাইট ডাউনটার ট্রিটমেন্ট কি? এটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হচ্ছে, এটার জন্য একটা এক্সপেন্স হবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে, আর এটার জন্য হচ্ছে যেই অ্যাসেটটাকে রাইট ডাউন করবেন সেটা ক্রেডিট হবে। এই ক্ষেত্রে ইনভেন্টরি ক্রেডিট হবে। যদি ফিউচারে আপনি এখন যেই সিচুয়েশনের জন্য রাইট ডাউন করলেন, সেই সিচুয়েশন যদি ইমপ্রুভ হয়, হ্যাঁ, কোনো কারণে যদি কন্ডিশনটা চেঞ্জ হয়ে যায়, রিভার্স হয়ে যায়, তখন কি আপনি আবার রাইট আপ করতে পারবেন? মানে এটাকে রিভার্স করতে পারবেন? আনসার ইজ ইয়েস, রিভার্সাল ইজ পারমিটেড, হাউএভার নট অ্যাবভ দ্য অরিজিনাল কস্ট। এটা বোধহয় আমরা দেখছিলাম ওইদিন একটা এক্সেলের মধ্যে কয়েকটা সিনারিওতে। ধরেন আপনাকে তো বললাম যে আপনি 40,000 টাকার ইনভেন্টরি আপনি কোনো কারণে হচ্ছে ধরেন খরচ করে ফেলছেন, এটাকে ড্যামেজ রিকভার করার জন্য 15,000 টাকারও বেশি, তাহলে 55,000 টাকা হয়ে গেছে, whereas your selling price is 50,000। তাহলে এই দুটার মধ্যে লোয়ার কোনটা? 50,000 কস্ট, কস্ট হচ্ছে 55,000, এনআরভি হচ্ছে 50,000, লোয়ার হচ্ছে কত? 50,000। তাহলে 50,000 হচ্ছে আপনি রাইট ডাউন করে ফেললেন, হ্যাঁ, মানে ইনভেন্টরি। ইন ফিউচার মেবি আপনার কন্ডিশন চেঞ্জ হলো, মানে সেলিং প্রাইস বেড়ে গেল, সেলিং প্রাইস বেড়ে গিয়ে তখন হচ্ছে আপনার ধরেন 60,000 হয়ে গেল, তখন আপনি ইনভেন্টরিকে আবার রিভার্স করতে পারবেন রাইট ডাউন, কিন্তু কত পর্যন্ত? আপ টু 55,000 পর্যন্ত, 60,000 বানাইতে পারবেন না, কারণ তখন কি লোয়ার অফ কস্ট অথবা সেলিং প্রাইস নিতে হবে, তখন হচ্ছে সেলিং প্রাইস 60,000, কস্ট 55,000, এটার মধ্যে যেটা লোয়ার সেটাই আপনি রেকর্ড করতে পারবেন। আচ্ছা, IS 2 অনুযায়ী ইনভেন্টরির জন্য কি কি ডিসক্লোজার দিতে হয় একটা কোম্পানিকে, অ্যাকাউন্টিং পলিসি কি কি আছে ইনভেন্টরির জন্য সেটাকে ডিসক্লোজ করতে হবে, কোন কস্ট ফর্মুলা ইউজ করে ইনভেন্টরি ভ্যালুয়েশন করা হয়েছে সেটা ইউজ করতে হবে, যেমন ইদার FIFO অর ওয়েটেড এভারেজ অর স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড, ক্যারিং ভ্যালুটা কি ইনভেন্টরির এবং সেটাকে ক্যাটাগরি ওয়াইজ দেখাইতে হবে ইন দ্য নোটস, যে র ম্যাটেরিয়াল কত, ওয়ার্ক ইন প্রোগ্রেস কত, ফিনিশ গুডস কত, প্যাকিং ম্যাটেরিয়াল কত, এগুলা। অ্যামাউন্ট অফ ইনভেন্টরি রিকগনাইজড অ্যাজ কস্ট অফ গুডস সোল্ড, সেটা হচ্ছে আপনার নোটের মধ্যে ডিটেইল ব্রেকডাউনটা দেখাইতে হবে, ওপেনিং ইনভেন্টরি কত ছিল, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কি হয়েছে অথবা পারচেজ কি হয়েছে ডিউরিং দ্য পিরিয়ড, দেন মাইনাস করতে হবে ক্লোজিং ইনভেন্টরি কি হয়েছে, তাহলে আমরা দেখাতে পারবো কস্ট অফ গুডস সোল্ড কতটুকু। যদি কোনো কারণে ইনভেন্টরিকে রাইট ডাউন করা হয় সেটাও দেখাইতে হবে, রিভার্সাল দিলে সেটাও দেখাইতে হবে, এন্ড ফাইনালি হচ্ছে কোনো ইনভেন্টরি বন্ধক রেখে যদি আপনি কোনো ঋণ নিয়ে থাকেন, লোন নিয়ে থাকেন, সেই ব্যাপারটাকেও ডিসক্লোজ করতে হবে। আচ্ছা, এবার আমরা আসি কস্ট অফ সেলস। যখনই আমরা ইনভেন্টরি করবো এটার সাথে হচ্ছে ডিরেক্টলি রিলেটেড হচ্ছে কস্ট অফ সেলস, কারণ ইনভেন্টরি কোনটুকু যতটুকু হচ্ছে আমরা কারেন্ট ইয়ারে বা কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডে কনজিউম করি নাই সেটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি, আর ইনভেন্টরি যেই অংশটুকু কারেন্ট ইয়ারে আমরা সেল করতে গিয়ে কনজিউম করে ফেলছি, হ্যাঁ, মানে সেল করে ফেলছি, সেটাই হচ্ছে কস্ট অফ সেলস। আচ্ছা, তাহলে আনসোল্ড গুডস এট দ্য পিরিয়ড এন্ড এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। IS 2 রিকোয়েস্ট দ্যাট ইনভেন্টরিজ বি রিকগনাইজড অ্যাজ অ্যান এক্সপেন্স। কখন এক্সপেন্স করতে হবে? when they are sold। ধরেন ইনভেন্টরি কি? একটা অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, যখন আপনি এটাকে বিক্রি করে ফেলবেন তখন এই কারেন্ট অ্যাসেটের কস্টটাকে আপনার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে এক্সপেন্স হিসেবে চার্জ করে ফেলতে হবে, হ্যাঁ। তো কিভাবে চার্জ করে দিবেন এক্সপেন্স হিসেবে? সেটা হচ্ছে কস্ট অফ সেলস ডেবিট করতে হবে, আর যেহেতু আপনার ক্লোজিং ইনভেন্টরি অ্যাসেটটা কমে গেল, তাহলে ক্লোজিং ইনভেন্টরি হবে ক্রেডিট। তাহলে কস্ট অফ গুডস সোল্ডটা কি রিপ্রেজেন্ট করে আসলে? এটা বোঝায় হচ্ছে কস্ট অফ ইনভেন্টরি দ্যাট হ্যাজ বিন কনজিউমড টু জেনারেট রেভিনিউ ইন দ্য পিরিয়ড, হ্যাঁ। ধরেন আপনার 100টা হচ্ছে ফোন আছে, আপনি ফোন ম্যানুফ্যাকচার করেন, 100টার দাম হচ্ছে 10 টাকা করে 1000 টাকা, তাহলে আপনি যদি কোনো কিছুই না সেল করেন একটা পিরিয়ডে, তাহলে আপনার 100টা ফোনই তো রয়ে যাবে আপনার ইনভেন্টরিতে। তো তখন বছর শেষে আপনি দেখতে হবে 10 টাকা করে তো আমার কস্ট, আমার এটা রিয়ালাইজেবল ভ্যালু মানে এনআরভি, নেট রিয়ালাইজেবল ভ্যালু, এটা কি আরো বেশি কিনা 10 টাকা? যদি বেশি হয় তাহলে আপনি 10 টাকা করেই দেখাবেন ক্লোজিং ইনভেন্টরি। পরের বছর ধরেন এই 10 টাকা করে যে 100টা ছিল এর মধ্যে আপনি 50টা বিক্রি করে ফেলছেন 15 টাকা করে, তাহলে আপনার সেলস কত? 15 ইনটু 50 টাকা, 750 হয়, তাই না? 750 টাকা হচ্ছে আপনার সেলস। এখন এই 15টাই, এই 50টাই তো আপনি আবার কি, এই 50টা তো আপনার থেকে কমাই ফেলতে হবে, তাহলে কস্টটা কমাই ফেলেন এসে থেকে, কস্ট অফ গুডস সোল্ড হবে 10 টাকা করে 15টা, কত হয়? সরি 15টা না, 10 টাকা করে 50টা, যদি 50টা বিক্রি করছেন তাহলে 500 টাকা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, আর ক্লোজিং ইনভেন্টরি ক্রেডিট 500 টাকা। মানে রিমেইনিং যে 50টা আনসোল্ড আছে শুধু ওই 50টাই আপনার ক্লোজিং ইনভেন্টরিতে রয়ে গেল, যেই 50টা সেল করে ফেলছেন সেগুলোকে হচ্ছে কস্ট অফ সেলস নামে এক্সপেন্স হিসেবে চার্জ করে দেয়া। তাহলে কস্ট অফ সেলসটা কোথা থেকে বাদ দিতে হয় বা কস্টটা কোথা থেকে বাদ দিতে হয়? এটা বাদ দিতে হয় রেভিনিউ থেকে, এবং রেভিনিউ থেকে যদি কস্ট আমরা বাদ দিই তাহলে কি পাবো আমরা? আমরা পাবো গ্রস প্রফিট। আচ্ছা, when a large amount of purchased অথবা manufacturing items are stolen or lost, the cost is removed from cost of goods sold and reported as an administrative expense, not to distort gross profit। এটা আমরা আগেও দেখছিলাম, if you remember, আমরা কোথায় দেখলাম যে কস্ট ইনক্লুড করব না, এই যে এখানে আমরা বলতেছিলাম, কোথাও বলছি যে আমরা অ্যাবনরমাল ওয়েস্ট অফ ম্যাটেরিয়াল অথবা লেবার, অ্যাবনরমাল ওয়েস্টেজ যদি হয়, স্টোল মানে স্টিল যদি হয়ে যায়, চুরি হয়ে যায়, হ্যাঁ, ডিস্ট্রাকশন হয়ে যায় ফায়ারে, তাহলে সেই কস্টগুলোকে আমরা ইনভেন্টরি অথবা কস্ট অফ গুডস সোল্ড কোথাও দেখাবো না। কেন দেখাবো না? কারণ যদি সেটা আমরা কস্ট অফ গুডস সোল্ডে দেখাই তাহলে একটা বছরে আমাদের কস্ট অফ গুডস সোল্ড অ্যাবনরমালি হাই হয়ে যাবে, হ্যাঁ, তখন সেটা আমাদেরকে ডিস্টর্টেড প্রফিট শো করবে। এইজন্য ওই ধরনের অ্যাবনরমাল কস্টগুলোকে আমরা কস্ট অফ গুডস সোল্ড থেকে রিমুভ করে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে দেখাবো, মানে আফটার গ্রস প্রফিট তারপরে দেখাবো। আচ্ছা, আনসোল্ড গুডস এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড শুড নট বি ইনক্লুডেড ইন কস্ট অফ সেলস। কেন? কারণ সেগুলো থেকে তো ফিউচারে আপনি বেনিফিট পাবেন, সেগুলো হচ্ছে আপনার অ্যাসেট। ওকে, তাহলে কস্ট অফ গুডস সোল্ডের ফর্মুলাটা কি? একটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি, মানে বছরের শুরুতে আপনার হাতে যতগুলো ইনভেন্টরি ছিল প্লাস এই বছরে আপনি হচ্ছে নতুন করে যতগুলো ইনভেন্টরি কিনছেন অথবা বানাইছেন, ম্যানুফ্যাকচার করছেন, তাহলে আপনার টোটাল অ্যাভেলেবল ইনভেন্টরি ফর সেল বাইরে গেল, সেখান থেকে মাইনাস করতে হবে যে বছর শেষে আনসোল্ড ইনভেন্টরির পরিমাণ কতটুকু, তাইলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা টোটাল কতটুকু এই বছর সেল করছি। ক্লিয়ার? এই ফর্মুলাটাকে জাস্ট একটু এক্সটেন্ড করা যায়, যে ওপেনিং ইনভেন্টরি প্লাস কস্ট অফ গুডস মাইনাস এন্ডিং ইনভেন্টরি। তো কস্ট অফ গুডসকে আপনি রিপ্লেস করতে পারেন কিভাবে? আমরা এখানে দেখছি না, কস্ট অফ গুডস কি থাকবে? কস্ট অফ পারচেজ থাকবে, কনভার্সন কস্ট থাকবে, আদার ডিরেক্ট ওভারহেড থাকবে। তাহলে এখানে আমরা র ম্যাটেরিয়াল পারচেজটা যোগ করতে পারি, প্লাস লেবার কস্ট যোগ করতে পারি, প্লাস হচ্ছে আদার ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এগুলো আমরা যোগ করতে পারি, তাহলে আমরা পাবো কস্ট অফ গুডস। তাহলে ওপেনিং ইনভেন্টরি প্লাস এই তিনটা জিনিস মাইনাস এন্ডিং ইনভেন্টরি ইজ অলসো কস্ট অফ গুডস সোল্ড, সেম থিং। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমরা কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে তাহলে কি কি থাকে। কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে থাকে হচ্ছে ওই আইটেমগুলো যেগুলো হচ্ছে মেড ফর রিসেল, হ্যাঁ, আমরা থ্রু আউট দ্য টাইম আমরা যেগুলো নিয়ে যে ইনভেন্টরি নিয়ে কথা বলতেছি সবকিছু হচ্ছে এভরিথিং ইজ মেড ফর রিসেল। বিজনেস যদি ওন কনজাম্পশনের জন্য কোনো কিছু কিনে, দ্যাট ইজ নট পার্ট অফ আওয়ার ইনভেন্টরি। ইনভেন্টরি শুধুমাত্র ওই প্রোডাক্টগুলোই থাকবে যেগুলোকে আমরা বিক্রি করার জন্য ম্যানুফ্যাকচার করছি অথবা কিনছি। আমরা এরকম একটা সিমিলার কেস বোধহয় আগেও সলভ করছিলাম, আর দেখছিলাম যে ধরেন একটা কোম্পানি গাড়ি কিনলো,
ওই গাড়িটা কিন্তু ওই কোম্পানির জন্য অ্যাসেটও হতে পারে, আবার ইনভেন্টরিও হতে পারে। ইট এন্টারলি ডিপেন্ডস অন ইটস নেচার অফ অপারেশন। ধরেন বিওয়াইডি, হ্যাঁ, অথবা ধরেন মার্সিডিজ, তাদের জন্য গাড়ি কিনলে কি হবে যদি সে ট্রেডিং হয়ে থাকে অথবা গাড়ি যে সে বানায় ম্যানুফ্যাকচার করে, দোজ আর হিজ মানে দেয়ার ইনভেন্টরি, কারণ ওগুলো হচ্ছে সে বিক্রি করার জন্য ম্যানুফ্যাকচার করে অথবা কিনে। whereas ধরেন একটা এফএমসিজি কোম্পানি, ধরেন নেসলে অথবা ইউনিলিভার, ওরা গাড়ি কিনলে ইউজুয়ালি ওটা হচ্ছে তারা ইউজের জন্য কিনে, তাহলে সেটা তাদের জন্য হবে অ্যাসেট। তাইলে কোম্পানিটা আসলে কি বিক্রি করে সেটা বোঝা অনেক ইম্পর্টেন্ট, ডিটারমাইন ওয়েদার দ্য অ্যাসেট ইজ ইনভেন্টরি অর আদার অ্যাসেট। তো এখানে আমরা ইনভেন্টরি বলতে বুঝতেছি যে সবকিছু সে বিক্রির জন্য কিনতেছে। তাহলে কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে হচ্ছে কি কি থাকবে? ওই আইটেমগুলো থাকবে যেগুলো হচ্ছে আপনি রিসেল করার জন্য কিনেছিলেন অথবা বানাইছেন, প্যাকিং কস্ট, সেগুলো ইউটিলিটি কস্ট থাকতে পারে ডিরেক্টলি ম্যানুফ্যাকচারিং প্রসেসের সাথে। তারপর হচ্ছে যারা হচ্ছে প্রোডাকশনের সাথে রিলেটেড তাদের স্যালারি বা ওয়েজেস থাকতে পারে, যারা ফিজিক্যালি প্রোডাক্টটা বানায় তাদের স্যালারি বা ওয়েজেস থাকবে। ওয়্যারহাউসের কস্ট, ওয়্যারহাউসের কস্ট বলতে হচ্ছে ফিনিশ গুড তৈরি করার আগ পর্যন্ত সেটা ওয়্যারহাউসিং এর কস্ট, মানে র ম্যাটেরিয়াল, প্যাকিং ম্যাটেরিয়াল। ফিনিশ গুড একবার হয়ে গেলে সেটা যদি আপনি ওয়্যারহাউসে রাখেন সেই কস্ট কিন্তু সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট, সেটা কস্ট না। এখানে কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে ওয়্যারহাউসিং বলতে হচ্ছে বোঝাচ্ছে যে ফিনিশড প্রোডাক্ট হয় নাই সেটার স্টোরেজের কস্ট। হ্যাঁ, এবং সিমিলারলি ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে একই রকম, এখানেও বোঝাচ্ছে হচ্ছে কি আপনি ফিনিশ গুডের ট্রান্সপোর্টেশন না, হ্যাঁ, রাদার এটা হচ্ছে র ম্যাটেরিয়াল, প্যাকিং ম্যাটেরিয়াল, এগুলোকে আপনার ফ্যাক্টরি পর্যন্ত আনতে যে ট্রান্সপোর্টেশন খরচ হচ্ছে সেটা, এবং সেটা স্টোরেজ কস্ট, নট ফিনিশ গুড, বারবার বলতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার আমরা একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এক্সাম্পলটা আমরা দেখলাম, এনিওয়ে আমরা আবার দেখি যে একটা আমব্রেলা শপ, ওর ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে শেষ হয় 30 সেপ্টেম্বরে। 1 অক্টোবরে এর হচ্ছে কোনো গুডস ইনভেন্টরি ছিল না। ডিউরিং দ্য ইয়ার 2025 ও হচ্ছে 30,000 আমব্রেলা পারচেজ করছে, যেটা কস্ট হচ্ছে 60,000। তাহলে প্রত্যেকটা কস্ট কত? ইউনিট কস্ট কত? 2 টাকা স্যার। 2 টাকা। 60,000 টাকা দিয়ে সে হচ্ছে সরি স্যার, 30,000 2 আমব্রেলা, টাকা স্যার। 2 টাকা হচ্ছে তার ইউনিট কস্ট। আচ্ছা, ইট রিসোল্ড দ্য আমব্রেলাস ফর 5 ইচ, তাহলে সে 5 টাকা করে বিক্রি করছে। 2 টাকা করে কিনে 5 টাকা করে বিক্রি করছে, তাহলে কি পার ইউনিটে তার 3 টাকা করে প্রফিট? জি স্যার। আচ্ছা, এবার সেলস ফর দ্য ইয়ার অ্যামাউন্টেড টু 1 লাখ টাকা, এবং ব্র্যাকেটে বলেও দিছে সে হচ্ছে 20,000 আমব্রেলা সেল করছে। এই 20,000 না বললেও তো আপনি বের করতে পারতেন কয়টা বিক্রি করছে, তাই না? কারণ প্রত্যেকটা 5 টাকা করে যেহেতু প্রাইস, সেলিং প্রাইস 1 লাখ টাকা সে বিক্রি করছে, তাহলে তো 20,000 টাকা বেচতে হবে। আচ্ছা, অন 30 সেপ্টেম্বর দেয়ার ওয়্যার 10,000 আনসোল্ড আমব্রেলাস লেফট ইন ইনভেন্টরি ভ্যালুড এট কস্ট অফ 2 ইচ। আনসোল্ড আছে কতগুলো? 10,000 টাকা। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য আমব্রেলা শপস গ্রস প্রফিট ফর দ্য ইয়ার? বলেন তো, কে বলতে পারবেন গ্রস প্রফিট কত? ভেরি সিম্পল, গ্রস প্রফিট বের করতে হলে কি কি জানা থাকতে হবে আমার? স্যার টোটাল সেল পরে হচ্ছে রাইট, কি আমার কস্ট অফ গুডস সোল্ড কত ওইটা জানতে হবে। যে টোটাল সেল রাইট, থেকে কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিলে আমার গ্রস প্রফিট বের হবে। এক্স্যাক্টলি। তাহলে টোটাল সেলস কি আমরা জানি? জি স্যার, 1 লাখ টাকা। 1 লাখ টাকা, রাইট। তাহলে এই 1 লাখ টাকা থেকে বাদ দিতে হবে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। তাইলে কস্ট অফ গুডস সোল্ড মানে কি? যে যতগুলো ইউনিট আমরা বিক্রি করছি সেটার খরচ। তাহলে বিক্রি করছি আমরা কতগুলো ইউনিট? 20,000 স্যার ইউনিট। হ্যাঁ, তাহলে প্রত্যেকটার খরচ কত? আমরা তো প্রত্যেকটা 2 টাকা করে কিনছিলাম, তাহলে প্রত্যেকটার খরচ 2 টাকা ইনটু 20,000 টাকা বিক্রি করছি, তাহলে 40,000 টাকা আমার কস্ট হয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে 40,000 টাকা জিনিসটা আমি 1 লাখ টাকা বিক্রি করছি, তাহলে আমার কত হলো? 60,000 টাকা লাভ হয়েছে গ্রস প্রফিট, তাই না? রাইট। এটার জন্য আমরা এত কিছু পড়ার দরকার ছিল না। প্রথমে যখন আমরা বলছি না যে ইউনিট হচ্ছে কি 2 টাকা করে কস্ট আর ইউনিট হচ্ছে 5 টাকা করে সেল, তাহলে পার ইউনিট 3 টাকা করে প্রফিট বলছি না? তাহলে 3 টাকা পার ইউনিট প্রফিট ইনটু আপনি 20,000 ইউনিটটা সেল করছেন, তাহলে 60,000 টাকা হয়ে গেল ডিরেক্টলি ইউনিট প্রফিট জি ইনটু স্যার, নাম্বার অফ ইউনিট সোল্ড। ওকে, এর প্রথম এক্সাম্পলে 2005 সালের অঙ্কে কোনো ওপেনিং ইনভেন্টরি ছিল না, আমি যা কিনছি সেখান থেকেই বিক্রি করছি। ওপেনিং ইনভেন্টরি থাকলে কস্ট অফ গুডস সোল্ড আমরা কেমনে বাইর করি সেটা দেখি। পরের বছরে 2006 সালে সে আবার পারচেজ করছে 40,000 আমব্রেলা এট এ কস্ট অফ 95,000। সে 95,000 টাকা দিয়ে আরো 40,000 পিস কিনছে, তাহলে পার পিসের কস্ট কত হইছে আবার? দুই 2.375। আচ্ছা, তাহলে পারচেজ করছে হচ্ছে 40,000 এবং টোটাল হচ্ছে 95,000 টাকা। জি স্যার। তাহলে হচ্ছে ইউনিট হচ্ছে কত? 2 টাকা 73 পয়সা। জি স্যার, আচ্ছা, 2.375। রাইট। আর সে এবার হচ্ছে সেল করছে কতগুলা? এবার সেল করছি 45,000 সেল করছে 45। 2,30,000 টাকা দিয়ে। 45,000 পিস করছে, টোটাল হচ্ছে 2,30,000 টাকা। তাহলে পার ইউনিট এবার কত হয়? 5 টাকা 5.11। 11 পয়সা। ওকে, তাইলে এবার এবার তার প্রফিট কত হয়েছে? আমরা সিম্পলি এটা থেকে সেলস মাইনাস। মাইনাস পারচেজ, পার ইউনিটে সে 2 টাকা 74 পয়সা করে প্রফিট করছে ইনটু সে বিক্রি করছে 45,000 টাকা, তাহলে 1,23,000 টাকা তার প্রফিট, গ্রস প্রফিট, কারেক্ট? ঠিক আছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। না না না, ঠিক নাই। এখানে আমরা একটা ভুল করতেছি। কি ভুল করতেছি? এই যে আমরা এই ক্ষেত্রে যদি এরকম হতো যে শুধু এই বছর পারচেজ করছে ওখান থেকে সেল করছে, ওপেনিং আছে তো, তাইলে ওপেনিংটা হতো, মাইনাস রাইট। হবে। হ্যাঁ, তাহলে এই বছর কিন্তু ওপেনিং আছে, তাহলে ওপেনিংটা চিন্তা করলে তার কিন্তু আমাদের বুঝতে হবে যে 45,000 বেচছে, কোন প্রাইসে বেচছে, কোনটা ওপেনিংটা নাকি ক্লোজিংটা? এখানে কিন্তু একটা ঝামেলা ঢুকে গেল এবার। হ্যাঁ, তাহলে জি সেটা স্যার। একটু বাই করি। তাহলে দেখেন এই বছর আমরা সেলস তো এটা করার নাই, হ্যাঁ এটা আছে, এখান থেকে সেলস থেকে আমরা বাদ দিব কি? মাইনাস ওপেনিংটা। আগে বাদ আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব। হ্যাঁ, জি। কস্ট অফ গুডস সোল্ড বাই করার জন্য আমাদের কি করতে হবে? আগে ওপেনিং ইনভেন্টরি, তারপর সেটার সাথে প্লাস করতে হবে কি? নতুন করে সে কতগুলো পারচেজ করছে, মাইনাস করতে হবে কি? ক্লোজিং ইনভেন্টরি কতগুলো ক্লোজিং বেচছে সেটা। আচ্ছা, ওপেনিং ইনভেন্টরি বছরে কতগুলো ছিল? আগের বছরের ক্লোজিংটা এই বছরের ওপেনিং, তাই না? জি স্যার, 40,000। হ্যাঁ, 40,000 তো এই বছর কিনছে। স্যার 10,000 স্যার। 10,000 স্যার আগের 10,000 বছর ছিল যেগুলো স্যার, সে, হ্যাঁ স্যার 10,000 10,000। রাইট, তাহলে আগের বছর তার ছিল 10,000 ইউনিট। তখন কত করে ছিল সেটার ভ্যালু? 2 টাকা করে না? স্যার 2 জি টাকা স্যার, 2 করে। টাকা টাকা পার করে ইউনিট। ছিল, স্যার 2 টাকা করে। 2 টাকা পার ইউনিট করে করছিল। হ্যাঁ, এখানে দেখি পার ইউনিটটা, এখানে হচ্ছে কোন করে দিই, তাহলে 20,000 টাকা ছিল হচ্ছে তার ওপেনিং। পারচেজ হচ্ছে জি কি স্যার। 40,000 টাকা কিনছে, 95,000 টাকা করে, এবং এবার হচ্ছে 2 টাকা 40 পয়সা করে পড়ছে প্রাইস। আর ক্লোজিং কত? জি স্যার। টোটাল তার কাছে अवेलेबल আছে কত? এখন মোট বিক্রি করার মতো 50,000 পিস আছে। 50,000 এই বছর থেকে 10,000 আছে, এই 5,000। বছর কিনছে 40। রাইট, ক্লোজিং তাহলে হচ্ছে 5,000। 5,000। কেমনে বের করলাম? বের করলাম হচ্ছে এভাবে যে আমরা হচ্ছে ওপেনিং ছিল প্লাস আমি আরো কিনছি মাইনাস আমি কতটুকু বিক্রি করে দিয়েছি 45,000, সেটা আমার হাতে আছে। ক্লোজিং, এখন এটার ভ্যালু কত হবে এটা আমরা কেমনে বুঝবো? এই ভ্যালুটা ছাড়া তো আমি পারতেছি না কস্ট অফ গুডস সোল্ড বের করতে, তাই না? ভ্যালু স্যার 2.4 হবে না? জি স্যার। এটা তো ডিপেন্ড করতেছে ভ্যালুটা হচ্ছে আপনি কত হবে, কারণ আপনি তো 40,000 টাকা 45,000 টাকা বেচছেন,
জি ধরে নিলাম আপনি লাস্ট ডে 40,000 বেচছেন আর এখান থেকে 5,000 বেচছেন, তাইলে কি হবে? বাকি 5,000 টা 2 টাকা করে। আবার যদি এরকম হয় প্রথম 10,000 বেচছেন আর এখান থেকে 35,000 বেচছেন, তাহলে আনসোল্ডটা আছে এখানে। এটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের লিফো ফিফো ওয়েটেড এভারেজ, হ্যাঁ মানে কস্ট ফর্মুলা ইউজ করতে হবে। ফিফো অথবা ওয়েটেড এভারেজ। ওয়েটেড এভারেজ সরি না, লিফোটা হচ্ছে না অ্যালাউড না না লিফো আইএফআরএস এ। তাহলে আমি লিফো ওয়েটেড ফিফো অথবা ওয়েটেড এভারেজ। ফিফো মানে আমি প্রথমে যেটা কিনছি সেটাই আগে সেল করব, মানে সেটার কস্ট হচ্ছে সেলের মধ্যে আগে দিব। তাহলে প্রথমে আমি কিনছিলাম হচ্ছে 10,000 টাকা, তাহলে পুরোপুরি 10,000 টাকা আমি সেল করব আউট অফ 45,000। তাহলে জি আরো স্যার থাকে 35,000 টাকা বিক্রি করতে হয়, সেটার জন্য আমি সেকেন্ড পারচেজ যেটা সেখান থেকে 35,000 ইস্যু করব। তাহলে জি এটা তো পুরোটা সেল হয়ে গেল, এখান থেকে 35,000 সেল হলো, তাহলে 5,000 যে রইলো তাহলে সেটার পার ইউনিট কস্ট দেবো আমরা এটা 2.4 2.4 হবে না 2.4। হ্যাঁ হ্যাঁ 2.4 হবে। তাহলে সরি তাহলে আমার কস্ট হবে কি এটা পার ইউনিট ইনটু 2.5। এটা আমরা কেন হইলো? যদি আমরা ফিফো এটা করি, কি ফোর প্রথমেরটা প্রথমে বিক্রি করে ফেলছি, তাহলে আমার কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করব আমরা? ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস মাইনাস ক্লোজিং ক্লোজিং ইনভেন্টরি। রাইট, তাহলে আমার 1,03,000 বের হইলো। এটা কস্ট হচ্ছে অফ আমার গুডস কস্ট অফ গুডস সোল্ড। আমি এই পারচেজটা আননেসেসারি, এটা জাস্ট ডিলিট করে দিই। আচ্ছা তাহলে আমি সেলস জানি, তাহলে মাইনাস করতে হবে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে সেখানে কত হাজার ইউনিট সেম ইউনিট বিক্রি হবে আর এটা হচ্ছে এত টাকা। পার ইউনিট হয়ে গেছে দেখেন কত টাকা? 2 টাকাও না, 2 টাকা 40 পয়সাও না, এটা হয়ে গেছে কস্ট অফ গুডস সোল্ডটা 2.3। কারণ কি? কারণ এটার মধ্যে এভারেজ হইছে, রাইট। এভারেজ হ্যাঁ তাহলে আমার এখন গ্রস প্রফিট কত? গ্রস প্রফিট হচ্ছে এইটা মাইনাস মাইনাস এইটা, এটা। এখন তাহলে 26 পার ইউনিট যদি বাইর করতে চাই, পার ইউনিট আমার 2 টাকা 8 পয়সা করে গ্রস ইউনিট। জাস্ট এই জিনিসটা যদি আমরা এখন ফিফো না করে ওয়েটেড এভারেজ করি তাহলে কেমন হবে? কেউ গেস করেন তো? যেহেতু এগুলো আমি লাস্ট ক্লাসে আমার মনে হচ্ছে একটু ডিসকাস করছিলাম, বলেন তো প্রফিট কি আরো কমবে না বাড়বে যদি ওয়েটেড এভারেজ ফলো করি? সে কমবে কমবে। কমে যাবে কত তো কারণ এটা যদি ভাগ কেন মনে করতে হলো? যোগ করে দিয়ে ভাগ করতে হবে তাহলে যা বোঝা যাবে ক্যালকুলেশন করেছে তাহলে বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেশন করে যা বোঝা যাবে ওকে ক্যালকুলেশন করি তাহলে বুঝতে পারবো। সবকিছু সেম থাকবে, শুধু এই যে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুয়েশনটা এখানে আমরা ওয়েটেড এভারেজ করব। ওয়েটেড এভারেজ করলে আমার প্রথমে যে ছিল পারচেজ সেটা যা আছে তাই থাকবে। সরি ওপেনিং যা ছিল তাই থাকবে, তাই না? যখন আমি জি পারচেজ করলাম তখন আমার ইউনিট কস্ট হয়ে যাবে হচ্ছে ধরেন যেটা থাকবো, আচ্ছা এরকম হবে যে টোটাল এইভাবে হবে যে টোটাল কস্ট এ পর্যন্ত আমার সেটা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইউনিট যতগুলো আছে, হ্যাঁ সেটা হবে আমার পার ইউনিট কস্ট। কিভাবে? মানে আমি আগে ছিল 20,000 টাকা, হ্যাঁ এখন আবার কিনছি হচ্ছে আমি 95,000 টাকা, তাহলে আমার টোটাল কস্ট কত এখানে দেখাই 20,000 প্লাস 95,000, টোটাল কস্ট হচ্ছে আমার 1,15,000। এটার জন্য আমি টোটাল কত ইউনিট পাইছি প্রোডাক্ট? 10,000 প্লাস 50,000, তাহলে টোটাল 50,000 প্রোডাক্টের কস্ট 1,15,000 টাকা। তাহলে একটা প্রোডাক্টের কস্ট কত? এটা ডিভাইড বাই এটা, এটা ভাগ হবে 2 টাকা 3 পয়সা। হ্যাঁ তাহলে দেখেন এখানে এবার হচ্ছে আমার ইয়া হয়ে গেল, ক্লোজিং ইনভেন্টরি হলো কমে গেল না? আগে ছিল 11,875, এবার হয়ে গেল সেটা 11,500। ক্লোজিং ইনভেন্টরি যদি কমে তাহলে আমার তাহলে কস্ট অফ প্রফিট গুডস সোল্ড বাড়বে। বাড়বে কত বেশি হয়েছে? না না না, ক্লোজিং ইনভেন্টরির সাথে আমি এই রিলেশনগুলো লিখে দিই। ক্লোজিং ইনভেন্টরির সাথে কস্ট অফ গুডস সোল্ডের সম্পর্ক অপোজিট। কেন? কারণ কস্ট অফ গুডস সোল্ডের ফর্মুলায় ক্লোজিং ইনভেন্টরিটা অপোজিট না, মানে নেগেটিভ না, এটা তো মাইনাস। তাহলে দেখেন এখানে কস্ট অফ গুডস সোল্ডটা কি বাড়ছে না কমছে? আগে থেকে 1 লাখ থেকে বাড়ছে, বাড়ছে বাড়ছে। তাহলে ক্লোজিং ইনভেন্টরি যদি কমে, ক্লোজিং ইনভেন্টরি কি হচ্ছে? কমছে না? হ্যাঁ জি স্যার তাহলে ক্লোজিং ইনভেন্টরি কমলে কস্ট অফ গুডস কস্ট সোল্ড অফ গুডস বাড়বে, আর কস্ট অফ গুডস সোল্ড বাড়লে প্রফিট কমে। জি স্যার বুঝছেন? তাহলে এটা কিন্তু অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। আমি ধরেন এখন এটার কোথাও বসাই দিই, ক্লোজিং ইনভেন্টরি যদি বাড়ে, ধরেন ক্লোজিং ইনভেন্টরি কমছে, আচ্ছা এভাবে দিই, ক্লোজিং ইনভেন্টরি কমছে, তাহলে কস্ট অফ গুডস সোল্ড কি হবে? বেড়ে যাবে বাড়বে আর প্রফিট কমে যাবে হ্যাঁ প্রফিট আবার কমে যাবে, মানে প্রথমটার সাথে দ্বিতীয়টা অপোজিট, দ্বিতীয়টার সাথে থার্ডটা আবার অপোজিট। তার মানে কি ঘুরে ফিরে প্রথমটার সাথে থার্ডটা সেম ডিরেকশনে মুভ করবে। ক্লোজিং ইনভেন্টরি যদি কমে প্রফিটও কমবে, ক্লোজিং ইনভেন্টরি যদি বাড়ে প্রফিটও প্রফিট বাড়বে। বাড়বে তাহলে জাস্ট এই অ্যারোটা এভাবে মুখস্থ রাখবেন অলওয়েজ, তাহলে আপনার এমসিকিউ কিন্তু কুইকলি পাবেন। যদি পরীক্ষা হলে আপনি মাথা খাটায় বাইর করতে চান তাহলে আপনার আননেসেসারি টাইম ওয়েস্ট হবে। এমসিকিউ তে কিন্তু টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই রিলেশনশিপটা আমি সামহাউ স্লাইডে দিয়ে দিই, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। দিব এখানে একটা দিয়ে দিই, জায়গাটা দিয়ে দিই, হ্যাঁ এরগুলো বুঝতে পারছেন না, এরিয়াল দিলে আচ্ছা এটা এখানে থাকুক, এটা মনে রাখবেন আপনারা। তাহলে আমরা আমব্রেলার ম্যাথ তো বুঝতে পারলাম না, এবং এই ম্যাথটা করতে গিয়ে আমরা বুঝলাম যে লিফো এবং সরি লিফো তো দেখি নাই, ফিফো আর ওয়েটেড এভারেজ দেখছি। হ্যাঁ তাহলে জি আমরা স্যার লিফোটাও দেখে ফেলি, যদিও সেটা অ্যালাউড না, কিন্তু লিফো হইলে কি হতো সেটা আমরা দেখি। হ্যাঁ যদি অ্যালাউড হতো তাহলে কি হতো? লিফো হইলে কি হবে যে আমরা যেটা লাস্টে কিনছি সেটা আগে বিক্রি করব। লিফো মানে হচ্ছে লাস্টে যেটা কিনছি লাস্টের সেটা পাঁচটা কস্ট এর মধ্যে লাস্ট যাবে। লাস্ট টাইম পাস লাস্টের ফার্স্ট আউট স্যার। রাইট, তাহলে এই যে 45,000 টা আমার গেছে, মানে আমি বিক্রি করছি 40,000 টাকা আগে বিক্রি করছি, তারপরে আরো 10,000 থেকে 5,000 টা নিছি, তাহলে 5,000 টা রয়ে গেছে কোথায়? প্রথমে 5,000 টা রয়ে গেছে 2 টাকা করে। 2 টাকা রাইট, তাহলে ক্লোজিং ইনভেন্টরি কোনটা হবে? 2 2 টাকা হবে টাকা করে। জি স্যার রাইট, তাহলে দেখেন লিফো ফলো করলে কস্ট অফ গুডস সোল্ড হবে সবচেয়ে বেশি। আমরা এটা হ্যাঁ। সামারি করি, ফিফো ওয়েটেড এভারেজ লিফো আইএফআরএস অ্যালাউড, এক নাম্বার হচ্ছে ইয়েস, 2 হচ্ছে ইয়েস, থার্ড হচ্ছে নো। প্রফিট, আচ্ছা প্রফিট আগে আমরা দেখি কস্ট অফ গুডস সোল্ড, তারপর আমরা দেখব প্রফিট। আচ্ছা কস্ট অফ গুডস সোল্ড কোনটাতে সবচেয়ে বেশি হয়? কস্ট অফ গুডস ফিফোতে। সোল্ড লিফোতে আচ্ছা ফিফোতে হয়েছিল 1,03,000, ওয়েটেড এভারেজ হয়েছিল 1,03,500, লিফো হচ্ছে 1,05,000। তার মানে কি কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে যদি রাইজিং, এবার একটা অ্যাজাম্পশন দিই আমি, অ্যাজাম্পশন হচ্ছে প্রাইস ইজ রাইজিং, যদি দাম কমতে থাকে তাহলে উল্টে যাবে সবকিছু। হ্যাঁ এখানে অ্যাজাম্পশন হচ্ছে দাম বাড়তেছে। আচ্ছা দাম বাড়ার সাথে আইএফআরএস এর অ্যালাউড কোনো সম্পর্ক না, এমনিতেও অ্যালাউড না, হ্যাঁ শুধু প্রফিট আর এগুলো আমরা দেখতেছি। তাইলে ফিফো হচ্ছে লোয়েস্ট কস্ট অফ গুডস সোল্ড দেয়, এ মিডিয়াম হচ্ছে দেন আর মিড লেভেলে, হাইস্ট ও হচ্ছে হাইয়েস্ট। তাহলে প্রফিট হচ্ছে কি
প্রফিট হচ্ছে এখানে হচ্ছে এটা 1,26,000, এখানে 26,500, এখানে হবে 1,27,000, 25,000। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে উল্টা, প্রফিট হচ্ছে হাইস্ট দিচ্ছে হচ্ছে ফিফো, লোয়েস্ট দিচ্ছে হচ্ছে লিফো, আর আর ওয়েটের মিড হচ্ছে হচ্ছে মিড। ওয়েটেড ডেলিভারিজ। তাইলে এইটারও আমি একটা স্লাইডে দিয়ে দিই, এগুলো একটু দেখে দেখেন। এগুলাই কিন্তু এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল। হ্যাঁ, এমসিকিউতে কিন্তু এগুলো আসবে পরীক্ষার হলে ঠাস ঠুস করে, তখন আপনারা অথবা কনসেপ্ট ইয়া করতে, সেটা তো আমরা জাস্ট এমনিতে লিখলাম, এটা আমাদের দরকার নাই অ্যামাউন্টগুলো। আমরা স্যার, এখানে আমার একটা just কোশ্চেন ছিল স্যার। জি স্যার বলেন, এটা আমি বলি। বলেন স্যার। স্যার, যদি ইনভেন্টরি থেকে যদি স্যার পারচেসের রেট যদি কম হয়, সেক্ষেত্রে কি স্যার সম্পূর্ণটা উল্টো হবে না স্যার? ইয়া রিভার্স হবে না স্যার প্রফিটের ওটা ক্ষেত্রে? মানে আপনি বলতেছেন যে ওপেনিং ইনভেন্টরি যা আছে তাই থাকবে প্রাইস, জি কিন্তু জি, পারচেসের প্রাইসটা হবে কম। পারচেসের প্রাইস যদি কম হয় স্যার, সেক্ষেত্রে তো স্যার সেক্ষেত্রে প্রফিটের আমাদের রিভার্স হবে ক্যালকুলেট না? করে দেখতে হবে যে উল্টাও হতে পারে, সেটা আমাদের ক্যালকুলেট করে দেখতে হবে। কিন্তু এইখানে মানে যেটা আমাদের অ্যাজাম্পশন যে দাম বৃদ্ধির পরিস্থিতিতে সবচেয়ে বেশি হচ্ছে প্রফিট দেয় ফিফো, সবচেয়ে বেশি কম প্রফিট দেয় হচ্ছে লিফো, দাম লিফো বৃদ্ধির আর পরিস্থিতিতে, মিড হচ্ছে মানে ওয়েটেড ইনফ্লেশনারি ডেলিভারিজ। স্টেজে। আর ওইটা সব সময় হচ্ছে মধ্যম পন্থা, মিড মানে সেটা হচ্ছে মিডল। হ্যাঁ। ওকে, তাহলে বুঝলাম। এবার আমরা আসি যে ডেলিভারি কস্ট বা লজিস্টিক কস্ট, এটা হচ্ছে কেন এক এক সময় এক এক জায়গায় হয়। কখনো কখনো দেখবেন এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, কখনো সেলিং বা ডিস্ট্রিবিউশন এক্সপেন্সে। এটা পিওরলি ডিপেন্ড করতেছে কি যে আপনি আসলে কোন প্রোডাক্টটা ডেলিভারি করতেছেন, ফিনিশ গুডস মানে কোন ইনভেন্টরি, নাকি র ম্যাটেরিয়াল বা হচ্ছে প্যাকিং ম্যাটেরিয়াল এরকম। হ্যাঁ, তো যদি এরকম হয় ইনওয়ার্ড ডেলিভারি মানে হচ্ছে পোর্ট থেকে র ম্যাটেরিয়াল বা প্যাকিং ম্যাটেরিয়াল আপনার ওয়্যার হাউসে অথবা ফ্যাক্টরি পর্যন্ত আনার খরচ, সেটা হচ্ছে প্রোডাকশনের আগের স্টেপ, মানে সেটা আনার পরে আপনি প্রোডাকশন করবেন, তাইলে এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, আর যদি এমন হয় যে আপনি ফিনিশ গুড বানায় ফেলছেন ফ্যাক্টরিতে, এখন ফ্যাক্টরি থেকে সেটা ডিস্ট্রিবিউশন সেন্টার অথবা সেলিং যে আপনার পয়েন্টগুলো আছে দোকান, সেখানে নিয়ে যাবেন বা কনজিউমারের কাছে পাঠাবেন, তখন সেটা হচ্ছে আউটওয়ার্ড ডেলিভারি কস্ট, আউটবাউন্ড লজিস্টিক কস্ট, সেটা হবে কিন্তু কস্ট অফ ডিস্ট্রিবিউশন। এটা কিন্তু পোস্ট প্রোডাকশন স্টেপ, মানে প্রোডাকশনের পরবর্তী ধাপ। তাহলে কস্ট অফ সেলস বা কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে প্রোডাকশনের পূর্ববর্তী ধাপ। ফিনিশ গুডের জন্য কোনো ক্যারিং কস্ট বা স্টোরেজ কস্ট হলে সেটা কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন কস্ট হবে। এক্সাম্পল দেখি, এটা টায়ারিং কোম্পানি হচ্ছে, সে ইম্পোর্ট করে এবং রিসেল করে ঘড়ি। হ্যাঁ, হি পেজ দ্য কস্ট অফ ডেলিভারিং দ্য ক্লক ফ্রম হিজ সাপ্লায়ার টু সুইজারল্যান্ড টু হিজ শপ, এরকম ভাবে মনে রাখবেন। অন অ্যাকচুয়ালি ওর হচ্ছে ইনভেন্টরিতে ছিল 17,000 টাকা ক্লক, ডিউরিং দ্য ইয়ার সে হচ্ছে আরো 75,000 টাকা ক্লক কিনছে, ইনওয়ার্ড ক্যারিয়েজ হচ্ছে 2,000 জি টাকা, স্যার। সেল করছে 1,62,100 টাকা, আদার বিজনেস এক্সপেন্স হচ্ছে 56,000 টাকা এক্সক্লুডিং ক্যারিয়েজ আউটওয়ার্ডস, হুইচ কস্ট হচ্ছে 2,500 টাকা। ভ্যালু অফ ক্লক ইন ইনভেন্টরি এট দ্য ইয়ার এন্ড, মানে ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে 15,400 টাকা। তাইলে এখন ইনকাম স্টেটমেন্ট বানাইতে বলছে ফর দ্য কোম্পানি, সেটা আপনারা এখন আমার বানাই দেখেন। আই এম গিভিং ইউ 2 মিনিটস টাইম। 7:52, হ্যাঁ 52 মধ্যে দেখেন। ভেরি সিম্পল, এটার জন্য কিন্তু হাতে কিছু করার দরকার নাই, মানে মুখে মুখে আপনি করতে পারবেন। শুধু চিন্তা করেন যে সবার আগে আপনার কি থাকতে হবে, সেলস থাকতে হবে, সেখান থেকে বাদ দিতে হবে কস্ট অফ সেলস, তাহলে পাবেন গ্রস প্রফিট, তারপর বাদ দিতে হবে ডিস্ট্রিবিউশন সেলিং কস্ট, তাহলে পাবেন ইনকাম স্টেটমেন্ট, মানে নেট প্রফিটটা। তুমি সমঝলাম, আমাকে বলেন যে এখানে নেট প্রফিট কত হবে এবং গ্রস প্রফিট কত হবে। এতক্ষণ তো টাইম লাগার কথা না। এনিওয়ান কে কমপ্লিট করছেন বলেন কেউ? স্যার স্যার একটু সময়। ওকে, স্যার, গ্রস প্রফিট স্যার 83,500। গ্রস প্রফিট আর নেট প্রফিট $81,000। আচ্ছা, you are taking too much time, এক্সামে কিন্তু এত টাইম পাবেন না ফর এ সিম্পল ম্যাথ লাইক দিস। লেট আস সলভ ইট। সবার আগে আমাদের দরকার কি সেলস, ইনকাম স্টেটমেন্টের জন্য। এখানে সেলস দেয়া আছে, আছে 1,62,100। এখান থেকে আমাদের বাদ দিতে হবে কি কস্ট অফ সেলস বা কস্ট অফ গুডস সোল্ড। সেটার জন্য কি করতে হবে, ওপেনিং ইনভেন্টরি দেয়া আছে 17,000 প্লাস পারচেজ 75,000, 75 17 কত 92,000 মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। মাইনাস হচ্ছে কিন্তু এখানে ক্লোজিং ইনভেন্টরি। স্যার, স্যার এখানে ক্যারিং আছে। আরেকটা জিনিস আছে, ক্যারিজ ইনওয়ার্ড যোগ হবে না পারচেজের সাথে? রাইট, এটা পারচেজের সাথে যোগ হবে, কারণ ইনওয়ার্ড ক্যারিজ মানে কি র ম্যাটেরিয়াল ওয়ার্ক ইন প্রসেস এর জন্য ফিনিশ করার জন্য না। তাহলে 17,000 প্লাস 75,000 প্লাস 2,000 কত হলো 94,000। 94,000 মাইনাস ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে 15,400। তাহলে 94,000 থেকে 15,400 বাদ দিলে কত 78,600। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে টোটাল সেলস 1,62,000 মাইনাস কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 78,600। তাহলে কত হয় বাদ দিলে 83,500। 83,500, তাহলে গ্রস প্রফিট। এখান থেকে বাদ দিতে হবে কি 83,400 হয় স্যার। আচ্ছা 83,400 মাইনাস করতে হবে কি ক্যারিয়েজ আউটওয়ার্ডস 2500। তাহলে 83,400 মাইনাস 2500, তাহলে কত হয় 80,900 নাকি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে সেটাই আমাদের নেট প্রফিট। সিম্পল, তাহলে আমাদের বুঝলাম এটা আমাদের ইনকাম স্টেটমেন্ট। স্যার, এবার আবার আমরা এক্সপেন্স বাদ দিতে হবে না স্যার? আর কিছু আছে? ও সরি, এখানে আরো এক্সপেন্স আছে, আদার বিজনেস এক্সপেন্স। সেখান থেকে তাহলে বাদ দেন 56,000। তাহলে আমরা গ্রস প্রফিট থেকে দুটো জিনিস বাদ দিচ্ছি, একটা হচ্ছে আউটওয়ার্ড ক্যারিয়েজ, আরেকটা হচ্ছে আদার এক্সপেন্সেস। তাহলে আমরা 83,400 থেকে বাদ দিব 58,500, যেটা হয় সেটাই ইজ আওয়ার নেট প্রফিট। 25,000। স্যার আরেকটু প্রশ্ন দেখুন প্লিজ। বলেন বলেন, sure। 83,500। স্যার গ্রস প্রফিট তো 83,500 হয় আর নেট প্রফিট হচ্ছে 25,000। রাইট, ঠিক আছে। ওকে, মুভিং অন। এখানে আমরা দেখব যে সার্ভিস অর্গানাইজেশনের ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড তো নাই, ওদের কাছে হচ্ছে কস্ট অফ সেলস, কারণ ওরা গুডস বিক্রি করে না, ওরা হচ্ছে সার্ভিস দেয়। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেম থিং। সেক্ষেত্রে হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট হবে ওইগুলা, যে ওই সার্ভিসটা দেওয়ার সাথে ডিরেক্টলি যে সকল মানুষ জড়িত তাদের ওয়েজেস এবং স্যালারি কস্ট, সেটা হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট। তারপর হচ্ছে সেলস কমিশন অথবা বোনাস যদি হয়, হ্যাঁ, যে কাজ শুধুমাত্র ওয়ার্ক সিকিউর করার সাথে যেগুলো রিলেটেড সেটা।
থার্ড হচ্ছে ম্যাটেরিয়াল ইউজ, মানে যদি আপনি সার্ভিস থেকে কোনো ম্যাটেরিয়াল ইউজ করে থাকেন তাহলে সেই ম্যাটেরিয়ালটার কনজাম্পশন কস্ট। একটা এক্সাম্পল দেখি, স্কিলস লিমিটেড প্রোভাইডস ওয়ার্কপ্লেস ট্রেনিং। ওরা হচ্ছে ট্রেনিং দেয় মানুষজনকে অপারেটিং ইন দ্য হসপিটালিটি সেক্টর। Skills Limited operates from a single office location on which monthly rental payments are made. Training is always carried out remotely and the office is not used to deliver training. অফিসটা কিন্তু ট্রেনিং দেওয়ার জন্য ডিরেক্টলি ইউজ করা হয় না, বুঝছেন? ট্রেনিং হচ্ছে ওর সার্ভিস যেটা সে সেল করে। Skill Limited has a receptionist and a number of sales agent who are each paid an annual salary. আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে রিসেপশনিস্ট আছে এবং সেলস এজেন্ট আছে, তাদেরকে অ্যানুয়ালি স্যালারি দেওয়া হয়। The sales agent are paid commission for every new contract they secure. তাহলে সেলস এজেন্টরা হচ্ছে নতুন নতুন কন্ট্রাক্ট পাইলে কাজ পেলে তাদেরকে কমিশন দেওয়া হয়। Skills Limited uses freelance experts who are paid a flat rate per day to design and run the training courses required by its clients. Some clients request that a hard copy of learning material is printed by the Skill Limited and delivered to them in advance of the course. Explain whether the cost incurred by skills can be included in cost of sales. তাহলে কোনগুলো কস্ট অফ সেলস হবে? প্রথমে সে বলে কি একটা অফিসে সে কাজ করে, এই অফিসে যে রেন্ট এটা কি কস্ট অফ সেলস হবে? নো স্যার, কেন হবে না? রেন্ট তো স্যার হচ্ছে পরিচালন ব্যয়, অফিসিয়াল রেন্টাল। আচ্ছা, তার বললাম, সাথে সরাসরি সম্পর্ক নেই। রাইট, হ্যাঁ। এটা হচ্ছে কারেক্ট আনসার। যদি এরকম হয় যে ধরেন একটা কোম্পানি ও হচ্ছে যেই জায়গাতে সেলগুলো করে, মানে ট্রেনিং দেয়, তো সে ও যারা যারা ট্রেনিং দেয় তারা হচ্ছে একটা অফিসে বসে ওই অফিসের ডেপ্রিসিয়েশন, সেটা কি কস্ট অফ সেলস হবে? তাহলে নো স্যার, নো স্যার। হবে। ধরেন একটা ফ্যাক্টরি থেকে হচ্ছে এই কোম্পানি প্রোডাক্ট বিক্রি করে, ওই ফ্যাক্টরিটা সে ভাড়া নিছে, ও নিজে না, তাহলে ওই ফ্যাক্টরি যে রেন্টাল সেটা কি তার কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে আসবে? না স্যার আসবে না। কেন আসবে না? আমরা এখানে কি করছি? কস্ট অফ কনভার্সন এবং আদার ডিরেক্টলি কস্ট না? ওই ফ্যাক্টরি ছাড়া কি আপনি আপনার প্রেজেন্ট কন্ডিশন লোকেশন ইনভেন্টরি আনতে পারতেন? ওটা তো ডিরেক্ট প্রোডাকশন No, sir. ওভারহেড, তাহলে তো এটার কস্ট আপনার দিতে হবে। এখানে কি কি থাকে? ডিরেক্টলি হচ্ছে আপনার প্রোডাকশনের সাথে জড়িত অন্যান্য খরচগুলো, যেমন যেই মেশিনটা দিয়ে প্রোডাকশন হয় সেই মেশিনের ডেপ্রিসিয়েশন, যেই ফ্যাক্টরিতে প্রোডাকশন হয় ওই ফ্যাক্টরির রেন্টাল খরচ, ওই ফ্যাক্টরির ইলেকট্রিসিটি খরচ, এগুলো তো সব আসে। ওই ফ্যাক্টরি গ্যাস, ওই ফ্যাক্টরি হচ্ছে আপনার ইউটিলিটি এক্সপেন্স, সবই তো এখানে মেইনটেনেন্স, এগুলো এখানে আসবে, কারণ এগুলো তো প্রোডাকশন এক্সপেন্স। যদি হেড অফিসে কোনো থাকে রেন্ট থাকে, সেটা এখানে আসবে না, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অথবা তার সেলস সেন্টার সেটার এক্সপেন্স এখানে আসবে না। তাহলে অফিস রেন্টালটা এখানে কেন আসতেছে না কস্ট অফ সেলসে? এই জন্য আসতেছে না যে রিমোটলি ট্রেনিং দেওয়া হয়, অফিস ইজ নট ইউজ টু ডেলিভার ট্রেনিং। যদি এই অফিসটা ইউজ করে ট্রেনিং দেওয়া হতো তাহলে কি যারা ট্রেনিং দিচ্ছে তাদের জন্য ট্রেনিং দেওয়ার জন্য এটা একটা মানে এসেনশিয়াল একটা যেটা রিকোয়ারমেন্ট হতো এই অফিসটা, তাহলে সেটার কস্টটা কি প্রোডাকশন ওভারহেড যেত। তাহলে এখানে কি, এখানে হচ্ছে ওটা ডিরেক্ট এক্সপেন্স হিসেবে হতো, যেহেতু ওরা অফিসে ইউজ করতেছে না, তার মানে অফিসে ইউজ হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে, এই জন্য এই অফিসের রেন্টালটা কস্ট অফ সেলস আসবে না, নাইলে আসতো। ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, রিসেপশনিস্টের স্যালারি এটা কি কস্ট অফ সেলস আসবে? না স্যার। না স্যার, এটা আসবে না। না, এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, কারণ এটা কিন্তু সরাসরি একটা রিসেপশনিস্ট থাকলেও সে যতটুকু ট্রেনিং দিতে পারতো, না থাকলেও ততটুকু দিতে পারে, এটা হচ্ছে আদার মানে কাজ হ্যান্ডলিং এর জন্য কি। সেলস এজেন্টের স্যালারি এটা আসবে। না স্যার আসবে না। এটা তো আসা উচিত না, এটা তো হচ্ছে ডেলিভারি বা ডিস্ট্রিবিউশনের কস্ট। স্যালারি এক্সপেন্স স্যার। হ্যাঁ, স্যালারিটা কাদের আসবে? যারা ট্রেনিং দেয় তাদের স্যালারি আসবে। এই যে এজেন্টরা, যে এজেন্টরা হচ্ছে আপনার ট্রেনিং দেয়, কই বলা আছে না একটা ফ্রিল্যান্সাররা, ফ্রিল্যান্সারদের স্যালারি আসবে কস্ট অফ সেলসে। সেলসের লোকজন কি করছে যে আপনার ফিনিশ গুডটাকে সেল করছে, এটা ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, বুঝছেন? ওরা কিন্তু নিজেরা ট্রেনিংটা প্রিপেয়ার করে না, সেলস এজেন্টরা। আচ্ছা, সেলস এজেন্টের কমিশন এটা আসবে? সেলস এজেন্ট কমিশন। না স্যার, এটা আসবে না। সেলস এজেন্ট কমিশন। স্যার আসবে নাকি? আসবে। স্যার এটা আসবে স্যার। স্যার এটা তারা সেলসের বলছে উপর কমিশন পায়, এর জন্য স্যার সরাসরি সেলসের সাথে জড়িত, দ্যাটস ওয়াই। এই জন্যই তো আসবে না, সেলসের সাথে জড়িত হলে আসবে না। যদি সেলসের উপরে কমিশন পায়, ধরেন বলে যান যে এটা সার্ভিস অর্গানাইজেশন, ধরে নেন যে প্রোডাক্ট বিক্রি করে, এই কোম্পানি ম্যাগনেটস বিক্রি করে, তো যারা সেল করে তারা হচ্ছে বিক্রির একটা 10% কমিশন পায়। ওই কস্ট থেকে কস্ট অফ সেলস নাকি অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং কস্ট? অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং। সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। এই ক্ষেত্রে সেমই হইতো যে সেলস এজেন্ট যদি কমিশন পাইতো সেলসের উপরে, তাইলে সেটা আসতো না। কিন্তু এখানে কমিশনটা কিসের উপরে পায়? তারা নাম্বার অফ ট্রেনিং কতগুলো দিবে, মানে আপনার যে প্রোডাক্ট কতগুলো প্রোডাক্ট প্রোডাকশন হবে কাইন্ড অফ, সেটার সাথে সাথে পায়। এই যে নিউ কন্ট্রাক্ট সিকিউর করলে, এবং এটা কিন্তু বলা আছে বোনাস রিলেটেড টু সিকিউরিং ওয়ার্ক, মানে আপনি যদি প্রোডাকশনের সাথে রিলেটেড হয়ে গেল তাহলে এটা যে ওরা এই বোনাসটা দিচ্ছেন বেশি প্রডিউস করার জন্য, তাহলে বেশি ওয়ার্ক আনার জন্য, বেশি ট্রেনিং আনার জন্য দেওয়া হচ্ছে এটা, যেটা অলরেডি আপনার ট্রেনিং আছে সেটা সেল করার জন্য দিচ্ছেন না। দুইটা পার্থক্য বুঝেন। একটা হচ্ছে কেউ ম্যাগনেটস অলরেডি যেটা প্রোডাকশন করা হয়েছে সেটা বিক্রির জন্য সে কমিশন পায়, সেটা হচ্ছে সেলিং এক্সপেন্স। আরেকজন হচ্ছে কম দামে ম্যাগনেটসের ইনগ্রেডিয়েন্ট আইনা দেয়, তার মানে সে হচ্ছে ওয়ার্ক সিকিউর করে আমার, অথবা প্রোডাকশন বাড়ানোর জন্য সে কাজ করে। হ্যাঁ, তাইলে তারটা কিন্তু কস্ট অফ সেলস, মানে কস্ট অফ গুডস সোল্ড অথবা কস্ট অফ সেলস। এখানে এজেন্ট সেলসের কমিশনটা ইউজুয়ালি আসে না, কারণ তারা বিক্রির উপর কমিশন পায়, কিন্তু এই জায়গাতে ওয়ার্ক সিকিউর করার জন্য কমিশন, এই জন্য আসছে। এটা কিন্তু ক্রিটিক্যাল, এই জিনিসটা খেয়াল করবেন। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এক্সপার্ট যারা তাদের ফি আসবে, ইয়েস স্যার আসবে। কারণ ওরাই তো আলটিমেটলি ট্রেনিং এর মেইন ম্যাটেরিয়ালটা বানায় দেয়, ওদের কস্ট হচ্ছে কস্ট অফ সেলস, সেটা তো বিক্রি করেন, সেটা ইয়েস আসবে। স্যার, প্রিন্টিং এন্ড ডেলিভারি অফ হার্ড কপি লার্নিং ম্যাটেরিয়াল আসবে, ইয়েস স্যার, এটা আসবে। এই যে আসবে, কারণ এটাই তো আপনি সেল করেন, আপনি ট্রেনিং সেল করেন, কারো কারোর জন্য হার্ড কপিটাও সেল করেন, তাহলে এটাও কস্ট অফ সেলস, বুঝছেন? Yes, এই sir. জিনিসটা একটু ভালো মতো দেখেন। আচ্ছা, ইনভেন্টরি রাইট অফ অথবা রাইট ডাউন অলরেডি আমরা বলছি যে বিজনেস মে নট বি এবল টু সেল অল গুডস अवेलेबल ফর সেলস, যদি কোনোটা কোনো ড্যামেজ হয়, অবসলেট হয় বা হারিয়ে যায়। সাচ ইনভেন্টরিজ হ্যাভ নো রিসেল ভ্যালু এবং লিডিং টু এ লস ইকুইভ্যালেন্ট টু দেয়ার কস্ট অফ প্রোডাকশন অফ পারচেজ। সিমিলারলি যদি বছর শেষে ইনভেন্টরি আপনার হাতে থাকে যেটা হচ্ছে কোনো ভ্যালু নাই, ওয়ার্থলেস, তাইলে সেটাকে রাইট ডাউন করে ফেলতে হবে টু জিরো যদি তাদের কোনো ভ্যালু না থাকে, অথবা টু নেট রিয়েলাইজেবল ভ্যালু যদি তাদেরকে রিসেল করা যায়, একটু কাজ করা, এবং সেই রিসেল ভ্যালু যদি কস্ট থেকে কম পায়। এক্সাম্পল দেখি, লুকাস ওয়াগ ends his financial year on 31st March 1 April 2025 he had goods in inventory valued 8800, মানে কি এটা কোন ইনভেন্টরি, ওপেনিং না ক্লোজিং? এটা হচ্ছে স্যার ওপেনিং ইনভেন্টরি, যেহেতু ওপেনিং ইনভেন্টরি বছরের শুরুর দিন অলরেডি হাতে হ্যাঁ। ছিল। ডিউরিং দ্য ইয়ার সে আরো পারচেজ করছে 48000 ফ্যাশন গুডস which cost 2100 were held, মানে সে তো অনেক ধরনের গুডস প্রডিউস করে, কিনে এর মধ্যে যেগুলো ফ্যাশন গুডস কাপড় চোপড় টাইপের, সেগুলো হচ্ছে 2100 টাকা ইনভেন্টরিতে ছিল, মানে সেটা ক্লোজিং ইনভেন্টরি, তাই না? কারণ একটি Yes, sir. ডিসেম্বর 26 ছিল, ওইখানে 2100 টাকা ইনভেন্টরি ছিল, এবং লুকাস ওয়াগ বিলিভ দ্যাট দিস ক্যান অনলি বি সোল্ড এট এ রিসেল প্রাইস অফ 400 টাকা। মানে সে যাই ক্লোজিং ইনভেন্টরি ছিল তার মধ্যে 2100 টাকা হচ্ছে কস্ট আছে, যেটা নেট রিয়েলাইজেবল ভ্যালু হচ্ছে 400 টাকা, তাই না? আচ্ছা, গুড স্টিল হেল্ড ইন ইনভেন্টরি, মানে এটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি ইনক্লুডিং দ্য ফ্যাশন গুডস, এটা সহ, মানে টোটাল ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে কি 7600 টাকা। সেলস ছিল 81400 টাকা। গ্রস প্রফিট বাই করতে হবে,
তাহলে আমার কি করতে হবে? প্রথমে টোটাল আমার ক্লোজিংটা কি ক্লোজিং যেটা সেটা হচ্ছে 7,600 টাকা ক্লোজিং ইনভেন্টরি ইনভেন্টরি কিন্তু ইনক্লুডিং দ্য ফ্যাশন গুডস 7,600 টাকা মানে টোটাল টোটাল ওই যে ওইটার সাথে যে মানে যে ফ্যাশন গুডস যেটা ওটার সাথে যোগ করে তারপরে টোটালটা হইছে যোগ করে টোটালটা হয়েছে কারণ বলতেছে ইনক্লুডিং দ্য ফ্যাশন গুডস ওকে এখন কোনটা যোগ করে ওটার সেল ভ্যালু যোগ করে নাকি কস্ট কস্ট একই কারণ বলছে কি যে এটার কস্ট এবং এটার কস্ট এটা তো ওটার সেলিং প্রাইস তাহলে আমাদের জানতে হবে কি এখন আমরা তো সেলস জানি 81400 তাহলে আমাদের বাই করতে হবে কি সেলস 81400 তাহলে আমাদের এখান থেকে বাদ দিতে হবে মাইনাস কস্ট অফ গুডস কত তাইলে আমরা পাবো আমাদের গ্রস প্রফিট Gross কত profit। এটা মাইনাস এটা তাইলে এটাই এখন আমাদের বাই করতে হবে এটা বাই করতে হলে আমাদের কি কি করতে হয় ওপেনিং ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি পারচেজ মাইনাস ক্লোজিং ইনভেন্টরি আচ্ছা ওপেনিং ইনভেন্টরি ছিল কত 8800 8800 8800 সে বছরে কিনছে কত 48000 জি স্যার এখন ক্লোজিং ইনভেন্টরি কত হবে 7600 হবে নাকি তার থেকে কম বেশি কিছু হবে স্যার এটা ডিপেন্ড 7600 করে কিসে তাইলে আমরা এটা কেন করলাম এতক্ষণ পরে জিনিসটা যে কখনো যদি কোনো ইনভেন্টরির কস্টটা নেট রিয়েলাইজেবল ভ্যালু থেকে কমে যায় তখন সেটা রাইট ডাউন করতে হয় নরমাল কেসে 7600 হইতো কিন্তু এই 7600 এর মধ্যে 2100 টাকা আছে যেটার কস্ট আসলে কমে গেছে 400 টাকাতে নেমে আসছে বুঝছেন 2100 টাকার আপনি মাল দেখাচ্ছেন 7600 এর মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা আপনি বিক্রি করতে পারবেন অনলি 400 টাকা তাহলে কি আপনি এই 2100 টাকা দেখানোর কোনো যুক্তি আছে এটা তো আপনি বিক্রি করতে পারবেন না তাহলে কি স্যার 1700 দেখাবো মানে দেখাবো 7600 মাইনাস 1700 এভাবে এই যে 2100 টাকা এটা রিয়েলাইজেবল ভ্যালু মানে এনআরভি কত 400 তাহলে এটা যদি মাইনাস তাহলে করলে আমাদের 1700 1700 টাকা রাইট ডাউন করতে হবে আর হ্যাঁ পিএনএল তাহলে চার্জ স্যার করতে হবে আর তাহলে আমার ইনভেন্টরি ক্যারি করতে হবে কোনটা এটার মধ্যে যেটা লোয়ার লোয়ার হচ্ছে এটার মধ্যে কত 400 400 তাইলে আমার এই 7600 তে অলরেডি 2100 আছে সেটা বাদ দিতে হবে জি। সেটা বাদ দিয়ে 400 যোগ করতে হবে ইফেক্টিভলি আমরা কি করব ইফেক্টিভলি মানে আমি 1700 টাকা এটা যেটা পাঁচ ভ্যালু হাজার করে দেব হ্যাঁ 5900 কত হয় 5900 আচ্ছা 7600 ছিল মাইনাস 2100 ইনটু ছিল যেটা আমি বাদ দিয়েছি পুরোটা যোগ করতে সেটা সেলিং ভ্যালুটা মানে 1700 যেটা রাইট অফ করতে হচ্ছে সেটা আমরা মাইনাস করেছি তাইলে 5900 আমার ক্লোজিং তাইলে আমার এখন কস্ট অফ গুডস কত হলো এটা মাইনাস সরি এটা প্লাস এটা মাইনাস এটা কত হলো 50900 55900 তাহলে প্রফিট হলো 30500 বুঝছেন ইয়েস স্যার আমাদের গোল কি হলো Yes. গোল হচ্ছে কোনো কারণে যদি ইনভেন্টরি আমার নেট রিয়েলাইজেবল ভ্যালু থেকে বেশি ক্যারি করতেছি তাহলে সেটাকে আমরা কমাই ফেলতে হবে নেট রিয়েলাইজেবল ভ্যালুতে যদি এটা এমন কি হতো যেটা তখনই বিক্রি করা যাবে না স্যার এটা তখন হবে যখন ইনক্লুডিং লেখা থাকবে যে না মানে এরকম না ইনক্লুডিং আর তাহলে এক্সক্লুডিং শুধু এখানে ক্যালকুলেশন তাহলে স্যার বুঝবো কিভাবে একটু প্রশ্নের প্যাটার্নটা আচ্ছা আরেকটা প্রশ্ন করি তাহলে ধরেন XYZ কোম্পানি হ্যাড হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি অফ টু টাইপস একটা ছিল ধরেন ওর শার্ট ছিল ওজন ফ্যাশন কোম্পানি প্যান্ট ছিল কোয়ান্টিটি এখানে আমি বলবো কস্ট এখানে আমি বলতেছি সেলস প্রাইস এখানে বলতেছি আমি রিওয়ার্কের কস্ট ধরেন 100টা শার্ট আছে 150টা প্যান্ট আছে এগুলা কস্ট হচ্ছে একটা 20 টাকা করে এটা হচ্ছে 25 টাকা করে বিক্রি করতে পারবে এটা 30 টাকা এটা 35 টাকা কিন্তু দেখা গেল ডিফেক্টিভ হ্যাঁ ডিফেক্টস অন হচ্ছে 10% প্রোডাক্টে রিপোর্টিং করে দিই 10% প্রোডাক্টে ডিফেক্ট আছে যেটার জন্য রিওয়ার্ড কস্ট উইল বি 20% বলি 20% অফ অরিজিনাল কস্ট কোশ্চেনটা বুঝেন একটা কোম্পানি ওর দুই ধরনের এসকিউ আছে বা প্রোডাক্ট আছে শার্ট এবং প্যান্ট হ্যাঁ ধরেন নরমাল সিচুয়েশন অর রিওয়ার্ড নাই আমি বলি যে সিচুয়েশন সিনারিও 2 আর সিনারিও 1 হচ্ছে ইনভেন্টরি ইজ ফাইন টু সেল দুই নম্বরে ফাইন না ডিফেক্ট আছে সেটা যদি আপনি কাজ করেন একটু তাহলে বেস্ট হবে প্রথম সিচুয়েশনে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু কত হবে বলেন আর একটু চেঞ্জ করে দিই 18 টাকা করে দিই ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে কি আমরা বলছি লোয়ার অফ কস্ট অর এনআরভি যেটার মধ্যে যেটা কস্ট লো সেটা কেমনে বাই করবেন সেটা বাই করা যায় এইভাবে যে ইন্ডিভিজুয়ালি প্রথমটার জন্য কস্ট বেশি নাকি সেলিং প্রাইস বেশি মানে লো কোনটা লো সেলিং প্রাইস বেশি আচ্ছা বেশি আমাদের কোনটা কম যেহেতু কমের মধ্যে কমে গেছে এটার মধ্যে কোনটা কস্ট Cost। তাইলে এটার জন্য 20 টাকা করে হবে পার ইউনিট ক্লোজিং ইনভেন্টরি দ্বিতীয়টার জন্য কত হবে কোনটা কম 18 18 টাকা করে হবে তাইলে ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে প্রত্যেকটা 20 টাকা করে হবে ইনটু 100টা আছে আর এখানে হচ্ছে এটা হবে 18 করে 150 150টা 2700 টোটাল ক্লোজিং ইনভেন্টরি হবে ওর 4700 টাকা হ্যাঁ। যদি আপনি উল্টা এভাবে করে ফেলতেন যে দুইটার মধ্যে আপনি চিন্তা করতেছেন টোটাল কস্ট 45 টাকা টোটাল সেলিং প্রাইস 48 টাকা তাহলে দুইটার মধ্যে লোয়ার কত 45 টাকা 45 তাহলে টোটাল আছে কত 250 টা 45 250 কিন্তু এভাবে করলে কি হতো এভাবে করলে হতো না এভাবে করলে দেখেন কি হয়ে যাচ্ছে কেন বেশি কারণ হয়ে গেছে। দুইটার কিন্তু প্রাইসও আলাদা এবং কোয়ান্টিটি হ্যাঁ এটার মানে হচ্ছে যখনই আপনি এনআরভি বাই করতে ইনভেন্টরি বাই করতে প্রত্যেকটা এসকিউ আলাদা এসকিউ না সরি এসকিউ মানে হ্যাঁ এসকিউ লেভেলে করতে হবে এসকিউ মানে হচ্ছে স্টক কিপিং ইউনিট আর প্রত্যেকটা ডিফারেন্ট প্রোডাক্টের জন্য আলাদা আলাদা কম্পেয়ার করতে হবে কস্ট এবং এনআরভি তারপরে সেটা যোগফল হচ্ছে আপনার ইনভেন্টরি ক্লিয়ার ওটা ইনক্লুডেড জি, স্যার। এক্সক্লুডের সাথে কোনো সম্পর্ক নাই ইনক্লুডেড এক্সক্লুডেড মানে হচ্ছে আমি এর জন্য মানে ক্যালকুলেশনের জন্য আলটিমেটলি আমি এখানে যেটা ধরা আছে আর সেটা বাদ দিয়ে যোগ করলাম স্যার রিটার্ন অফ করব যখন কোনো কোম্পানি যদি দুইটা এসকিউ থাকে তখন এটা আমরা রিটার্ন অফ করব এরকমটা না না Question এরকম যদি না। আপনার দুইটা হোক একটা হোক হাজারটা হোক আমরা রাইট অফ তখন করব যখন আমরা কস্ট আর সেলিং প্রাইস এই দুটার মধ্যে কোনো কিছু মানে সেলিং প্রাইস যখন কস্ট থেকে কমে যাবে আমরা এখানে রাইট অফ করব কোনটা আমরা রাইট অফ করছি যে এখানে আমরা অরিজিনাল যদি এইটা দেখাইতাম ধরেন অরিজিনাল দেখাইছিলাম 150 ইনটু 25 কারণ তখন দাম ছিল ধরেন এটা 35 তাহলে আমি এটা দেখাবো না যেটার মধ্যে কস্ট কমবে এটা কম কোনো কারণে যদি সেলিং প্রাইসটা 25 এর কম হয়ে যায় 20 তখন আমার এই 5 টাকা কমাইতে হবে 5 টাকা ইনটু বুঝতে পারছি স্যার মানে মোট কথা হচ্ছে যে কস্ট থেকে সেলিং প্রাইস যদি কমে যায় তখন আমরা রিটার্ন অফ করব তখন আমরা রাইট অফ করব রাইট অফ ওকে স্যার থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা এটা গেল একটা ধরেন এখানে কত আমি বলতেছি এখন আরেকটা সিনারি বলতেছি যদি 10% প্রোডাক্ট এটা 10% মানে কতগুলা 100টা 10% মানে 10টা 150টা মানে হচ্ছে 15টা এগুলাতে রিওয়ার্ড করতে হবে রিওয়ার্ড মানে হচ্ছে কি নতুন করে কাজ করতে হবে রিওয়ার্ড করতে গেলে খরচ হবে কত প্রত্যেকটার জন্য 20% অফ অরিজিনাল কস্ট তাহলে এটার জন্য হবে কত অরিজিনাল কস্ট 2 টাকা মানে 20 টাকা 20% মানে 4 টাকা 4 টাকা হবে 15 স্যার আর এটা হচ্ছে 25 টাকা 4 টাকা মানে 20% 5 টাকা হ্যাঁ হ্যাঁ 25 25 টাকা 50 তাইলে এখন আমরা দেখি ওর সেলিং প্রাইস ছিল অরিজিনালি এটা ধরেন পারে দিই 35 করে দিই অরিজিনালি ওর সেলিং প্রাইস ছিল 30 টাকা আমরা বাদ দেব এনআরভি বাই করতে হয় কেমনে এনআরভি বাই করতে হয় মানে হচ্ছে আপনার সেলিং প্রাইস মাইনাস কস্ট টু সেল মানে সে বিক্রি করতে গেলে আরো খরচ হলে সেটাও
তাহলে এখন কম্পেয়ার করতে হবে কেমনে? এখন কম্পেয়ার করতে হবে এরকম যে সেলিং প্রাইস তো 30 টাকা, কিন্তু 30 টাকা কি বেচতে পারবেন? না না, এখানে আপনার আরো মাইনাস 4 4 টাকা টাকা খরচ করতে হবে, মানে আসলে সেটা নেট আপনি 26 টাকা পাবেন বেচলে। হ্যাঁ। আর এখানে পাবেন 35 টাকা। মাইনাস 5 30 টাকা স্যার। তাহলে এখন আপনি কম্পেয়ার করতে হবে কোনটা? সরি, এটা তো এখানে হবে আর এইটা এখানে হবে, তাই না? রিওয়ার্ড কস্ট এটা। এখন আপনি কম্পেয়ার করবেন এনআরভির সাথে কস্ট। 26 আর 20 এর মধ্যে যেটা কম, এখনো বেশি কম। আর এখানে 30 আর 25 এর মধ্যে যেটা কম সেটা রিপোর্ট করবেন। তাহলে এখানে যদি 35 থাকতো, তখন 35 থাকতো তাহলে তখন আমি 28 টাকা করে 28 বেচতে টাকা পারতাম। করলাম। জি স্যার। বুঝছেন? কম্পেয়ার করতে হবে এটা এনআরভি আর কস্ট। আর একটু আগে আমাদের কোনো রিওয়ার্ড কস্ট ছিল না, মানে সেলিং প্রাইস এনআরভি হয়ে গেছিল। বাট এখন রিওয়ার্ড আছে দেখে সেলিং প্রাইস আরো কমে গেল। বুঝছেন? ওকে, এটা কি আমরা করছি, সলভ করছি? হ্যাঁ, সলভ করছি, যে 50 টাকা মাস ছিল। আচ্ছা, এবার আমরা আসি ইনভেন্টরি ডিস্ট্রয় করলে অথবা চুরি হয়ে গেলে এবং সেটার জন্য যদি ইন্স্যুরেন্স ক্লেম থাকে তাহলে কি হবে? ওয়্যার ম্যাটেরিয়াল অ্যামাউন্ট অফ ইনভেন্টরি, ম্যাটেরিয়াল মানে কি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ইনভেন্টরি যদি ডিস্ট্রয় হয়ে যায়, চুরি হয়ে যায়, তখন সেটা কিন্তু গ্রস প্রফিটে আর তাদের কস্ট থাকা যাবে না, মানে কস্ট অফ গুডস সোল্ড থাকা যাবে না। তখন কস্ট অফ গুডস সোল্ড থেকে সেটা কস্ট থেকে বাইর করে হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে রাখতে হবে। আবার ইন্স্যুরেন্স ক্লেম যদি আপনি পান তাহলে সেই যে আপনার লসটা হলো সেই লসটা ক্লেম থেকে অফসেট করে দিতে হবে। মানে আপনি 100 টাকা লস হয়েছে, 80% ইন্স্যুরেন্স কভার করলো, মানে 8 টাকা দিয়ে দিবে, তাহলে আপনার 2 টাকা হচ্ছে এক্সপেন্স হবে নেট। একটা ওয়ার্ক এক্সাম্পল করি। ওয়াসা লস্ট ইনভেন্টরি দ্যাট কস্ট 1 লাখ টাকা ইন এ ফায়ার। দ্য গুডস ওয়্যার ইনস্যুরড ফর 60% অফ দেয়ার কস্ট। প্রিপেয়ার এ জার্নাল টু অ্যাকাউন্ট ফর দিস ইন ওয়াসাস বুক। 1 লাখ টাকা তার ইনভেন্টরি নষ্ট হয়ে গেছে, যেটা 60% টাকা হচ্ছে তার ইন্স্যুরেন্স করা ছিল। তাহলে কি হবে? তার হচ্ছে লস অফ ইনভেন্টরি, এটা নামে একটা ডেবিট করলাম আমরা, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে চার্জ করব। ধরেন এখানে 60% কত হবে? হয় 60,000 40% হচ্ছে লস হবে। 40% হ্যাঁ 40,000 হবে হ্যাঁ, 40,000 হচ্ছে লস হবে ওর। তারপর হচ্ছে আপনার এটা কি বলবো আমরা, রিইম্বার্সমেন্ট। সেটা লং মানে কি ইন্স্যুরেন্স মানে আপনি খরচ করছেন, আপনাকে কেউ রিইম্বার্স করে দিল, রিচার্জ করে দিল, সেটা মানে খরচ ফেরত দেয়া, রিইম্বার্সমেন্ট। তাহলে এখানে হবে 60,000 এটা হচ্ছে ক্রেডিট হবে 60,000 টাকা। আর হচ্ছে আপনার ক্লোজিং ইনভেন্টরি কমে যাবে কত? 20,000 30,000 টাকা স্যার। ডেবিট কেন হলো আমরা ভুল করেছিলাম। 1 লাখ টাকা হচ্ছে পুরো ফায়ারে চলে গেছে। ইনভেন্টরি ক্রেডিট 1 লাখ টাকা হবে। আমরা তো এটা ভুল করেছিলাম। ডেবিট ক্রেডিট টোটাল ইনভেন্টরি 1 লাখ গেল, 1 লাখ হবে স্যার। এটা তো আমি ডাইরেক্ট ক্রেডিট করব কেন? এটা হচ্ছে ডেবিট ক্রেডিট হবে আহ, স্যার। এটা এক কাজ করি, এটা ডাবল দুটো এন্ট্রি দিই, একটা সিঙ্গেল এন্ট্রি দিলে হবে না। ইন্স্যুরেন্স ক্লেম রিসিভেবল। হ্যাঁ, ধরেন একটা হচ্ছে ক্লেম রিসিভেবল ডেবিট, আর হচ্ছে আদার ইনকাম বলি, ধরেন রিইম্বার্সমেন্ট না বলে আদার ইনকাম বলি, আদার ইনকাম ক্রেডিট। সেটা হচ্ছে কত টাকা? 60% টাকা, মানে 60,000 টাকা, 60,000 এবং 40 60,000 টাকা। আর এখানে খরচ ক্ষতি হচ্ছে তার 40,000 টাকা ইনভেন্টরি। এখন আরেকটা এন্ট্রি বাকি আছে যেটা নিয়ে আসলে কনফিউশনটা হয়, সেটা হচ্ছে আপনার 1 লাখ টাকা তো ইনভেন্টরি থেকে গায়েব করতে হবে। তাহলে এই 1 লাখ টাকার জন্য আপনার ইনভেন্টরি এটা তাহলে কি হবে? এটার দুইটা সিনারিও আছে। আচ্ছা, এটা ইনটুইটিভলি একটু বোঝা ডিফিকাল্ট, এরপরে এক্সাম্পলটা দেখলে আমরা ক্লিয়ার হবো। আমরা আসলে কস্ট অফ সেলস এর মধ্যে ধরে নিছি 40,000 গেছে, তাহলে আমাদের কস্ট অফ সেলস কমাইতে হবে, কস্ট অফ গুডস সোল্ড। আমরা নেট এন্ট্রিটা দিছি এখানে, বুঝছেন? 1 লাখ টাকা দিয়ে নেট 40,000 টাকা দিয়ে ডিরেক্টলি এরকম, কিন্তু এটা অ্যাকচুয়াল এন্ট্রি হচ্ছে আমাদের 1 লাখ টাকা ক্লোজিং ইনভেন্টরি থেকে সরাইতে হবে, কস্ট অফ গুডস সোল্ড থেকে সরাইতে হবে। তাহলে এখানে আমরা ইনভেন্টরি আর কস্ট অফ গুডস সোল্ড, ক্লোজিং ইনভেন্টরি হবে ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড হবে ক্রেডিট। 1 লাখ আর এখানে হবে এটা আমি জানি আপনারা এখন বুঝেন নাই যে উল্টা হওয়া ছিল, কস্ট অফ গুডস সোল্ড বাড়ার কথা ছিল, ইনভেন্টরি তো কমছে, এটা কমার কথা ছিল, কিন্তু আমি উল্টা ইনভেন্টরি বাড়াইলাম, কস্ট অফ গুডস সোল্ড কমাইলাম। কেন সেটা আমি বলতেছি এইখানে আমরা দেখব দুইটা সিনারিওতে। ধরেন একটা কোম্পানি যার হচ্ছে 15,000 টাকা ইনভেন্টরি ছিল বছরের শুরুতে, ডিউরিং দ্য ইয়ার হচ্ছে ও আরো 98,000 টাকা ইনভেন্টরি কিনছে। ইনকারিং ইন ক্যারিয়েজ ইনওয়ার্ডস হচ্ছে আরো 150 টাকা হচ্ছে তার ইনওয়ার্ড ট্রান্সপোর্টেশন হচ্ছে। ও সেল করছে 1.5 লাখ টাকা, ডেলিভারি কস্ট হচ্ছে মানে সেলিং কস্ট হচ্ছে তার 2400 টাকা। সে হচ্ছে রিয়ালাইজেস দ্যাট শি ইনভেন্টরি কস্টিং অনলি 200 টাকা লেফট, ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে 200 টাকা। গুডস কস্টিং 18,000 টাকার গুডস চুরি হয়ে গেছে। ইন্স্যুরেন্স কোম্পানি এগ্রি করছে পে করবে 75% অফ 18,000। 18,000 টাকার 75% মানে কত? 3/4 মানে 4 9 15,000 কত হয়? 18 7 4.5 করে না, 4.5 13,500 টাকা হয়, তাই না? 13,500 13,500 রাইট। তাহলে 13,500 টাকা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে দিবে। এখন আমরা দুইটা সিনারিও দেখব। প্রথম সিনারিও হচ্ছে কি, কস্ট অফ সেলস ইজ রিডিউসড বাই দ্য অ্যামাউন্ট অফ ইনভেন্টরি এক্সপেন্সেস অ্যান্ড কস্ট অফ টেকিং কেয়ার আদার। সিনারিও হচ্ছে কস্ট অফ ইনভেন্টরি ইজ ইনক্লুডেড ইন কস্ট কস্টিং। আচ্ছা, সিনারিও বিটা হচ্ছে কারেক্ট নাই, এটা হচ্ছে কারেক্ট। দুই জায়গাতেই সে সেল করছে কত? 1.5 লাখ টাকা, রাইট? 1.5 লাখ দুইটা সিনারিওতেই। একটা সিনারিওতে আমরা দেখব যদি এই যে 18,000 টাকা অ্যাবনরমাল কস্ট যদি এটা ইনভেন্টরির মধ্যে থাকে, মানে কস্ট অফ গুডস সোল্ডে থাকে, তাইলে আপনার গ্রস প্রফিট কত হবে? আর যদি কস্ট অফ গুডস সোল্ড থেকে বাইর করে দেন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তাইলে আপনার প্রফিট কত হয়, মার্জিন, সেটা দেখব। আমরা বলছি কি অ্যাবনরমাল লসগুলোকে কস্ট অফ গুডস সোল্ড থেকে বাইর করে দিতে হবে। তাহলে এখানে বাইর করে দিতে হচ্ছে সিনারিও এ, তার মানে সিনারিও এ হচ্ছে কারেক্ট, বি হচ্ছে কারেক্ট না। কেন কারেক্ট সেটা আমরা কম্পেয়ার করে বলবো। একই ট্রানজাকশনস হইছে ইন টু ডিফারেন্ট সিনারিও। তাহলে রেভিনিউ তো দুই জায়গাতে 1.5 লাখ টাকা, কারেক্ট? ইয়েস স্যার এবার আসি আমরা কস্ট অফ গুডস সোল্ড। ওপেনিং ইনভেন্টরি দুই জায়গাতে 15,000, রাইট? ইয়েস স্যার পারচেজ করছে দুই জায়গাতে 98,000 টাকা, রাইট? জি স্যার ইনওয়ার্ড ডেলিভারি কস্ট মানে হচ্ছে আপনার ক্যারিজ ইনওয়ার্ড, এটা যোগ হবে দুই জায়গাতে 150, রাইট? ইয়েস স্যার এরপরে একটু ভুলে যান, এটা বাদ দেন। তারপর বাদ দেব কি? ক্লোজিং ইনভেন্টরি, তাই না? 200 টাকা, এই যে 200 টাকা বাদ দিছি। তাইলে এখানে কস্ট অফ গুডস সোল্ড বিটা বের হচ্ছে কত? 1,12,950, তাই না? জি স্যার এখন আপনার এটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি, আর আদার ইনকাম কত? 18,000 টাকার 75% পেয়ে যাবেন, তাহলে 13,500। তাহলে 13,500 টাকা হচ্ছে আদার ইনকাম, আর ডিস্ট্রিবিউশন কস্ট হচ্ছে 2400, সেটা বাদ দিলাম। তাহলে নেট প্রফিট 48,000 টাকা। তাহলে গ্রস প্রফিট মার্জিন হচ্ছে কত? 24%। কেন বাই করলাম? 37,050 ডিভাইডেড বাই 1.5 লাখ, আর নেট প্রফিট মার্জিন হচ্ছে 32%, মানে 48,150 ডিভাইডেড বাই 1.5 লাখ। আচ্ছা, এখন আমাকে বলেন এই যে গুডস যে আপনার 18,000 টাকা পুড়ে গেছে, এটা সিনারিও বিতে কই আছে? স্যার ওই যে জিরো দেওয়া এটা জিরো দেয়া মানে কি? তাহলে কি এটাকে আমরা দেখালাম না? এটা 18,000 টাকা আমরা আর ইউজ করতে পারবো না, এটা কোথায় আছে তাহলে? এটা তো শো করা হয় নাই এটা শো করা হয়েছে, এটা কক্সের ভিতরে চলে গেছে কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে। কেমনে? যে আপনি 18,000 টাকা চলে যাওয়ার পরে আর 200 টাকা আছে ক্লোজিং,
তো সেটা বাদ দিচ্ছে, তাহলে আমরা ধরে নিচ্ছি কি এই যে 18,000 টাকা চলে গেছে সেটা কনজিউম হয়ে গেছে উইদিন দ্য ইয়ার। বুঝছেন? এই যে No, sir. 15,000, আচ্ছা এটা হচ্ছে ইনটিউশনটা এরকম, ইউনিট চিন্তা করি, ধরেন 15,000 টা পিস ছিল, আপনার কাছে 15,000 পিস ছিল প্রোডাক্ট, আরো 98,000 পিস প্রোডাক্ট কিনছেন, মাঝখানে আবার আগুনেও পুড়ে গেছে, আবার কিছু বিক্রিও করছেন, সেগুলা কিন্তু চলে গেছে, চলে গিয়ে এই যে সেগুলো কিন্তু এখানে আছে কস্ট অফ গুডস সোল্ড। বাকি যে আছে 200 ইউনিট সেটাই কিন্তু এখানে বাদ দিচ্ছেন। এখানে ইনটিউশনটা হচ্ছে কি যে আপনার এটা কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে ইনক্লুড হয়ে গেছে। জি স্যার, বুঝতে পারছি। বুঝছেন? মানে আপনি হ্যাঁ। যতগুলো বেচছেন এবং এটা তো আপনি হাতে পান নাই, এটাও এখানে চার্জ হয়ে গেছে এক্সপেন্সটা। হুম, হুম। 1,12,000 এর মধ্যে। কিন্তু আমরা বলছি কি যে আমরা অ্যাবনরমাল কোনো কস্ট এখানে চার্জ করব না, সেটাকে এখান থেকে মাইনাস করে আলাদাভাবে দেখাবো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে। তাহলে প্রথম সিনারিতে কি করছে যে আপনার কাছে ছিল 15,000 পিস, আর 98,000 পিস কিনলেন যোগ হলো, মাইনাস হাতে আছে 200 পিস, তাহলে বাকিটা কি হয়েছে? সোল্ড হয়ে গেছে অথবা কনজিউম হয়ে গেছে বা পুড়ে গেছে। কিন্তু সেখান থেকে চিন্তা করলাম যে না 18,000 যেটা পড়ছে সেটা বাদ দিই, সেটা আমি এখানে দেখাবো না কস্টে, সেটা কস্ট নিচে নিয়ে আসবো। তাহলে দেখেন একটু আগে কস্ট ছিল 1,13,000 টাকা, মানে ওই যে পুরো খরচ এটার ভিতরে ঢুকে গেছে, এখন কস্ট কত? 94,000 টাকা, মানে এখন কস্ট কম। মানে আসলে কি এই সিনারিতে আসলে 94,000 টাকা আপনি বেচছিলেন আর বাকি টাকাটা আপনার আগুনে পুড়ে গেছিল। জি স্যার। এই যে 94,950 আর 1,12,950 দুইটা পার্থক্য কত? 18,000 টাকা, 18,000 স্যার, একটু তাই না? তাহলে আগের সিনারিওতে আপনি টোটাল কস্ট অফ গুডস সোল্ড দেখাইছেন 1,12,950, এটা দুইটা পার্ট, একটা হচ্ছে 94,950 টাকা আসলে বেচছেন আর 18,000 টাকা নষ্ট হয়ে গেছে আগুনে, দুইটা মিলে 1,13,000 টাকার মতো হয়েছে। বুঝছেন? জি স্যার। এইবার চিন্তা করেন যে না আমি এটা দুইটা ভাগ আলাদা করব, শুধু যতটুকু বেচছি ওইটা এখানে দেখাবো, যেটা বেচতে পারি নাই পুড়ে গেছে সেটা কস্ট নিচে দেখাবো। তাইলে শুধু বেচছেন যেটা সেটা কস্ট 94,950, এই 18,000 টাকা এখান থেকে মাইনাস করে নিচে দেখাচ্ছেন কস্ট অফ গুডস সোল্ড। বুঝছেন? তাহলে এই হ্যাঁ, দুইটা ম্যাচের মধ্যে এইটুকু শুধু পার্থক্য। প্রথম সিনারিওতে এতে আমরা 18,000 টাকা এখান থেকে বাইর করে আলাদা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে দেখাইলাম। তাতে কি হলো? তাতে নেট প্রফিটে কোনো ইমপ্যাক্ট থাকবে না। দেখেন 48,150 আগেও এখনো নেট প্রফিট মার্জিন দুই জায়গাতেই 32.1%, কোনো ইমপ্যাক্ট নাই, তাই না? জি স্যার, শুধু গ্রস প্রফিটে গ্রস প্রফিটে ইমপ্যাক্ট আছে। গ্রস প্রফিটে আপনার ইউজুয়ালি হচ্ছে 37% হয়। আপনি যদি এটা মাইনাস না করতেন অনেক কমে যেত, গ্রস প্রফিট 24% দেখাইতো। তখন আপনি ভাবতেছিলেন যে কি প্রফিটটা কমে গেল না, আসলে তো প্রফিট কমই নাই। আর যে প্রাইসে বেচছেন সেই প্রাইসে বেচছেন আগের মতো, যেভাবে কিনছেন তাই প্রফিট মার্জিন কেন কমে গেল? কমে গেল এই কারণে যদি আপনি আলাদাভাবে এটা মাইনাস না করে এখানে দেখান, তার মানে এই জিনিসটা ক্লোজিং ইনভেন্টরির ভিতরে ঢুকে যাবে। ক্লিয়ার? এটা ইনটুইটিভলি একটু ডিফিকাল্ট বোঝা, কিন্তু জিনিসটা মাথায় রাখেন যে এখান থেকে আসলে মাইনাস করে আবার দিতে হবে। তাহলে আমি কেন কস্ট অফ গুডস সোল্ড থেকে মাইনাস করলাম জানালে? কারণ কস্ট অফ গুডস সোল্ড এই যে দেখেন কস্ট অফ গুডস সোল্ড এটা, এখান থেকে মাইনাস কি ক্লোজিং ইনভেন্টরি নেগেটিভ, তাইলে জি, স্যার। এই যে ইনভেন্টরিটা এটাও তো নেগেটিভ, তাহলে মাইনাস করতে হবে কস্ট অফ গুডস সোল্ড থেকে, তাহলে কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট করছি। তাহলে কস্ট অফ গুডস সোল্ড যদি ক্রেডিট হয় ডেবিট কি হবে? ডেবিট হবে হচ্ছে আপনার ইনভেন্টরি, ক্লোজিং ক্লোজিং ইনভেন্টরি। ইনভেন্টরি। হ্যাঁ, ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে আপনার ডেবিট হবে। তারপরে আপনার আবার এখানে যেটা করতে পারি আমরা, তখন আমরা এইভাবে এন্ট্রি দিব, আবার লস অফ ইনভেন্টরি আবার দেখাবো আমি 1,00,000 টাকা ডেবিট করব, আর ক্লোজিং ইনভেন্টরি করব 1,00,000 টাকা ক্রেডিট। তাহলে দেখেন আমার ক্লোজিং ইনভেন্টরি গায়েব হয়ে যাচ্ছে এখানে, হ্যাঁ হ্যাঁ স্যার। বক্স আমার কমে যাচ্ছে, আমার এক্সপেন্স সাইডে দেখাইতেছে 1,00,000 টাকা আর ইনকাম হইতেছে 60,000 টাকা, তাহলে নেট এক্সপেন্স কত হলো? 40,000 টাকা। 40,000। আমি যদি এই সিচুয়েশনের এক্সাম্পলটা দিই তাহলে 18,000 টাকা এখানে হবে, এইখানেও আমি 18,000 টাকাই দেখাবো, আর এখানে হচ্ছে 18,000 টাকা 75%, মানে 13,500 টাকা। 13,500। রাইট? বুঝছেন? তাহলে আমার নেট জি খরচ স্যার, হবে কত? 18,000 টাকা আমার খরচ হয়েছিল, মাইনাস 13,500 টাকা পেয়ে গেলাম, তাহলে আমার নেট খরচ হলো লস হলো 4,500 টাকা। ওকে, আচ্ছা তাহলে আমরা এবার একটু জার্নালিটি দেখি যে ওপেনিং এবং ক্লোজিং ইনভেন্টরি জার্নালিটি কি। ওপেনিং ইনভেন্টরি জার্নালিটি হচ্ছে কি? এটা কস্ট অফ সেলস এর মধ্যে ইনক্লুড করা হয়, তাহলে এর জন্য কস্ট অফ সেলস ডেবিট হয় আর ইনভেন্টরি ক্রেডিট হয়। হ্যাঁ, কেন কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হলো? কারণ এটা তো কস্ট অফ গুডস সোল্ড এর ফর্মুলা কি প্লাস আছে। হ্যাঁ, প্লাস টাকা মানে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হবে, মাইনাস মানে ক্রেডিট হবে। তাহলে পারচেজ করলে কি হবে? সেমই হবে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হবে, পারচেজ ক্রেডিট হবে। ক্লোজিং ইনভেন্টরিটা কি হবে? এবার কস্ট অফ গুডস সোল্ডটা ক্রেডিট হবে, কারণ কি এখানে মাইনাস ফর্মুলা, তাই না? চলে যাচ্ছে। তাহলে ইনভেন্টরি ক্লোজিং ইনভেন্টরি এবার হচ্ছে ডেবিট, উল্টো হয়ে যাবে। ইনভেন্টরি ডেবিট আর কস্ট অফ গুডস সোল্ড কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে ক্রেডিট, রাইট? আচ্ছা, এরপরে যখন আমরা কস্ট অফ গুডস সোল্ডটা পেয়ে যাবো যে ওপেনিং প্লাস পারচেজ মাইনাস কস্ট অফ সেলস, মানে মাইনাস ক্লোজিং, তাহলে আমরা পাবো কস্ট অফ সেলস। তখন আমরা কি করব? তখন আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বা ইনকাম স্টেটমেন্ট করব ডেবিট, কারণ এটা খরচ, ইনকাম স্টেটমেন্ট কস্ট অফ সোর্স করে দেব ক্রেডিট, তার মানে কস্ট অফ সেলসটা 0 হয়ে যাবে আর ইনকাম স্টেটমেন্টের একটা ডেবিট খরচ পেয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আসি অ্যাডজাস্টিং দ্য ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স ফর দিস থিংস। হ্যাঁ, দ্য ক্লোজিং ইনভেন্টরি ইজ অফেন অ্যাকাউন্টেড ফর আফটার দ্য ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স হ্যাজ বিন প্রিপেয়ার্ড। ট্রায়াল ব্যালেন্সের মধ্যে নরমালি ক্লোজিং ইনভেন্টরি থাকে না, সেটা থাকে হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্টের মধ্যে, সমন্বয়ের মধ্যে। ট্রায়াল ব্যালেন্সে যে ইনভেন্টরি থাকে সেটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি। তাহলে ক্লোজিং ইনভেন্টরিটা যখন আমরা দিব ট্রায়াল ব্যালেন্সে মানে অ্যাডজাস্ট করব, তখন আমাদের কি করতে হবে? তখন হচ্ছে আমাদের ওপেনিং ইনভেন্টরি এবং পারচেজকে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডে ট্রান্সফার করতে হবে আর ক্লোজিং ইনভেন্টরিটাকে রেকর্ড করতে হবে। তাহলে নতুন একটা কস্ট অফ গুডস সোল্ডের লাইন অ্যাড করতে হবে আমাদের অ্যাডজাস্টমেন্টের মধ্যে। তাইলে আমরা পাবো, এই যে দেখেন একটা এক্সাম্পল, পারচেজ ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স আছে, পারচেজ ডেবিট 10,000, সেলস ক্রেডিট 20,000, ইনভেন্টরি ডেবিট। এটা কোন ইনভেন্টরি বলেন তো? ওপেনিং না ক্লোজিং? এটা হবে স্যার ডেবিট না ওপেনিং? ওপেনিং। ইনিশিয়াল ট্রায়াল ব্যালেন্স ওপেনিং থাকে, অ্যাডজাস্টমেন্টের মধ্যে থাকে ক্লোজিংটা। তাহলে এটা ওপেনিং ইনভেন্টরি, ক্যাপিটাল আছে, ক্যাশ আছে। তাহলে এখন বলে দিচ্ছে যে ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে 12,000 টাকা। তাহলে 12,000 টাকা যদি ক্লোজিং ইনভেন্টরি হয় সেটা আমাদের অ্যাডজাস্টমেন্টে দেখতে হবে। অ্যাডজাস্টমেন্ট 12,000। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট 12,000 টাকা ক্লোজিং ইনভেন্টরির জন্য প্রথমে আমরা পারচেজ এবং ওপেনিং ইনভেন্টরিকে 0 করতে হবে। তাহলে আমাদের প্রথমে কি হবে? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, পারচেজ ক্রেডিট। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, পারচেজ ক্রেডিট, এটা দেখলাম না? কস্ট অফ সেলস ডেবিট, হ্যাঁ। এই যে পারচেজ ক্রেডিট সেটা। তাহলে পারচেজটা ক্রেডিট হলো, কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে ডেবিট 10,000 টাকা ধরেন। তারপরে আবার ওপেনিং ইনভেন্টরি, এটাও কি হবে? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ওপেনিং ইনভেন্টরি ক্রেডিট, কস্ট অফ সেলস ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট, তাই না? তাইলে আবার 5,000 টাকা এখানে যোগ হবে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর ওপেনিং ইনভেন্টরি ক্রেডিট হয়ে যাবে। তাহলে দেখেন আমার কি হলো? আমি পারচেজটাকে 0 করে ফেললাম অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে, ডেবিট ছিল ক্রেডিট করলাম 0। ওপেনিং ইনভেন্টরি ডেবিট ছিল 5,000, ক্রেডিট করে ফেললাম, তাহলে ওপেনিং ইনভেন্টরি কি 0 0, এটা কিন্তু ক্লোজিং ইনভেন্টরি, এখানে 12,000 টাকা, ওপেনিং ইনভেন্টরি 0। এবার আমরা ক্লোজিং ইনভেন্টরি রেকর্ড করতে হবে 12,000 টাকা। ক্লোজিং ইনভেন্টরির জন্য তাহলে কি হবে? ক্লোজিং ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। হ্যাঁ, এই যে ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। তাইলে আমার আগে ছিল ডেবিট পাশে কস্ট অফ গুডস সোল্ড কি 10,000 যোগ 5,000, 15,000। এখন মাইনাস করতে হবে কত? 12,000। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট 12,000 আর ডেবিট হবে কি ক্লোজিং ইনভেন্টরি। তাহলে এখানে তো ওপেনিং ক্লোজিং বলি না, তাহলে এখন হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। তাহলে ক্লোজিং ইনভেন্টরি ডেবিট 12,000 আর কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট হলো 12,000। তাহলে এখন কস্ট অফ গুডস সোল্ড দেখেন, ডেবিট হইছে 12,000, 15,000, ক্রেডিট হইছে 12,000। তাহলে নেট কস্ট অফ গুডস কত? 3,000। 3,000। তাহলে ফর্মুলা দিয়েও যদি করেন উত্তর একই আসবে। কেমনে? ওপেনিং ইনভেন্টরি 5,000 যোগ পারচেজ 10,000, 15,000 মাইনাস ক্লোজিং ইনভেন্টরি 12,000, কত হয়? 3,000 টাকা কস্ট অফ গুডস সোল্ড। এই 3,000 কিন্তু বুঝছেন?
কিন্তু জার্নালগুলো দেওয়াতে প্রথমে আমি পারচেজ 0 করলাম, তারপরে ওপেনিং ইনভেন্টরি 0 করলাম, তারপরে তারপর closing inventory 0 করলাম। ক্লোজিং ইনভেন্টরি, তাহলে এখন সেলসটা কোথায় যাবে? P&L এ ক্রেডিট, ইনভেন্টরি ক্লোজিংটা যাবে কোথায়? ব্যালেন্স শিটে ডেবিট, ব্যালেন্স শিট ডেবিট। আর বাকিরা যে যেখানে আছে ক্যাপিটাল ব্যালেন্স শিটে ক্রেডিট, ক্যাশ ব্যালেন্স শিটে ডেবিট। লেগে আর প্রফিট, তাহলে এখানে দেখেন একটা প্রফিট হলো, কেমন হলো প্রফিট? যে আপনার ক্রেডিট পাশে 40,000 আর ডেবিট পাশে হইতাছে, সরি ডেবিট পাশে কোনো খরচই নাই এখানে, না স্যার, আর শুধু কষ্ট করছে 3,000। হ্যাঁ, তাহলে বাকি ক্রেডিট পাশে 20,000, 3,000 টাকা আর 17,000 মাইনাস 17,000। রাইট। প্রফিট হচ্ছে 17,000, 17,000 হচ্ছে ইকুইটিতে মানে ব্যালেন্স শিটে ক্রেডিট, মিলে গেল। ওকে, Yes, sir. আচ্ছা ইনভেন্টরি কাউন্টিং, আপনারা যারা অডিটে কাজ করতেছেন আপনারা ট্যাক্সে কেউ কাজ করেন নাকি সবাই অডিট? অডিট স্যার, ট্যাক্সে এখন কাজ আচ্ছা করি। মোস্টলি অডিট। ওকে, সেটা অডিট বর্তমানে করেন। audited sir। ওকে, তাহলে এখন তো আপনাদের সামনে ধরেন 31 ডিসেম্বরে অথবা যেসব কোম্পানি ইয়ার এন্ড হচ্ছে আপনার 30 জুন, তাহলে তো আমার জুন চলে আসছে, কদিন পরে আপনারা জুন মাসে যাদের ক্লোজিং আছে তাদের ইনভেন্টরি কাউন্টে যেতে হবে। ইনভেন্টরি কাউন্টটা কেন করতে হয়? কারণ ইনভেন্টরি কাউন্ট করে আমরা এস্টাবলিশ করি যে আমাদের ক্লোজিং ইনভেন্টরি যেটা বলা আছে বুকসে রেকর্ডে আছে সেটা ঠিক অ্যাকচুয়ালি আছে না। কিনা, রাইট, নাকি চুরিদারি হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হলে কি হবে? আপনি এখন বুঝতে পারবেন না ক্লায়েন্ট ড্যামেজ হলে কি হবে। ড্যামেজ হলে আপনার এনআরভি কমে যেতে পারে, তার মানে আপনার কস্ট আর এনআরভির মধ্যে দুইটার মধ্যে আপনার এখানে একটা রাইট ডাউন নিতে হতে পারে, পিএনএল একটা চার্জ নিতে হতে পারে। তাইলে ইনভেন্টরি কাউন্টে গেলে আপনার এটা হচ্ছে গোল থাকবে যে আপনার ইনভেন্টরি যেটা বুকসে আছে সেটাই মানে কারেক্টলি আছে কিনা, ফিজিক্যালি আপনি তাই পাচ্ছেন কিনা, এবং কন্ডিশনও ইম্পর্টেন্ট। ড্যামেজ গুডস থাকলে আপনার রাইট ডাউন নিতে হতে পারে, রাইট অফ। আবার ইনভেন্টরি লস হইলে যদি কোনো কোয়ান্টিটি মিসম্যাচ পান সেটাও ম্যানেজমেন্টকে বলবেন রাইট অফ করতে। তাহলে এখন ডিলেট করতে পারতেছেন, গেলে কি হবে আপনারা যারা যাবেন গেলে আরো বুঝতে পারবেন। আচ্ছা ইনভেন্টরি কোয়ান্টিটি যখন এস্টাবলিশ করা যায় তখন ইনভেন্টরিটাকে ভ্যালুয়েশন করা যায় যে আপনার এতগুলো কোয়ান্টিটি আছে। ওকে, এবার আমরা ফিফো অথবা ওয়েটেড এভারেজ Weighted মেথডে average। করি। কোয়ান্টিটি যদি আমার ঠিক না থাকে তাহলে তো আপনি ফিফো ওয়েটেড যাওয়ার মতো কনফিডেন্স পাবেন না। আচ্ছা, এবং ইনভেন্টরি কাউন্টে গেলে দুইভাবে কাউন্ট করবেন, একটা হচ্ছে ফ্লোর টু শিট, একটা হচ্ছে শিট টু ফ্লোর। নাম শুনছেন এগুলো কেউ? নো স্যার। হুম, স্যার। আচ্ছা অডিট করতেছেন না আপনারা? অডিট কোর্স করতেছেন সবাই জি, স্যার। এবার? অডিটের মধ্যে আপনারা অ্যাসারশন নামে কিছু করছেন, জি অ্যাসারশন, স্যার, অ্যাসারশন কমপ্লিটনেস, এক্সিস্টেন্স, তারপরে স্যার। হচ্ছে আপনার কারেক্টনেস, এগুলা অ্যাকুরেসি, তারপর জি, প্রেজেন্টেশন ভ্যালুয়েশন, এগুলো হচ্ছে অ্যাসারশন। অ্যাসারশন মানে ম্যানেজমেন্ট অ্যাসার্ট করতেছে, কনফিডেন্টলি বলতেছে যে আমার যেই অ্যাকাউন্টস গুলো আছে বা যে ব্যালেন্স গুলো আছে বইতে সেগুলো কমপ্লিট, সেগুলো অ্যাকুরেট, সেগুলো এক্সিস্ট করে, সেগুলো প্রেজেন্টেশন ঠিক আছে, ভ্যালুয়েশন ঠিক আছে। এগুলো হচ্ছে ক্লেমস মেড বাই ম্যানেজমেন্ট এগেইনস্ট ইচ এলিমেন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখন আপনারা ফ্লোর টু শিট মানে আপনারা গিয়ে ফ্লোরের মধ্যে যতগুলো আছে ইনভেন্টরি হঠাৎ করে সেটা বলবেন যে ভাই এখানে তো আপনি দেখতেছেন একটা ল্যাপটপ আছে, দেখি এটা আপনার রেকর্ডে আছে কিনা। ফ্লোর টু শিট মানে ফ্লোরে যেটা পাইছেন সেটা আপনার শিটে আছে কিনা বা অ্যাকাউন্টিং রেকর্ডে আছে কিনা। যদি আপনি পান এটা ইন্ডিকেট কি করে? এটা দিয়ে কি কোন অ্যাসারশনটা কভার হয়? এটা দিয়ে কভার হয় হচ্ছে কমপ্লিটনেস। যদি আপনি ফ্লোরে একটা কিছু পান ল্যাপটপ কিন্তু ওর অ্যাকাউন্টিং রেকর্ডে নাই, সেটা পাচ্ছেন না, তার মানে কি ওর অ্যাকাউন্টিং রেকর্ড ইনকমপ্লিট। মানে অ্যাকাউন্টিং রেকর্ডে আছে 100টা ল্যাপটপ কিন্তু ফ্লোরে পাইলেন 101টা। এই জন্য ফ্লোর থেকে শিটে চেক করতে হয় কমপ্লিটনেস বোঝার জন্য। আর যখন শিট থেকে ফ্লোরে যান মানে আপনি অ্যাকাউন্টিং রেকর্ডে যেটা আছে সেটা ফ্লোরে আছে কিনা দেখেন, সেটা হচ্ছে এক্সিস্টেন্স অ্যাসারশনকে কভার করে। মানে যেটা ম্যানেজমেন্ট ক্লেম করতেছে আছে সেটা আদৌ আছে কিনা, এক্সিস্ট করে কিনা, বুঝছেন? ওকে, এবার আমরা আসি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম দুইটা, একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আর একটা পারপিচুয়াল সিস্টেম। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে ইনভেন্টরি রেকর্ডটা হচ্ছে টাইম টু টাইম আপডেট করা হয় না, শুধুমাত্র এট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ডে আপডেট করা হয়। যেমন মাসে হতে পারে, কোয়ার্টারলি অথবা বছর শেষে ইনভেন্টরি কাউন্টের পরেই তারা ধরে নেয় যতটুকু ইনভেন্টরি ফ্লোরে পাওয়া গেছে এটাই ক্লোজিং ইনভেন্টরি, আর বাকি সব হচ্ছে হয় চুরি হয়ে গেছে নালে সেল হয়ে গেছে। মানে এই এক্সাম্পলটা মানে হচ্ছে আমি বছর শেষে 200টা পাইছি, ধরে নিলাম এটাই হচ্ছে আমার ক্লোজিং ইনভেন্টরি, বাকি সব কিছু কস্ট অফ সেলসের মধ্যে পাঠিয়ে দিলাম, মানে কোনো কারণে বেচা হয়ে গেছে ধরে নিলাম। এখানে কি হয়, কন্টিনিউয়াসলি ইনভেন্টরিকে ট্র্যাক করা হয় না। মানে প্রত্যেকবার প্রোডাক্ট কিনলে পারচেজ ডেবিট হয়, ইনভেন্টরি ডেবিট হয় না। প্রত্যেকবার প্রোডাক্ট বিক্রি করলে সেটার জন্য পারচেজ ক্রেডিট হয়, হ্যাঁ, ইনভেন্টরি ক্রেডিট হয় না। তার মানে প্রত্যেকবার যেহেতু ইনভেন্টরি কমে না পারে না, তাহলে সে জানে না রিয়েল টাইম যে ইনভেন্টরি কতটুকু আছে। এবং তাহলে কস্ট অফ গুডস সোল্ড কেমনে বের করে? এটা বের করে হচ্ছে বছর শেষে ফিজিক্যাল ভেরিফিকেশন করার পরে সে যেটা এন্ডিং ইনভেন্টরি পায় সেটা মাইনাস করে দেয়। বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস এন্ডিং ইনভেন্টরি, এই ফর্মুলা দিয়ে সে কস্ট অফ গুডস সোল্ডটা বের করে। এবং এটার জন্য মাস ম্যান্ডেটরিলি ফিজিক্যাল কাউন্ট করতে হয় বছর শেষে, কারণ ও তো জানে না এন্ডিং ইনভেন্টরি কত, ওর কাছে তার কোনো ব্যালেন্স নাই। সে কাউন্ট করে যখন দেখে যে 100 পিস আছে ওইটার 100 পিসের ধরেন একটা ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে সে বাই করে এন্ডিং ইনভেন্টরি। এটা আসলে মানে ওয়াইডলি ইউজ না, ছোটখাটো মুদি দোকান হাবিজাবি এরা হচ্ছে এগুলো ইউজ করে। এখন পারপিচুয়াল সিস্টেমে মোর সবাই ইউজ করে। এখানে কি থাকে, প্রত্যেকটা পারচেজের পরে প্রত্যেকটা সেলসের পরে ইনভেন্টরি রেকর্ড অটোমেটিক্যালি আপডেট করা হয়। যখনই পারচেজ করা হয় তখন ইনভেন্টরি ডেবিট হয়, যখনই সেলস করা হয় তখন ইনভেন্টরি ক্রেডিট হয়। তার মানে কি প্রত্যেকটা পারচেজ এবং সেলসের সাথে সাথে ইনভেন্টরির ফিগার কমে বাড়ে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে কি, ইমিডিয়েটলি প্রত্যেকটা সেলসের সাথে সাথে রেকর্ড করা হয়। প্রত্যেকটা সেলসের জন্য কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হয়, সেলস ক্রেডিট হয়। আর উপরেটা কি হতো, উপরেটা সেলস ডেবিট হতো, সরি সেলস ক্রেডিট হতো, রিসিভেবল ডেবিট হতো। সে কস্ট অফ সেলসটা রেকগনাইজ করতো না, বছর শেষে কি একবার করতো। আচ্ছা, আর ফিজিক্যাল কাউন্ট হচ্ছে দরকার হয় কখন, যদি ভেরিফাই করতে চাই যে আমার সিস্টেমে একটা অ্যামাউন্ট আছে টোটাল ইনভেন্টরি, আমি ভেরিফাই করতে চাই যে আসলে এটা আছে নাকি কিছু চুরি হয়েছে, তখন করতে হয়, নাহলে এটা না করলেও চলবে ভেরিফিকেশন। আচ্ছা, এবার আমরা আসি ইনভেন্টরি ভ্যালুয়েশন। কোনো কোশ্চেন এখানে? আচ্ছা আমরা কয়টা বাজে ব্রেকে যাবো না? 8:43 না, 8:50 দিকে যাবো ব্রেকে। স্যার ব্রেকে যাবেন? আরেকটু পরে যাই, স্যার আমি টানা শেষ করে ফেলি। তারা শেষ করে ফেলতে তো টাইম লাগবে। স্যার একটু ব্রেক দিলে ভালো হয়, 10 মিনিট। ব্রেক দিলে মনে হয় ভালো হয় আপু, আচ্ছা, কারণ break থেকে 1 আবার 3 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, 3 ঘন্টা একটু বেশি হয়ে যাবে। তাহলে আমরা ব্রেকের পরে আসবো হচ্ছে এখান থেকে, খুব বেশি নাই, 6 1 মানে 1টা 2টা 3 4 5 6 7 7টা স্যার আছে, আমরা কুইকলি যাবো কারণ আমরা নেক্সট চ্যাপ্টারটা আজকে মাস শেষ করতে হবে। ওই চ্যাপ্টারটা ভেরি শর্ট, 20 মিনিট ব্রেকটা 20 মিনিট স্যার, 15 মিনিট নেন, আমরা 9টার সময় আসি, 8:40 বাজে, 16 মিনিট দিলাম, হ্যাঁ আমরা 9টার সময় আসবো। ওকে স্যার, ওকে স্যার। ওকে, ব্রেক চলে এসেছে, ইয়েস স্যার। লেট আস স্টার্ট अगेन। এটা দেখেছি আমরা, ওকে ফাইন। আচ্ছা, ইনভেন্টরি ভ্যালুয়েশন আমরা তো অলরেডি জানি যে ইনভেন্টরি হচ্ছে হ্যাজ টু বি ভ্যালুড এট দ্য লোয়ার অফ কস্ট অর নেট রিয়ালাইজেবল ভ্যালু, হ্যাঁ। আর এনআরভি কি হবে, এনআরভি মানে হচ্ছে এক্সপেক্টেড সেলিং প্রাইস মাইনাস কস্ট টু সেল, যেমন একটু আগে আমরা রিওয়ার্ড এক্সাম্পল দিলাম।
আর কস্ট মানে কি? কস্ট মানে পারচেজ প্রাইস প্লাস ইনবাউন্ড ডেলিভারি প্লাস ইম্পোর্ট ট্যাক্সেস যেগুলো নন রিফান্ডেবল প্লাস ডিউটিস প্লাস কনভার্সন কস্ট মানে হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট, হ্যাঁ, প্লাস হচ্ছে আদার ডিরেক্ট production related overheads. আচ্ছা, when a business has different types of inventory, the comparison of the cost and NRV is to be done separately for each item instead of the total, যেটা আমরা অলরেডি দেখে ফেলছি। তাহলে এখানে আমাকে করে দেন কম্পারিজনটা, আইটেম এ বি সি তিনটা আছে, কস্ট হচ্ছে 20 9 14, সেলিং প্রাইস 30 12 22, মডিফিকেশন কস্ট টু এনেবল সেল বিআরসি এর জন্য আছে, সেলিং কস্ট প্রত্যেকটা দেয়া আছে এবং ইউনিটস আছে। আমাকে 1 মিনিটের মধ্যে কেউ একজন ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু বের করে দেখান, সিম্পল মুখে মুখে করা যায়। স্যার এই তিনটার ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুটা বের করে দেব এটা? হ্যাঁ, তিনটার জন্য কি আইটেম আলাদা আলাদা করে করতে হবে, ওটা যোগ করতে হবে, ওইটা ক্লোজিং ইনভেন্টরি, তাই না? ক্লোজিং ইনভেন্টরি একটা সিঙ্গেল ভ্যালু, ইয়েস স্যার। কিন্তু সেখানে জি স্যার। ইন্ডিভিজুয়াল আইটেমের জন্য আপনার প্রত্যেকটা কম্পেয়ার করতে হবে। যেমন এটা কস্ট 20 টাকা, সেলিং প্রাইস মাইনাস কস্ট টু সেলস হচ্ছে কত? 7 টাকা। তাহলে দুইটার মধ্যে লোয়ার কোনটা? লোয়ার আচ্ছা, কস্ট তাহলে এখানে তাহলে 7 * 200 কত হবে? 7 1400। ইনটু পরেরটা 200 কত হবে? 1400। পরেরটা? পরেরটা হবে 2 সেলিং কস্ট 2 ইনটু 150। আচ্ছা সরি, আমরা ভুল করছি। সেলিং প্রাইস তো এটা হচ্ছে সেলিং কস্ট। সেলিং কস্ট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 30 টাকা হচ্ছে সেলিং প্রাইস মাইনাস সেলিং কস্ট 7 টাকা। তাহলে 23 টাকা আর 20 টাকা কম্পেয়ার করতে হবে, তাই না? তাহলে হচ্ছে 20 টাকা কস্ট। হ্যাঁ, তাহলে 20 20 ইনটু 200 200 4000। 20 সরি ইনটু 200 4000। 4000। পরেরটা জন্য কি হবে? 9 এর সাথে কম্পেয়ার করব কত? 9 এর সাথে 2 কেন? 12 12 হবে। না 12 হবে 12 না। আর এখানে 2 এনআরবি মানে কি? 10 এনআরবি স্যার ইজ 10 হবে এক্সপেক্টেড সেলিং প্রাইস মাইনাস 10 হবে 10 কেন? হবে। 8 হবে। 8 স্যার। কিভাবে? এনআরবি ইজ এক্সপেক্টেড সেলিং প্রাইস মানে 12 মাইনাস কস্ট টু সেল, এখানে দুইটা কস্ট আছে, মডিফিকেশন করতে হবে এবং সেলিং কস্ট আছে। ও হ্যাঁ ভালো, তাহলে হচ্ছে কত? এখানে 8 আর 9 কম্পেয়ার করতে হবে। তাহলে তাহলে 8 8 ইনটু 150 কত হয়? 8 15 কত? ইনটু 1200 1200। 1200। এবার থার্ড ওয়ান 14 সাথে কম্পেয়ার করতে হবে কত? মাইনাস 8 মাইনাস 3 12 টাকা। তাহলে 12 14 এখানে 12 হবে। 12 12 গুণ ইনটু 300 300 3600। 3600 প্লাস 1200 প্লাস 4000 3600 1200 প্লাস 8800 4000 8800। 8800 ইজ দ্য ভ্যালু ফর ক্লোজিং ইনভেন্টরি। আচ্ছা, এবার ইনভেন্টরি ভ্যালুয়েশন টেকনিক আচ্ছা এখানে একটা এইভাবে সামারি। সলভ করতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইভাবে ইন্ডিভিজুয়ালি জি একটা স্যার ক্যালকুলেট এবার করে ক্লিয়ার হইছে। তারপর যোগ করতে হবে। আচ্ছা, ইনভেন্টরি ভ্যালুয়েশন টেকনিক হচ্ছে মানে হিস্টোরিক্যাল কস্ট মেথড। কম্পেয়ার করে রিটেন অফ মানে কম্পেয়ার করে রিটেন অফ করব। রিটেন অফ করে না, তো যে না, ভ্যালুটা না, কম রাইট হবে তার সাথে আচ্ছা, প্রথমবার করব। রেকর্ড করার জন্য রিটেন অফ করা লাগবে না। প্রথমবার তো আপনি দুইটার মধ্যে যেটা কম সেটাতেই রেকর্ড করতেছেন। জি পরের বছর পরের দুইটা অথবা পরে 1 মাস পরে, না না, পরের দুইটা বলতে বিআরসি না, প্রত্যেকটাই প্রথমবার তো আপনি কস্ট আর এনার্জির মধ্যে যেটা কম সেটাতেই রেকর্ড করতেছেন। তাহলে এখানে রাইট অফ করা লাগবে না, এখানে রেকর্ড করতে হবে কস্ট বা এনার্জির মধ্যে যেটা লো সেটা। এরপরে কোনো কারণে যদি যে কোনো একটা ইনভেন্টরিতে দেখেন যে আপনার সেলিং প্রাইস আরো কমে গেছে, তখন যেই ভ্যালুটা আপনি ক্যারি করতেছেন মানে 8800 টাকা, তখন তো আবার কমাইতে হবে। তাহলে 8800 টাকা থেকে আবার কমানোটা সেটা হচ্ছে রাইট অফ। জি স্যার এখন তো ক্লিয়ার রাইট অফ করা লাগবে না ফার্স্ট টাইম লেখার জন্য। হিস্টোরিক্যাল কস্ট মেথড এখানে কি হয়? ইনভেন্টরি অর্ডিনারি ইন্টারচেঞ্জেবল হয়। ইনভেন্টরি অর্ডিনারি ইন্টারচেঞ্জেবল, আচ্ছা নট ইন, আচ্ছা ইনভেন্টরি ভ্যালুয়েশন টেকনিকের জন্য হিস্টোরিক্যাল কস্ট আছে আর নন হিস্টোরিক্যাল কস্ট মেথড আছে, যেমন অ্যাডজাস্টেড সেলিং প্রাইস। হিস্টোরিক্যাল কস্টের মধ্যে যেগুলো হচ্ছে ইন্টারচেঞ্জেবল ইনভেন্টরি মানে সিমিলার আইটেম অনেকগুলো, সেগুলো হচ্ছে এটা ফিফো লিফো বা ওয়েটেড এভারেজ। যেগুলো আমি বলছিলাম যে বড় বড় ইউনিট প্রত্যেকটা আলাদাভাবে আইডেন্টিফাই করা যায়, একটার সাথে আরেকটা ইন্টারচেঞ্জেবল না, যেমন বোয়িং এয়ারপ্লেন, বিশাল বড় একটা শিপ, সেগুলোর জন্য স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড ইউজ করা হয়। ওইটা মানে যেই প্রোডাক্টটা সেল করছেন ওইটার কস্ট হচ্ছে কস্ট অফ গুডস হচ্ছে ওই প্রোডাক্টের কস্ট দিয়ে বাইর করতে হবে। ওপেনিং ইনভেন্টরি আর ওই পারচেসের এভারেজ নিয়ে হবে না, এটা বাদ রাখার সমস্যা নেই, এটা আপাতত ইগনোর করলে পারেন। নেক্সট হচ্ছে ডিটারমাইনিং দ্য কস্ট অফ ইনভেন্টরি। কিন্তু আমরা বারবার দেখতেছি একই জিনিস, ইনভেন্টরি হচ্ছে কি পারচেস, কনভার্সন কস্ট এবং অন্যান্য কস্ট, যেগুলো হচ্ছে আইটেমটাকে এটা প্রেজেন্ট কন্ডিশন এবং লোকেশনে আনতে সাহায্য করে সেই কস্টগুলো। পারচেস প্রাইসের মধ্যে হচ্ছে নন রিকভারেবল যত ট্যাক্স আছে, ইনওয়ার্ড ক্যারিয়ার আছে, হ্যান্ডলিং চার্জ আছে, ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল যেসব কস্ট সেগুলো হচ্ছে কস্ট অফ পারচেস। কনভার্সন কস্ট হচ্ছে র মেটেরিয়াল এবং ফিনিশ গুডকে ডিরেক্টলি যেই লেবার দিয়ে আপনার ফিনিশ গুডে কনভার্ট করা হয় ওই কস্টটা প্রোডাকশন ওভারহেড আর কি, কিন্তু এখানে সেলিং, ডিস্ট্রিবিউশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বা জেনারেল কোনো এক্সপেন্স থাকবে না। আচ্ছা, বিলো ইনফরমেশন থেকে একটা পিএল বানাইতে হবে। The business has the following details regarding its production and sales for a reporting period. সেল করছে 900 টাকা ইউনিট, প্রত্যেকটা 600 টাকা করে, তাহলে সেলের ভ্যালু কত? 900 গুণ 600 54 হতো স্যার। 54 হাজার। রাইট, 1000 ইউনিটস আর প্রোডিউস উইথ দ্য ফলোইং কস্ট বিং ইনকার্ড। 1000টা ইউনিট বানানো হয়, নিচের কস্টগুলো খরচ করে। ওপেনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল 200 ইউনিট, প্রত্যেকটা 100 টাকা করে, তাহলে ওপেনিং ইনভেন্টরি ভ্যালু কত? 20000। ওপেনিং ইনভেন্টরি জি স্যার 20000। আচ্ছা, পারচেজ কত? 10500। 10 ইনটু 100 জি 10500 নো স্যার 1 লাখ 5000 1 লাখ 5000। আচ্ছা হ্যাঁ, 1,05,000 আর উপরে ছিল আর স্যার সেলস তো আর বাড়বে, সেলস তো 54000 না 5,40,000 সরি। জি স্যার 54000 1 2 3 4 5,40,000 5,40,000। আর আচ্ছা, পারচেজ র মেটেরিয়াল এটা হবে 20,000 1 লাখ 5000 আচ্ছা 20,000 আর 1,05,000। ক্লোজিং ইনভেন্টরি অফ 250 ইউনিটস, 250 ইনটু 100 2,500 মানে 25000 সরি। এটা তো সিম্পল না, এখানে প্রোডাকশন ওয়েজেস আছে 1.5 লাখ টাকা টোটাল, প্রোডাকশন ওভারহেড আছে এত টাকা, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং কস্ট আছে এত টাকা। হ্যাঁ না ঠিক আছে সঠিক। তাহলে আমাদের কি করতে হবে? ওপেনিং ইনভেন্টরি হচ্ছে 20,000 প্লাস 1,05,000 যোগ মাইনাস করতে হবে মাইনাস হবে 2,500 25,000 প্লাস করতে হবে কি 1.5 লাখ টাকা, যোগ হচ্ছে প্লাস করতে হবে 1.5 লাখ টাকা প্রোডাকশন ওভারহেড। এটা প্রোডাকশন কস্ট যাবে না, কস্ট করতে পারচেজের সাথে যোগ হবে না, হ্যাঁ স্যার প্লাস হবে 1.5 লাখ আবার প্লাস হবে কি আরো 1 লাখ, কারণ এটা তো প্রোডাকশন যে অল এই যে প্রোডাকশন ওভারহেড এটা যোগ করতে হবে। আর এটা মাইনাস হবে 1 লাখ মাইনাস হবে না স্যার জেনারেল না অ্যাডমিনিস্ট্রেশন সেলিং মাইনাস হবে কিন্তু এখন না, এখন আমরা যেগুলো বের করলাম সেটা কস্ট করতে Cost of 5,40,000 থেকে এই 3,50,000 কস্ট করতে দিবেন 3,50,000, 3,50,000 তাহলে কত থাকে? 5,40 মাইনাস 3,50,000 মানে 1,90,000 থাকে, তাই না? তাহলে 1,90,000 টাকা হচ্ছে গ্রস প্রফিট। জি স্যার 1,90,000 গ্রস প্রফিট আচ্ছা, তাহলে 1,50,000 টাকা থেকে 90,000 টাকা থেকে মাইনাস করতে হবে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং ডিস্ট্রিবিউশন কস্ট 1 লাখ, তাহলে পাবো আমরা নেট প্রফিট 90,000। জি স্যার 90,000 আমরা তো জানি যে ফিফো হচ্ছে কি ওল্ডেস্ট ইউনিটগুলোর কস্ট আগে হচ্ছে এক্সপেন্স হয়, ফার্স্ট ইন ফার্স্ট আউট। নিউয়েস্ট জি, কস্ট স্যার। যেটা একদম লাস্টের দিকে হয়েছে সেগুলো ইনভেন্টরিতে থেকে যায়। লিফো হচ্ছে কি Last নতুন in যে first out। রিসিভ হচ্ছে সেগুলো আগে কস্ট হবে, কস্ট করতে হবে, আর ওর যে কস্টগুলো সেগুলো ক্লোজিং ইনভেন্টরি হবে। এটা পারমিটেড না আর ফার্স্ট ডে আবার যাও। আর এখানে হচ্ছে ওয়েটেড এভারেজ কস্ট হচ্ছে কি দুইটার এভারেজ, প্রত্যেকবার ইউনিট কস্ট আপনার চেঞ্জ হয়ে যায় যখন নতুন ব্যাচগুলো পারচেজ করা হয় অথবা প্রডিউস করা হয়। আর স্যার, একটা ইস্যু প্রাইস question মানে সেল প্রাইস হচ্ছে সেটা জি বলেন।
স্যার কোম্পানি যদি মানে আমাদের আইএফআরএস এ তো বলা আছে যে ফিফো আর হচ্ছে ওয়েটেড এভারেজে আর কি করতে সলিউশন যেকোনো করতে একটা যদি করতে পারবেন, হ্যাঁ। হ্যাঁ যদি কোম্পানি লিফোতে যদি ওনারা করে তাহলে আর এখানে কি কোনো মানে কি বলবো তখন বা কি করা আছে? তখন আপনি বলবেন যে মিস স্টেটেড আছে ইনভেন্টরি যে ভ্যালু এবং কস্ট অফ গুডস সোল্ড এর ভ্যালু, এটা হচ্ছে মিস স্টেটমেন্ট। এখন এই মিস স্টেটমেন্টটা কি ম্যাটেরিয়াল নাকি ইম্যাটেরিয়াল সেটা আপনার অডিট ম্যাটেরিয়াল দিয়ে কম্পেয়ার করতে হবে। যদি ইম্যাটেরিয়াল হয় তারপরেও বলবেন কারেক্ট করতে, যদি ম্যাটেরিয়াল হয় এবং কারেক্ট না করে তাহলে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল যে অডিট অপিনিয়ন চেঞ্জ হয়ে যাবে। অডিট স্যার, অপিনিয়ন ক্যান বি তাদেরকে এভাবে বলা যাবে না যে লিফো পদ্ধতিটা আইএফআরএস এ তো পারমিটেড না, সো আপনারা লিফো না ইউজ করে ফিফো বা ওয়েটেড এভারেজ দুটো ইউজ করতে পারেন। রাইট। হ্যাঁ, এই দুটোর মধ্যে যে কোনো ইউজ করেন। যদি আপনি লিফো ইউজ করে থাকেন অবশ্যই আপনি এই দুটোর মধ্যে যে কোনো চেঞ্জ একটা চেঞ্জ করতে করেন। হবে। যদি না করেন তাহলে তো হচ্ছে আপনার ম্যাটেরিয়াল মানে মিস স্টেটেড থাকবে, আপনার প্রফিট মিস স্টেটেড থাকবে, আপনার কস্ট অফ গুডস সোল্ড থাকবে এবং ইনভেন্টরি মিস স্টেটেড থাকবে। জি আচ্ছা, স্যার, এটা তো আমি একটু আগে লিখলাম, এটা তো আছে এখানে লেখা, একবারে লেখা আছে। আচ্ছা, তাহলে ফিফোতে আমরা জানি কি যে সবচেয়ে কম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড হয় যখন প্রাইস বাড়তে থাকে, লিফোতে সবচেয়ে বেশি হয়, আর ওয়েটেড এভারেজ মেথডে হচ্ছে মিডিয়াম। মিডিয়াম হয়। হ্যাঁ, এন্ডিং ইনভেন্টরি ফিফোতে সবচেয়ে হাইয়েস্ট হয়, লিফোতে লোয়েস্ট হয়। প্রফিটও ফিফোতে হাইয়েস্ট হয়, লিফোতে লোয়েস্ট হয়। ভ্যালুয়েশন হচ্ছে নতুনগুলা এন্ডিং ইনভেন্টরিতে থাকে আর এখানে ওল্ডার গুলা এন্ডিং ইনভেন্টরিতে থাকে। কখন ভালো? যখন প্রাইস মানে বাড়তে থাকে তখন প্রফিট বাড়ানোর জন্য ফিফো ইউজ করা যায়, যখন প্রাইস বাড়তে থাকে তখন প্রফিট কমানোর জন্য লিফো ইউজ করা যেতে পারে, যদি অ্যালাউড হতো তাহলে ইউজ করা যেতে পারতো, এবং তখন কি হয় ট্যাক্স ডিডাকশন হতো। ওকে, এটা আমরা আগে দেখছি। এবার একটা এক্সাম্পল করি। পারচেজ ধরেন প্রথমে 10 ইউনিট ছিল এক তারিখে 10 টাকা করে, 2 তারিখে আবার কিনছেন 10 ইউনিট 15 টাকা করে। টোটাল আপনার কাছে ইউনিট আছে কত? 20 ইউনিট আছে। এর মধ্যে 12টা ইউনিট বিক্রি করছেন, প্রত্যেকটা 20 টাকা করে। তাহলে এখন হাতে আছে কত? 20 টার মধ্যে 12টা বেঁচে গেছে, 8টা আছে। আটটা এখন কস্ট এবং ইনভেন্টরি দেখাইতে হবে প্রত্যেকটা মেথডে। ফিফো মেথডে আপনার এখানে কস্ট অফ গুডস সোল্ড কত হবে বলেন তো 12টার জন্য? কস্ট অফ গুডস সোল্ড মানে প্রথমগুলো দিয়ে কস্ট অফ গুডস সোল্ড হবে নাকি শেষগুলো দিয়ে? স্যার ফিফো না, শেষের পাঁচ প্রথম প্রথমগুলো দিয়ে ফার্স্ট ইন ফার্স্ট প্রথমগুলো হবে। স্যার প্রথমগুলো ফিফো দিয়ে। যেহেতু প্রথমগুলো তাহলে দিয়ে। 12টা, হ্যাঁ, তাহলে 12টার জন্য প্রথম থেকে 10টা নেবেন, পরের থেকে আর 2টা নিলে হচ্ছে, তাই না? জি স্যার। তাহলে প্রথম 10টার জন্য কত? 100 টাকা, পরের আর 2টার পরের জন্য 30 দুটোর টাকা। জন্য 30 30 টাকা। টাকা। তাহলে 130 তাহলে টাকা। 130 টাকা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, তাইলে এখানে আপনি বেচছেন কত? 12 দোকানে 240 টাকা, আর কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 130 টাকা। তাহলে প্রফিট কত? আর প্রফিট হচ্ছে 110। হুম। কিন্তু এখানে 120 কেন? এটা তো ইনভেন্টরি, তো প্রফিট না। ক্লোজিং ইনভেন্টরি কয়টা? 8টা আছে না? 8টা জি। ইনটু 15 120। আর 120। কস্ট অফ গুডস সোল্ড কত? 130। 130। প্রফিট এখানে বার করা নেই। হ্যাঁ, হ্যাঁ, প্রফিট হচ্ছে সেকেন্ডটা? 110। প্রফিট 240 মাইনাস 130। হ্যাঁ, সেকেন্ডটার জন্য তাহলে কি হবে? কস্ট অফ গুডস সোল্ড হবে, আগের না পরেরটা? নিচেরটা পারচেজ পরে আচ্ছা, ইম্পোর্ট তাহলে পরেরটা হবে। এখান থেকে নেবেন 10টা 150 টাকা, আর এখান থেকে নেবেন 2টা 20 টাকা। 20 টাকা। 170 টাকা তাহলে হবে। 170 টাকা কস্ট অফ গুডস সোল্ড হবে। তাহলে জি স্যার। 240 টাকা বেচছেন মাইনাস 170 টাকা। তাহলে হবে 60 টাকা হচ্ছে 70 আপনার, টাকা। সরি 70 টাকা হচ্ছে প্রফিট। আর প্রফিট। এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে যে 8টা সেটা প্রথম 80 টাকা। জি স্যার, জি স্যার। আর ওয়েটেড এভারেজে কি হয়েছে? প্রথম যে 10টা পরে যে 10টা কিনলেন, আপনার এখন কি হলো? আপনার টোটাল কস্ট কত? প্রথমে 100, এখন 150। টোটাল 350 টাকা ডিভাইডেড বাই 20 ইউনিট। জি। তাহলে 350 ডিভাইডেড বাই 20 কত হয়? 17 টাকা নাকি 17 মানে? স্যার 20 হ্যাঁ হ্যাঁ না স্যার। কত হবে না তো? 10 আর 12.5 হওয়া উচিত। 17.5 17 17.5 100 না, তাহলে ঠিক নাই। আবার করি। 100 আর এখানে হচ্ছে 150, 250 টাকা, 350 না, সরি ভুল বলছিলাম। 250 250 ডিভাইডেড বাই 20। তাহলে মানে 12.5 12.5 টাকা। হ্যাঁ, কেমনে বুঝলাম? বুঝলাম ইউনিট যখন সেম তাহলে এই দুইটার মাঝামাঝি তো হবে, এভারেজ 12.5 হবে। তাহলে 12.5 ইনটু 12, তাহলে আপনার 150 টাকা হচ্ছে কক্স। তাহলে প্রফিট হবে 90 টাকা। হ্যাঁ। 240 মাইনাস 150, আর এন্ডিং ইনভেন্টরি হবে এই 12.5 ইনটু 8, 8 তাহলে মানে 100 100 বুঝে গেছেন আপনারা? একটু আগে জিনিসটা বললাম আমরা, তাহলে যদি ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু ওভারস্টেটেড হয় তাহলে নেট প্রফিট ওভারস্টেটেড হবে। হ্যাঁ স্যার, এটা এর আগেও বুঝেছিলেন। হ্যাঁ, এটা একটু বোঝার চেষ্টা করেন ভালো মতো যে ক্লোজিং ইনভেন্টরি কি? কস্ট অফ গুডস সোল্ড থেকে মাইনাস করতে হয়। জি। তাহলে এটা যদি বেশি হয় কস্ট অফ গুডস সোল্ড হবে কম, কস্ট অফ গুডস সোল্ড যদি কম হয় প্রফিট হবে বেশি। বেশি। তাহলে ক্লোজিং ইনভেন্টরির সাথে প্রফিটের সম্পর্ক মানে জড়িত। পজিটিভলি রিলেটেড। ডিরেক্টলি মানে এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে। ওপেনিং ইনভেন্টরির সাথে উল্টা হয় জড়িত। ওপেনিং ইনভেন্টরি জি যদি স্যার, বাড়ে নেগেটিভ। প্রফিট কমে। তাহলে নিট ইনকাম কমে যাবে, প্রফিটটা কমে যাবে। হ্যাঁ, হ্যাঁ। কারণ ওপেনিংটা বাড়লে কস্ট অফ গুডস বেড়ে যাবে। আচ্ছা, পিরিয়ডিক বা পারপেচুয়াল সিস্টেমে কি হয়? পিরিয়ডিক সিস্টেমে ওপেনিং ইনভেন্টরি থাকে প্লাস পারচেজ আমরা জানি, মাইনাস ক্লোজিং ইনভেন্টরি আমরা বছর শেষে ফিজিক্যাল কাউন্ট করে যেটা পাবো সেটা বসাবো। তারপর আমরা কস্ট অফ গুডস সোল্ড পাবো। আর পারপেচুয়াল সিস্টেমে প্রথমে আমরা ওপেনিং ইনভেন্টরি পাই, প্রত্যেকবার কেনার সাথে সাথে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাই, মাইনাস করে আমরা কস্ট অফ গুডস সোল্ডটা যেটা আমরা প্রত্যেকবার পাই, তারপর আমরা পাই ক্লোজিং ইনভেন্টরি। তাহলে এখানে জাস্ট সাইড চেঞ্জ হয়ে গেল এটা। আর এই ক্লোজিং ইনভেন্টরিটার সাথে আমরা চাইলে ফিজিক্যাল কাউন্ট করে মিলিয়ে রাখতে পারি যে আমাদের ঠিক আছে কিনা। জি স্যার। হ্যাঁ, তাহলে এটার মধ্যে পার্থক্য কি? পিরিয়ডিক সিস্টেমে হচ্ছে ইনভেন্টরি ভ্যালু মানে ভেরিফিকেশন করার পরেই ক্লোজিং ইনভেন্টরি বের করা হয়, আর পরেরটাতে কন্টিনিউয়াসলি রেকর্ডের মাধ্যমে আপডেট হয়। প্রথমটাতে হচ্ছে একটা স্পেসিফিক ডেটে কস্ট অফ গুডস সোল্ড এবং ইনভেন্টরি বের করা হয়। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আসলে রেসিডুয়াল মানে রিমেইনিং ফিগার, ব্যালেন্সিং ফিগার। আর এখানে হচ্ছে কন্টিনিউয়াসলি ইনফরমেশন পাওয়াতে যে কোনো মুহূর্তে আপনার ক্লোজিং ইনভেন্টরি এবং কস্ট অফ গুডস সোল্ড জানা যেতে পারে। এখানে ইনভেন্টরির কন্ট্রোলটা অনেক লিমিটেড, আর এখানে ইনভেন্টরি কন্ট্রোলটা ভেরি স্ট্রং। এখানে ইনভেন্টরি এখানে হচ্ছে বিজনেসের ইন্টারাকশন হতে পারে যখন ফিজিক্যাল কাউন্ট করবেন, আর এখানে হচ্ছে এই জিনিসটা না হতে পারে, কিন্তু এটা আবার মেইনটেইন করা এক্সপেন্সিভ, প্রত্যেকবার এন্ট্রি দিতে হয় পারচেজ এবং সেলসের সাথে সাথে। ওকে, আর কিছু থাকবে? আছে দুইটা না? আচ্ছা, এবার আমরা দেখি মার্কআপ এবং মার্জিন কি জিনিস। মার্কআপ মানে সবসময় কস্টের উপরে পার্সেন্টেজ প্রফিটের, মার্জিন মানে হচ্ছে সেলের উপরে প্রফিট পার্সেন্টেজ। বুঝছেন? তাহলে মার্কআপ ইজ ক্যালকুলেটেড অন কস্ট, এখান থেকে 100% শিওর থাকেন, এমসিকিউ আসবেই তো আসবেই, এবং শুধু এখন না, এটা অনেক জায়গায় কাজে লাগবে। মার্কআপ হচ্ছে কি হয়? কস্টের উপরে পার্সেন্টেজ, মার্জিন মানে সেলসের উপরে পার্সেন্টেজ প্রফিট। তাহলে এই ফর্মুলাটা আমরা জানি, কস্ট প্লাস প্রফিট সমান সমান সেল। যদি আপনি প্রফিটে সেল করেন তাহলে কি আপনার কস্টের থেকে সেলের প্রাইস বেশি হবে না? যদি লসে সেল করেন তাহলে কি সেলিং প্রাইস কম হবে, কস্ট হবে বেশি। তাহলে কস্ট মাইনাস লস সমান সমান সেলস। এটা মুখস্থ রাখলে আর এই তিনটা জিনিস মুখস্থ রাখলে সব অঙ্ক পারবেন। স্যার আর একটু যদি বুঝাতেন, কনসেপ্টটা কোনো ক্লিয়ার না। হ্যাঁ, এই কনসেপ্টটা ভেরি ইম্পর্টেন্ট। ধরেন কস্ট, প্রফিট, সেলস। আপনি 100 টাকা কিছু একটা কিনছেন, প্রফিট 20 জি টাকা, তাহলে সেল করছেন কয় টাকা বলেন? 120। কত হবে সেল? 120 টাকা স্যার। কেমনে বাই করলেন? দুইটা যোগ করে কারণ স্যার। দুটো যোগ কেমনে বাই করে। করলেন? যোগ করে, রাইট। তাহলে কস্ট প্লাস প্রফিট মানে সেলস। তো এখন আমরা বলেন আপনি 100 টাকা কিনছিলেন, জি 20 স্যার। টাকা আপনার লস হয়েছে, মাইনাস এখন সেলস কত ওটা? 100 টাকা। সেলস হবে 80। হ্যাঁ 100 টাকা সেলস হবে। সেলস কত 80 হবে? হবে না? 80
হ্যাঁ, কারণ আপনি তো 100 টাকা একটা কিনছিলেন 20 টাকা লস করে বেচেন। তাহলে আপনার সেলস প্রাইস কি 80 টাকা? জি। এটা কেন হইলো? মাইনাস করে কস্ট মাইনাস সেলস। আচ্ছা, তাহলে এটা বুঝছেন তো প্রফিট? মানে কস্টের সাথে প্রফিট হলে যোগ হবে, সেলস হলে আর মাইনাস লস হবে। হলে মানে মাইনাস তো হবে, লস হ্যাঁ হলে মাইনাস বুঝছি। হবে। সেলস হুম, বাই। আচ্ছা, এবার আসি আমরা মার্কআপ। মার্কআপ মানে কি বলছি? পার্সেন্টেজ অন কি? কস্ট নাকি সেলস? কস্ট মার্জিন? এটা হবে সেলস, সেলস এটা হবে সেলস। মার্কআপ হচ্ছে কস্ট আর আচ্ছা। মার্জিন সেলস। ওকে, এটা যদি বুঝেন তাহলে এখন আমারে বলেন, এগুলো উঠাই দিই। আমার কস্ট হচ্ছে ধরেন 100 টাকা। আমার মার্কআপ হচ্ছে 15%, তাহলে সেলস কত টাকা? 85 টাকা। তাহলে স্যার 100 থেকে 15% করে যেটা হবে সেটা বেশি হবে না কম হবে? কম হবে। স্যার একটু দেখি আগে। কম হবে। আপনি তো বললাম প্রফিট করছেন। প্রফিট করলে কস্ট স্যার তাহলে থেকে তাহলে বেশি হবে 115 হবে, 115 115 হবে স্যার। 115। তাহলে কি হলো? এটা আমি বলছি মার্কআপ 15%। তাহলে কস্ট হচ্ছে 100 টাকা, মার্কআপ 15%, তাহলে সেলস পাইলাম আমরা কি 115। এইবার মার্কআপ না বললাম কস্ট 100, মার্জিন 15%। তাহলে এখানে সেলস কত বলেন? মার্জিন মানে কি? পার্সেন্টেজ অন সেলস। সেলস কি আপনি জানেন পঁচাশি। এখানে? স্যার কেমনে? মার্জিন মার্জিন মানে কি? পার্সেন্টেজ অন সেলস, সেলসের উপর তাই না? 15%। জি জি স্যার তাইলে ধরেন এটা 100 না, এটা দাম এটা হচ্ছে 15,000 টাকা। 15,000 না, ধরেন এটা হচ্ছে 18,000 টাকা দিই। 18,000 টাকা আপনার পারচেজ প্রাইস। জি। এটার উপরে আগে বলেন এটার উপরে মার্কআপ 15%। তাহলে 2700 সেলস কত? 2700 যোগ 1800 18,000 20,700 20,700 20,700 এটা ইনটু 115% করলে হয়ে যায়, তাই না? এটা যদি 100 হয় 20,700 2700, রাইট। কেমনে বাই করলাম সরাসরি? যে আমি 15% হচ্ছে কি পারচেজের উপরে। তাহলে লেট ধরি আমরা পারচেজ হচ্ছে 100। তাহলে এখানে মার্কআপ কত? প্লিজ মিউট আপু করেন, মিউট করে দেন, টাকা? আপু মিউট করে দেন। মিউট মিউট করেন। আমার তো এক্সেস নাই ভাই, মিউট করে দেন। আমি মিট করে দিচ্ছি। কোথায়? আচ্ছা মিউট করে হয়ে দিচ্ছি। গেছে। আচ্ছা, আমরা আবার আসি, যেটা ফর্মুলা দিয়ে বুঝি। ধরি যেহেতু মার্কআপ বলছে 15 টাকা 15%, তাহলে স্যার। ধরি পারচেজ 100। মার্কআপ হচ্ছে তাহলে কি 100 এর উপরে 15 না? জি জি জি, স্যার। তাহলে পারচেজ 115 15%, তাহলে সেলস কত? 115। তাহলে জি। এখানে কস্ট আছে কত? 18,000 টাকা। 18,000 তাহলে এখানে এটা আমি পারচেজ বলে কস্ট বলি। তাহলে এই কস্টটা কত? 100% না? জি জি স্যার। যেহেতু আমি 100 ধরছিলাম। তাহলে প্রফিট আর হচ্ছে মার্কআপ 15% 15%। আর এটা তাহলে 115%। তাহলে 115 আমি জাস্ট সরাসরি এটারে 115% দিয়ে গুণ করলেই হয়ে গেল আমার 20,700 জি একই জিনিস না? 20,700 জি স্যার। আচ্ছা, আর যদি আমি এটারে সরাসরি 15% দিয়ে গুণ দিই তাহলে আমার শুধু তাহলে প্রফিট আসলো। 2700 জি বুঝছেন? জি এবার স্যার। একটু ঘুরে দিই। এবার আমি কস্ট জানি 18,000, কিন্তু বলতেছে এবার মার্জিন 15%। সেলস কত? এখন মার্জিন বলছে না? মার্জিন মানে কিসের উপরে? সেলস পার্সেন্টেজ সেলসের না? উপরে, সেলসের উপরে। তাইলে এবার আমি সেলস এ ধরতে হবে 100। যেটা বলে তাহলে সেটাকে 100 ধরতে হবে। 115 মার্কআপ বলে পারচেজ ধরবেন, মার্জিন বলে এটাকে। তাহলে সেলস ধরলাম 100 টাকা। তাইলে প্রফিট কত এখানে? 15। 15 তাহলে তাহলে আপনার 115 কস্ট কত ছিল? না, কস্ট কত তাহলে? 115 কস্ট হবে 115। আবার চিন্তা করেন। 100 টাকা বেচছেন, 15 টাকা লাভ করার পরে তাহলে কি তাহলে ছিলেন কয়টা? 85 হবে 85 85 স্যার। হ্যাঁ, 85 হবে সেলস মাইনাস প্রফিট সমান সমান কস্ট না? 85 জি আমি যদি বলি কস্ট প্লাস প্রফিট সমান সমান সেলস, তার মানে কি সেলস মাইনাস সেলস প্রফিট মাইনাস সমান কস্ট? প্রফিট সমান জি কস্ট স্যার। স্যার। তাইলে এইবার বুঝেন, এখানে আমার বলছে মার্জিন 15%। তাইলে 18% এই যে 18,000 টাকা দিয়ে আছে, এটা তো কস্ট। কস্ট তাহলে কত পার্সেন্ট এখানে? 85? 85% হবে। 85%। তাহলে আর এখানে 15% প্রফিট। 15% আর এটা এখানে হচ্ছে 100। 100 তাইলে তাহলে এই যে এই টাকাটা এটা তাহলে কত পার্সেন্ট? 85% 85% কস্ট। তাহলে এটাকে 85 দিয়ে ভাগ করতে হবে। গুণ জি। করতে হবে কত? 100 দিয়ে। 100 তাইলে পাবেন আপনি সেলস। সেম হ্যাঁ, জিনিস আবার যদি ওটা আপনি সেলফ প্রফিট করতে চান, মাইনাস করলেই প্রফিট হয়ে আপনি যাবে। মাইনাস করলে হবে, আবার চিন্তা করতে পারেন। এটা তো 85%, তাহলে এটাকে 85 দিয়ে ভাগ করবেন 18 আর 15 দিয়ে 18 আর গুণ হচ্ছে করবেন। 15 দিয়ে গুণ করব। তাইলে প্রফিট। এবার বুঝছেন যে মার্জিন হলে কি হয়, মার্কআপ হলে কি হয়? মার্কআপ হলে কস্টের উপর হবে আর মার্জিন হলে সেলসের উপর। রাইট। যদি বুঝে থাকেন তাহলে এবার আমার এটা বলেন। 25,000 টাকা আমি বলতেছি লস হইছে। এতক্ষণ তো মার্কআপ মার্জিন ছিল প্রফিট, এবার আমি বললাম লস। জি। লস হইছে 15%। আচ্ছা, বা আমি এভাবে উল্টাই বলি, নেগেটিভ 15% মার্কআপ এবং কস্ট 25,000 টাকা। তাহলে সেলিং প্রাইস কত এবং প্রফিট কত, লস কত? সেলিং এটাই স্যার বলেন। 15 আরে সিম্পল, এটা চিন্তা করেন যে স্যার 3,750 লস হবে 3,750। তারপর 25,000 থেকে একটা মাইনাস করে রাইট মাইনাস করলে সেলসটা পেয়ে যাব। রাইট মাইনাস করলেও পাইতে পারি আমরা। সরি, আমি আবার উল্টো ওই করলাম। স্যার মাইনাস 21,000 করলেও পারি, অথবা সরাসরি আমরা এটা 85% নিতে পারি না? জি জি স্যার। তাহলে তো আমার সেমি হবে, তাই না? কারণ স্যার। এখন কি হইছে, এখন কস্ট হইছে 100, লস হইছে 15, তাহলে সেলিং প্রাইস কত হইছে? 85 85 হইছে। তাইলে এটা তো আমি 100% দেয়া আছে অঙ্কে। তাইলে এটা 15% ডাইরেক্ট করলে আমি পাবো 3750, এটা ডাইরেক্ট 85% করলে আমি পাবো 21,250, রাইট? জি স্যার। জি স্যার। তাইলে স্যার আমার এবার বলেন। আরেকবার একটু বলেন। ওকে স্যার, এখানে অঙ্কে দেয়া আছে এটা। অঙ্কে দেয়া আছে যে আপনার নেগেটিভ 15% মার্কআপ এবং বলা আছে কস্ট হচ্ছে 25,000 টাকা। এখন বলতেছে লস বাই করো এবং সেল বাই করো। এখন মার্কআপ মানে কিসের উপরে পার্সেন্টেজ? কস্টের উপরে কস্টের উপরে। তাহলে যেটার উপরে পার্সেন্টেজ সেটাকে আমরা 100 ধরতে হবে। তাহলে এখানে আমরা কস্ট ধরলাম 100, লস হইছে কত? 15%। 15%। তাহলে বেচছিলেন কয় টাকা? 100 টাকা দিয়ে কিনে 85 15 টাকা লস। 85 টাকা। 85 টাকা। তাহলে এবার আমরা আসি, আমি জানি কোনটা কস্ট, জানি 25,000 টাকা। তো এটা কত পার্সেন্ট? 100%, তাই না? 100 জি স্যার। লস কত? 15%, সেলস কত? 85%, তাই না? জি তাহলে স্যার। যেহেতু কস্টের উপরেই পার্সেন্টেজ, তাহলে সরাসরি পার্সেন্টেজ অ্যাপ্লাই করতে পারবেন। এটা ইনটু 15% লস, এটা ইনটু তারপর এটা 85% সেলস। 85% যেহেতু কস্ট আপনি জানেন এবং কস্টের উপরেই পার্সেন্টেজ, আপনি যেটা জানেন ভ্যালুতে আছে ওইটার উপরেই যদি পার্সেন্টেজ হয় তাহলে আপনি সরাসরি অ্যাপ্লাই করবেন। কিন্তু এখন আমরা আরেকটা সিনারিও দিব, আপনি জানেন কস্ট কিন্তু পার্সেন্টেজ আসছে মার্জিনের উপরে, মানে সেলের উপরে। এখন কেন বাই করবেন বলেন? বলতেছি। নেগেটিভ 15% মার্জিন, কস্ট দেয়া আছে, তাহলে কত হবে বলেন তো? সেলসের হবে স্যার 85 যোগ 15 তাহলে যেহেতু 100 পার্সেন্টেজটা দেয়া আছে মার্জিন, তাহলে সেলস আমাদের কত সেলসের উপর হবে? হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে লস হচ্ছে 15। তাহলে কিনছিলেন কয় টাকা দিয়ে?
ওইটা থেকে ওইটা ইয়া করতে হবে, যোগ করতে হবে 115। হ্যাঁ, মানে 115 টাকা কিনে যদি 15 টাকা লস হয় তাহলে আপনি 100 টাকা গেছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার পার্সেন্টেজ দেয়া আছে সেলস এর উপরে, কিন্তু আপনি জানেন কস্ট। তাহলে কস্ট আপনার এখানে কত ধরছেন? 115, 115 স্যার। লস কত? 15, 15%। সেলস কত? 100। 100 কিন্তু এখন তাহলে আপনি লস বাই করতে চান, আপনি জানেন কস্ট। তাহলে এটা 3750। ডিরেক্ট করা যাবে না। এটা ডিভাইডেড বাই এটা কত পার্সেন্ট? 115%। তাহলে 115%। এটা 115 দিয়ে ভাগ করতে হবে ইনটু কিন্তু 15 দিয়ে গুণ করতে হবে। 3261। আবার এটাই জানেন এটা 115, 115 দিয়ে ভাগ করতে হবে আর গুণ করতে হবে 100। কিন্তু 100। হুম, 2100 বুঝতে এত। ক্লিয়ার? যদি জি, স্যার। ক্লিয়ার হয় তাহলে এটা এখন আমাদের করে দেখান। সেলস প্রাইস এন্ড প্রফিট বাই করো। ইফ ইনভেন্টরি কস্টিং 1200 had a margin of 40%, বলেন। বলতেছি কস্ট দেয়া আছে 1200, মার্জিন দেয়া আছে 40%। প্রফিট বলতেছে না, ইফ প্রফিট হ্যাঁ, মার্জিন মানে ওটা 140, সেলস হবে 140। রাইট। তাইলে তাহলে টাকা হবে 40% যদি ইয়া হয় তাহলে 480, তাহলে 1200 যোগ 480 তাহলে 1680 সেলস প্রাইস। আচ্ছা, আবার আসি। মার্জিন মানে আছে কি সেলসের উপরে না? মার্জিন হ্যাঁ, মার্জিন মানে কি সেলস এন্ড পারচেজ কোনটার উপরে? সেলস যেটার উপরে সেটাকে 100 ধরতে হবে। যেটার উপরে সেলস সেটাকে 100 স্যার। সেলস 100। তাহলে কস্ট কত? সেলস থেকে কস্ট 40%। স্যার 1200 এই সেলস যদি 100 হয়, 40 যদি লাভ হয়, কস্ট কত? কস্ট হবে স্যার 60। তাহলে এই 1200 টাকা মানে 60%। জি। 1200 ডিভাইডেড বাই 60 ইনটু 100 into 100 ইনটু 100। কত হয়? 2000 হয়। 2000 হচ্ছে সেলস। 1200 ডিভাইডেড বাই 60 ইনটু 40, 40 হচ্ছে প্রফিট। মানে 800 হয়, 800 হচ্ছে প্রফিট। এই 2000 সেলস, হ্যাঁ, স্যার। 800 প্রফিট, তাহলে 1200 কস্ট। এবার তো আপনি সেলস জানেন 2000, এটার উপর 40% করেন। 2000 40% কত হয়? 800 প্রফিট। 2000 40% 480। 2000 এর 40% হচ্ছে 800। 800। এগুলা আপনারা মনে প্র্যাকটিস করেন না, এগুলো কিন্তু মুখে মুখে পারতে হবে। নাহলে কিন্তু আপনার এক্সামে আপনার ক্যালকুলেটর চাপলে এটার জন্য টাইম চলে যাবে। বুঝছেন? এক নাম্বারটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। তাহলে দুই নাম্বারটা বলেন। দুই নাম্বার হচ্ছে মার্কআপ। মার্কআপ মার্কআপ হচ্ছে কস্টের উপরে যাবে। কস্টের উপরে যাবে। তাহলে কস্ট কি 140 ধরবো আমরা? 100 ধরবো। 140। হ্যাঁ, 140% হচ্ছে 1200 টাকা, 140% হচ্ছে সেলস। জি স্যার। আর 1200 টাকা 40% হচ্ছে 480 হচ্ছে প্রফিট। তাহলে স্যার যে কস্ট মানে কস্ট তো এটা, তাহলে এটা তো প্রফিট যদি হয় তাহলে 1680 টাকা। এখানে 1680 মার্কআপ বলা মানে আপনি ধরে নেবেন কস্টের উপর। পারচেজের উপরে, তাহলে কস্ট রেট ধরবেন 100। হ্যাঁ। আর মার্জিন মানে হচ্ছে আপনি সেলস ধরবেন 100। মার্জিন মানে জি। সেলস 100, মার্কআপ মানে কস্ট 100, এটা বুঝলেই বাকি পারবেন। জি, এবার তাহলে বাই স্যার করেন পারচেজ ভ্যালু। এটা কত? এটা হচ্ছে মার্কআপ মানে কস্ট হচ্ছে 100, তাহলে 100% দিতে আছে। তাহলে এটার উপরে 40% করেন, তাহলে 40% হচ্ছে প্রফিট 480। 480। আর 140% হচ্ছে সেলস প্রাইস, 140% মানে 1680, এটা হচ্ছে সেলস। জি। আচ্ছা, এবার আসেন পারচেজ ভ্যালু। তারপর কস্টেরটা চলে যাবে। টোটাল কস্ট। এবার আসেন পারচেজ ভ্যালু এবং প্রফিট বাই করতে বলছে। যদি সেলিং প্রাইস হয় 1200 টাকা এবং মার্জিন হয় 40%। মার্জিন মানে কে 100? বলেন তো, পারচেজ নাকি সেলস? মার্জিন মানে কি? সেলস স্যার মানে সেলস তাহলে সেলস 100 দেয়া আছে কোনটা? পারচেজ পারচেজ ইনভেন্টরি আবার সোল্ড না সেলস দেওয়া আছে স্যার। সেলস সেলস দেয়া আছে। তাহলে 100 যেটা পার্সেন্টেজ সেটাই দেয়া আছে, তাহলে সরাসরি মাল্টিপ্লাই করলেই হবে। হ্যাঁ। তাহলে প্রফিট কত? 480। প্রফিট হচ্ছে 480। হ্যাঁ, তাহলে আর পারচেজ প্রাইস কত? তাহলে এটা থেকে ওটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে 60%। হ্যাঁ, তাহলে এটা 60% হচ্ছে পারচেজ। 700 720 720 হচ্ছে প্রফিট। সেম জিনিস। এবার বলতেছে সেল দেয়া আছে কিন্তু মার্কআপ 40%। মার্কআপ মানে কি? 100 কে? কস্ট কস্ট 100। তাহলে জি। 100 টাকা যদি কস্ট হয়, এখানে দেয়া আছে কি সেলস। সেলস 100 টাকা কস্ট, 40 টাকা হচ্ছে প্রফিট। তাইলে সেলস কত? তাহলে 140 140। তাহলে এই 140। তাহলে এখানে সেলস যেটা দেয়া আছে সেটা 140%। তাহলে হ্যাঁ। 140% থেকে আপনি 100% যান। তাহলে এই 1200 ডিভাইডেড বাই 140 ইনটু 100%। 180 তাহলে 1680। হ্যাঁ। না ইম্পসিবল। 168 এটা যদি 140% হয়, 168 হবে না? 1200 ডিভাইডেড বাই 140 168 স্যার। 1000 168 ইনভেন্ট হবে। হচ্ছে প্রফিট হ্যাঁ 168 হবে স্যার। 1200 ডিভাইডেড বাই 140% 40% ইনটু হলে 168 ইনটু 40%। 342 343 টাকা হয় 168 বাই 2। 1200 এই 1200 টাকাটা কত পার্সেন্ট বলেন? এটা তো সেলস। এটা হচ্ছে 140। 140, তাহলে এটাকে 140 দিয়ে ভাগ করেন, তাহলে 1% পাবেন। ইনটু 40 দিয়ে গুণ করেন, তাহলে আপনি প্রফিট পাবেন। আর যদি আপনি ইনটু 100 দিয়ে গুণ করেন, তাহলে আপনি পাবেন পারচেজ 857। 100% আর কি। আচ্ছা, if markup is 25%, how much is margin? মার্কআপ 25% হলে মার্জিন হবে 75। মার্কআপ মানে কি? 100 কে, তাহলে বলেন। কস্ট পারচেজ হচ্ছে 100 টাকা, তাই না? জি। তাহলে পারচেজ যদি 100 টাকা হয়, 25% লাভে সেলস কত? তাহলে 125। 125 হ্যাঁ, 125 তাহলে এই 25 টাকা হচ্ছে লাভ। 125 টাকার মধ্যে সেটা কত পার্সেন্ট? সেটাই তো মার্জিন, তাই না? সেলসের মধ্যে কত পার্সেন্ট? 25 ডিভাইডেড বাই 125 কত হয়? 20% হয়। 20%। স্যার 20% স্যার। 20%। আপনারা যারা অ্যাডমিশন টেস্ট দিয়ে আসছেন, ভর্তি পরীক্ষার সময় তো এগুলো জি ছিল। স্যার এগুলো 20% তখন জি বুঝছেন স্যার না? 20% তাহলে এখানে কি? রাইট। এবার বলেন মার্জিন যদি 25% হয়, তাহলে মার্কআপ কত? মার্জিন তো হবে সেলসের উপর। সেলসের উপরে। তাহলে 25 ভাগ তাহলে 5% নাকি না? 33.33% হবে। মার্জিন 25% মানে কি? সেলস কত? 100। হ্যাঁ জি স্যার তাহলে 25 হচ্ছে লাভ, জি তাহলে কস্ট কত? কস্ট হবে 75 75। তাহলে মার্কআপ মানে কি? প্রফিট ডিভাইডেড বাই কস্ট। তাহলে 25 ডিভাইডেড বাই 75 মানে কত হয়? 1/3 হয়। 1/3 মানে 33.33%। স্যার 33.33 রাইট। এটা হোমওয়ার্ক থাকবে, ভালো মতো বুঝে করবেন, এগুলো থেকে মাস্ট আসবে আপনার। আচ্ছা, ইনভেন্টরি ড্রয়িং করলে কি হয়? আমরা যেহেতু ইনভেন্টরিতে আছি, যখন এক মালিকানা ব্যবসাতে মালিক বিজনেস থেকে নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য ইনভেন্টরি উঠায় নেয়, তখন কি হয়? তখন কস্ট অফ সেলস মাস্ট বি রিডিউসড, কারণ এটা তো আসলে সেলস না। এটার জন্য হচ্ছে আপনার ড্রয়িং বা ক্যাপিটাল ডেবিট হবে, কস্ট অফ সেলস ক্রেডিট হবে। জি স্যার There is no need to adjust opening or closing inventory. Inventory কিছু করতে হবে না, শুধু ড্রয়িং বা ক্যাপিটাল ডেবিট, কস্ট অফ সেলস ক্রেডিট। This is it. We are done with a very long and very important chapter. Now আমরা একটা শর্ট চ্যাপ্টারে চলে যাব। This is এটা তো না। এটা কি গাউস স্যার পড়াইছে এটা বাবা? তো সামনে স্যার পড়েছি স্যার। এটা চ্যাপ্টার 9 এ চলে যাব আমরা। চ্যাপ্টার 9 এটা তো পড়াই না, তাই না? এটা তো আমার। জি জি, স্যার স্যার, আপনি কি চ্যাপ্টার 9 যাবেন স্যার? স্যার হ্যাঁ, আমাদের এটা এই very short। যে চ্যাপ্টার 7 চ্যাপ্টারটার যদি কোশ্চেনগুলো সলভ করলে ভালো হতো।
স্যার এই চ্যাপ্টারটা পরে ধরলেন আর এই চ্যাপ্টারের জি, স্যার। কোশ্চেনগুলো সলভ করে হ্যাঁ, দেখলেন স্যার। এটা কয়টা ক্লাস থাকবে? আমাদের ক্লাস থাকবে কয়টা? নেক্সট ওরা বলতেছে আমাকে সব ক্লাস মনে হয় দিতে পারবে। আচ্ছা আপনাদের এক্সাম কবে অগাস্টে? অগাস্টে স্যার স্যার আগস্টের 6 তারিখ। তাহলে আমাদের স্যার ক্লাস কি জুলাইতে শেষ হবে না নাকি জুনেই শেষ হয়ে যাবে? জুলাইতে শেষ হবে। হ্যাঁ জুলাইতে শেষ হবে। Yes, sir. তো আমাকে সব ক্লাস দিতে পারবে কিনা এটা আপনাদের অন্যান্য টিচার অনেক পিছিয়ে আছে। এজন্য আমাকে প্রায় ফোন দেয় বলে স্যার যে অনেক আপনার ক্লাস কিছু আমি আছে একটা ম্যাক্সিমাম অনেক পিছিয়ে আছে। তাইলে আমরা ঠিক আছে আমাদের চ্যাপ্টার বাকি আছে কয়টা একটু দেখি তো। আমি পড়াবো হচ্ছে আমরা 1 2 3 4টা শেষ করছি। আরো 4টা আছে 2 3 4টা। হয়ে যাবে স্যার আজকে জি, আমাদের স্যার, আপনার MCQ ক্লাসে solve 4টা করেন। থেকে 4 দিনে 4টা শেষ করতে পারেন তো হ্যাঁ স্যার 4টা ক্লাস আজকে আমাদের আছে MCQ কিনা solve এটাই তো করেন। চ্যালেঞ্জ। আচ্ছা যদি 3টা থাকে তাহলে আগামী ক্লাসে ওই 9 চ্যাপ্টারটা পড়িয়ে পরের চ্যাপ্টারের অর্ধেক পর্যন্ত পড়ায় রাখলেন। বাস আমাদের 9 চ্যাপ্টারের ওকে ঠিক স্লাইডটা আছে দিয়ে দিলে নেক্সট আমরা পড়ে নিব। তারপর স্যার দ্রুত শেষ করে ওকে ফেলবো। ওকে ঠিক আছে আমরা দিয়ে দিব। তাহলে চলো আমরা একটু এমসিকিউ সলভ করি কিছু। তারপর এটাই হ্যাঁ ওকে। A business has an opening inventory of 7200 এবং closing inventory 8100 পারচেজ করছে 76500 ডেলিভারি ইনওয়ার্স হচ্ছে 50 ডেলিভারি আউটওয়ার্স 180 কস্ট অফ সেলস কত কোন কোন ফিগার যোগ বিয়োগ করব সেটা আমার মুখে বলেন তাই হবে স্যার ওপেনিং ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি হবে তারপর যোগ হবে পারচেজ পারচেজ তার সাথে ডেলিভারি আমাকে আমার ইনওয়ার্ড আমাকে বলেন 7200 স্যার, 7200 যোগ যোগ 76500 76500 তার সাথে ডেলিভারি ইনওয়ার্ড যেটা ইনওয়ার্স 50 50 কোনটা এটা যোগ হবে আর আউটওয়ার্ড সেটা হবে মাইনাস না 180 এটা মাইনাস হবে না এটা ওই মাইনাস হবে হবে 8000 সরি এটা কিছু হবে না এটা তো গ্রস প্রফিটের পরে আমরা আদার তাহলে- এক্সপেন্স বাদ দেই তাহলে স্যার এটা তাহলে তো মাইনাস হবে মাইনাস মাইনাস হবে 8100 মাইনাস হবে ক্লোজিং ইনভেন্টরি জি হ্যাঁ তাহলে তাহলে কত হবে মাইনাস বুঝছি কষ্ট বুঝছো এর উপরে বিশ্বাস করা যাচ্ছে না এখানে আমি ক্যালকুলেটর করে বসি হ্যাঁ আপনারা বলবেন আমি করে দিই 7200 প্লাস 7500 প্লাস 50 মাইনাস 7500 8000 প্লাস হচ্ছে 50 প্লাস 76 50 মাইনাস 8100 আচ্ছা, আনসার 76650 জি স্যার এটা অপশনই নেই 75000 স্যার 75000 7200 প্লাস 77500 প্লাস যোগ হবে 50 50 মাইনাস মাইনাস 8100 সরি 75000 জি স্যার বি আনসার ইজ বি হবে Okay. বি হবে স্যার आंसर Platoon PLC is preparing its financial statement for the year ended 30 April 2001. Having extracted an initial trial balance, it had no opening inventory. Opening inventory is zero. Its purchase for the period were 686,880. Closing inventory were valued at 18,647. Which two of the following journal entries are required to record cost of sales and closing inventory? Cost of goods sold এবং closing inventory এখানে কত হবে বলেন তো আগে? Opening inventory zero, purchase এত। স্যার কস্ট অফ গুডস হবে 668233 Sure? ওটা যদি মাইনাস করলে তো হয়ে যায় স্যার হ্যাঁ, মাইনাস করতে হবে কোনটা? 668233 ওই যে ইন্ডিংটা 18647 668,233 668233 এখন দেখেন এই অ্যামাউন্টটা কোথায় আছে? না তো কোথাও নাই তো স্যার Which of the journal entries is required to আচ্ছা রেকর্ড কি করতে হবে রেকর্ড হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি তাহলে তো আপনার তাহলে এখানে তো জার্নাল দিতে বলছে জার্নালটা দিতে বলছে কার ক্লোজিং ইনভেন্টরি আমরা তো বের Closing করছি কস্ট অফ inventory, গুডস সোল্ড সেটা তো বলে নাই জি স্যার এটা তো বলে নাই তাহলে তো এই অ্যামাউন্ট এখানে থাকবে না তাহলে আমরা এখন 18647 নিয়ে চিন্তা করি মানে ডিইএফ এই তিনটা নিয়ে চিন্তা করি এই তিনটার মধ্যে আমার কি হবে ক্লোজিং ইনভেন্টরি ডেবিট কস্ট অফ সেলস ক্রেডিট হবে নাকি কস্ট অফ সেলস ডেবিট হবে ক্লোজিং ইনভেন্টরি ক্রেডিট হবে নাকি ইনভেন্টরি ডেবিট পারচেজ কোনটা হবে বলেন ক্লোজিং ইনভেন্টরি ডেবিট করতে হবে ক্লোজিং ইনভেন্টরি ডেবিট করতে কি হবে ইনভেন্টরি ডেবিট আর কস্ট অফ গুডস সোল্ড কস্ট অফ সেলস তাহলে তো আপনার ডি নাম্বারটা ঠিক আছে স্যার এটা প্রশ্নটা কি বলছেন ডিউ টু ক্লোজিং ইনভেন্টরি কস্ট অফ সেলস এবং ক্লোজিং ইনভেন্টরি রেকর্ড করতে কোনটা ইউজ করবেন আচ্ছা কস্ট অফ গুডস সোল্ড এন্ড ক্লোজিং ইনভেন্টরি তাহলে আমার ক্লোজিং ইনভেন্টরি আছে 18647 হুম। ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট এটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি রেকর্ড করা হলো ক্লোজিং রেডি ইনভেন্টরি আমাদের জি স্যার সমস্যা নাই আনসার দেখতে হবে আমার আনসার আছে এখানে জি স্যার আচ্ছা দুইটা তো এখানে দুইটা ডি ঠিক আছে আবার সিও ঠিক আছে স্যার ওই যে জি, স্যার, ক্লোজিং আবার ইনভেন্টরি দুইটাই আলাদা স্যার ক্লোজিং আর ইনভেন্টরির জন্য আর হচ্ছে ওই যে কি বলে কস্ট অফ গুডস সোল্ডের জন্য দুইটা রেকর্ড Inventory করতে which স্যার, two বলছে বুঝতে স্যার পারলাম। এখানে প্রশ্নে বলছে which two of the following journal entries আচ্ছা বলে দিয়েছে দুইটা হ্যাঁ টু অফ দ্য ফলোইং ঠিক আছে দুইটা করতে হবে তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর পারচেজ ক্রেডিট কি হয় এটা কেন এটা হলো মনে আছে এটা হচ্ছে আমরা যখন কস্ট অফ সেলস রেকর্ড করি তখন পারচেজ ক্রেডিট করি ওপেনিং ইনভেন্টরি ক্রেডিট করি যে এটা কস্ট অফ সেলস ডেবিট পারচেজ জি ক্রেডিট স্যার আবার ওপেনিং ইনভেন্টরি কস্ট অফ ডেবিট পারচেজ ক্রেডিট আবার সরি ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি আর ক্লোজিং হবে কোনটা ইনভেন্টরি আর কস্ট অফ মানে এখানে সেলস 2 আর 3 চাইছিল 2 আর 3 আমরা লিখছি জি স্যার তিন নম্বর বলছে মোস্ট পিএলসি বিগ্যান ট্রেডিং অন 1 জানুয়ারি 2008 and had no opening inventory ওর ওপেনিং ইনভেন্টরি জিরো ডিউরিং দ্য 2008 ও হচ্ছে পারচেজ করছে 4,55,000 টাকা ডেলিভারি ইনওয়ার্ড 24,000 টাকা আউটওয়ার্ড ডেলিভারি 29,000 টাকা ক্লোজিং ইনভেন্টরি 52,000 টাকা কস্ট অফ সেলস কত এটার সাথে পারচেজের সাথে যোগ হবে ইনওয়ার্ড বা এমন গুলো বলতে স্যার 4,55,000 যোগ হবে 24,000 24000 4,55,000 প্লাস 24,000 24,000 তারপরে প্লাস হবে ওপেনিং ইনভেন্টরি নাই তাহলে মাইনাস হবে Minus? ক্লোজিং ইনভেন্টরি 52000 52000 52000 আনসার ইজ আনসার হচ্ছে 4,27,000 টাকা বি স্যার বি 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 হ্যাঁ বুমেরাং কোম্পানি হ্যাড 20 units of inventory at 30 November 2001 valued of 800 টাকা হ্যাঁ তাহলে 30 নম্বরে তার হচ্ছে 800 টাকা ছিল টোটাল 200 ইউনিটের ভ্যালু এটা ডিউরিং হলো দ্য closing ইয়ার ডিসেম্বর কেন ক্লোজিং কেন খালি 30 তারিখ থাকলে ক্লোজিং হয়ে যাবে ডিউরিং দ্য ইয়ার ডিসেম্বর 1 ইট মেড দ্য ফলোইং সেলস এন্ড পারচেজ ওর ইয়ার শুরু হয়েছে ডিসেম্বর 1 তারিখ থেকে ডিসেম্বর 1 তারিখ শুরু হয় নভেম্বর 30 তারিখ শেষ হয় তাহলে নভেম্বর 30 তারিখ যেটা শেষ হয়েছে সেটা ডিসেম্বর 1 তারিখে ওপেনিং ব্যালেন্স এটা তাহলে ওপেনিং ইনভেন্টরি ওপেনিং হ্যাঁ 30 দেখলে খালি ক্লোজিং মনে করবেন ওকে অ্যাকাউন্টিং পিরিয়ডটা পড়বেন আচ্ছা এবং সে পারচেজগুলো কি করছে 2 তারিখে সে 1000 টাকা কিনছে 5 টাকা করে আবার বেচছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্লোজিং ইনভেন্টরি ফিফো আচ্ছা সে বেচছে কত সেটা কি আমি জানি সেটা হচ্ছে 800 ইনভেন্টরি তাহলে আগে বাই করেন হচ্ছে এখানে আমার কি বলছে ক্লোজিং ইনভেন্টরি তাহলে আগে বাই করেন ওপেনিং ছিল কত 200 টা 200 সে কিনছে কত টোটাল 100 100 800 300 হ্যাঁ। টোটাল 100 800 1000 তাই না 1000 2100 কিনছে হ্যাঁ। তাহলে 2100 কিনছে আর 200 অলরেডি 800 ছিল 2300 আর বেচছে কত 800 ইনটু 300 2100 যোগ হচ্ছে 200 2300 আর 700 700 1600 স্যার 1600 1600 সে বেচে দিচ্ছে তাই না জি।
আউট অফ কত 2300 জি তাহলে হবে 700 700 টাকা আছে। এবার আমরা 700 এর জন্য FIFO মেথডে ভ্যালু বাই করব। তাহলে 700 তো আমরা কি প্রথম থেকে নিব না লাস্ট থেকে নিব? স্যার ফিফো না ফার্স্ট দিকে নিব কি নিবে? কস্ট অফ ইনভেন্টরি বাই করতে বলছে, কক্স না, কস্ট অফ সেলস না। তাহলে কি প্রথম থেকে নিব নাকি শেষ থেকে নিব? কস্ট অফ ইনভেন্টরি প্রথমগুলো দিয়ে তো আমরা ইনভেন্টরি মানে কস্ট বাই করব, কস্ট অফ গুডস সোল্ড বাই করব। প্রথমগুলো বেঁচে দিছে, তাহলে শেষেরগুলো রয়ে গেছে, তাই না? আপনি তো ক্লোজিং হ্যাঁ। ইনভেন্টরি চেয়েছেন, তার মানে শেষেরগুলো রয়ে গেছে। তাহলে তাহলে শেষের দিক থেকে কত নিতে হবে? এখানে 8 200 ইনটু 500 600 700 আর 200 জন্য নিতে হবে 8 কিছু বুঝতেছি না। আমরা বলেন আগে টোটাল 5 এর ওপেনিং ইনভেন্টরি কত ছিল? ইউনিটে 200 টা, 200 কিনছে কতটা? কিনছে 2300 আর আমি 2100 2100 কিনছে। টোটাল 2300 ছিল, বেচছে জি। কত? 1600 বেচছে। 700 হাতে আছে, তাই না? জি। এই 700 হাতে কখন থাকবে? পারচেজ গুলো তো থাকবে, সোলগুলো কেন ধরতেছেন? আচ্ছা আপনি তো বের করতে চাচ্ছেন হাতে যেটা আছে সেটার ভ্যালু। হাতে থাকবে কোনগুলা? শুধু পারচেজ গুলা। আর কস্ট অফ তাহলে কি গুডস সোল্ড স্যার- কোনগুলা? এগুলা। তাহলে আপনি এই যে হাতে আছে এখন 700, এখান থেকে নেবেন 300, এখান থেকে নেবেন 400। 400 তাহলে 6 দশমিক 300 60 আর into 6 দশমিক 6.6 300 into 6.6 1980 আর এখান থেকে নেবেন 400 into 6.2 400 into 6.2 2480 প্লাস আগেবার ছিল 1980 4460 4460। এ आंसर এক নাম্বার হচ্ছে आंसर। বুঝছেন ক্লিয়ারলি ঠিকমতো? ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে পারচেজে যাবে পারচেজের হ্যাঁ, মানে আপনি কি ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে কি? প্রথমেরগুলা বিক্রি করবে আগে। তার মানে যেটা হাতে রয়ে গেছে সেগুলো কি শেষেরগুলা? তাই জি না? স্যার শেষে যেগুলা কিনছে ওইগুলা। বিক্রি করা মানে তো চলে গেছে, এটা তোর সেলিং প্রাইস। এটা তো হুম। থাকতে পারে না, ও থাকবে কোনগুলা? যেগুলা কিনছে ওইগুলা। জি বুঝছেন? স্যার ক্লিয়ার জি স্যার আচ্ছা, ফলোইং ইনফরমেশন এখানে আছে কি? ক্যাটাগরি A, B, C কি আছে 1 2 3 বলতেছে হোয়াট অ্যামাউন্ট শুড বি ফিনিশড গুড ইনভেন্টরি ইন দ্য কোম্পানি ফাইন্যান্সিয়াল পজিশন। আচ্ছা, ডিরেক্ট কস্ট অফ ম্যাটেরিয়াল এবং লেবার আছে, প্রোডাকশন ওভারহেড আছে, এক্সপেক্টেড সেলিং এবং ডিস্ট্রিবিউশন ওভারহেড আছে, এক্সপেক্টেড সেলিং প্রাইস আছে। তাহলে আপনি কি কম্পেয়ার করতে হবে বলেন তো? কস্টের সাথে এনআরভি কম্পেয়ার করতে হবে, তাই না? কস্ট কোন দুইটা? এখানে কোনগুলা কস্ট? এটা কস্ট, ডাইরেক্ট কস্ট ডিরেক্ট কস্ট, এটাও কস্ট। জি স্যার ক্যাটাগরি এর জন্য 1 এর জন্য টোটাল কস্ট কত? 2470 প্লাস 2100 মানে 2470 4570, তাই না? 4570 জি স্যার আচ্ছা, এটার সাথে কম্পেয়ার করতে হবে কি?